FM 89.2. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেল জীবনের গল্প বলার অনুষ্ঠান। জীবনের গল্পের প্ল্যাটফর্মে আজকে কে রয়েছেন তার সঙ্গে আমি পরিচিত হব এবং আপনারা অনেকেই পরিচিত হবেন। ইনফ্যাক্ট অনেকেই তার পরিচিত এবং তিনি অনেকের কাছে পরিচিত। সেই জায়গাটাতে আমরা অবশ্যই যাব। তবে যাবার আগে যেটা বলতে চাই, হ্যালো 8920 যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে এবং ফোন নাম্বারটি নিশ্চয়ই জানা আছে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। এছাড়া ফোন করতে পারেন আরো একটি নাম্বার রয়েছে 09613892892। ফোন করে ফোনের রেকর্ড থেকে আপনি যেটা শুনতে পাবেন, অর্থাৎ ফোন থেকে যে নির্দেশনা আপনি শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে এবং একই সাথে যিনি আজকে এখানে উপস্থিত আছেন তার ছবি সহ তিনি মাঝে মাঝে আমাদের ফেসবুকে আপনারা যে কমেন্টসগুলো করবেন সেখানে রিপ্লাইও দেবেন। তার যে পার্সোনাল প্রোফাইল সেই প্রোফাইলও আমরা শেয়ার করেছি আমাদের ফেসবুক পেজে। ইনফ্যাক্ট করবো কিছুক্ষণের মধ্যেই। চলে আসতে পারেন আমাদের পেজে, যে পেজটিতে এই মুহূর্তে 11 লাখ মেম্বার রয়েছে আমাদের এই অনুষ্ঠানের। ফেসবুকের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই লাইকটা দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। হ্যাঁ, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাকে প্রথমে আপনার নামটা বলতে হবে। আমার নাম নাভিদ মাহবুব। নাভিদ মাহবুব, ওকে। আমি কেন হাসছি সেটার পেছনে একটু কারণ আছে, সেটা আমি একটু পরে পরিষ্কার করতে চাই। আমাদের কিছু বেসিক নিয়ম আছে নাভিদ ভাই, আপনাকে সেটা পূরণ করতে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা নেই। যেমন আমরা এখন আপনাকে জিজ্ঞেস করবো আপনার আনুমানিক বয়স। আমার আনুমানিক বয়স, আমার আনুমানিক এক্সাক্ট বললে আমাদের কোনো সমস্যা নেই। এক্সাক্ট বললে আমারও কোনো সমস্যা হতো না যখন বয়সটা কম ছিল, কিন্তু এখন একটু বয়সটা বেড়েছে এবং অনেকে বলে যে তোমাকে দেখলে তোমার বয়সের তুলনায় একটু কম লাগে, সেজন্য আমি আসল বয়সটা ওদের উপরে ছেড়ে দিই। আমি বলি যে মোটামুটি আমি ফরমালিন মেখে আছি। তো আমার বয়স 40-এর দশকে, এটুকুই রাখি। ওকে, দ্যাটস ফাইন। 40-এর দশকের নাভিদ মাহবুব আজকে আমাদের সঙ্গে আছেন। অফকোর্স তিনি ঢাকাবাসী, তিনি ঢাকাতেই আছেন এবং তার যারা সতীর্থ তারা খুব ভালোভাবে চেনেন এবং যারা বাংলাদেশে কমেডিকে এই মুহূর্তে একটা বিশাল জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা খুব ভালো করে চেনেন। এছাড়াও যারা বাংলাদেশের বিশেষ করে কমার্শিয়াল লাইনে আছেন, কমার্শিয়াল লাইন আসলে ঠিক এটা বলা ঠিক হবে না, এটাকে কি বলা যেতে পারে, মার্কেট, হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং বা যেটাই বলি না কেন, এই জায়গাগুলোতে যারা কাজ করছেন বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে এবং লোকাল যে কোম্পানিগুলো আছে সেখানে যারা কাজ করছেন তারা অনেকেই তাকে আইকন মানেন। এসবের বাইরে আজকে তাকে একটু অন্যভাবে আবিষ্কার করার আমাদের সুযোগ আছে, তো আমরা তার কাছেই ছেড়ে দিই। মাহবুব ভাই, আমরা একেবারে ছোট থেকে শুরু করতে চাই। আপনার মা রত্নগর্ভা, আমার খুব সৌভাগ্য হয়েছিল তার একটা ইন্টারভিউ করার টেলিভিশনে। যাই হোক, আমার খুব আগ্রহ ছিল আপনার সঙ্গে একটু বসে রেডিওতে কিছুক্ষণ কথা বলার, এন্ড আই এম সো লাকি যে আজকে আপনাকে আমি পেয়েছি। সো ইটস রিয়েলি অনার ফর মি। মাই প্লেজার এন্ড অনার টু বি হিয়ার অলসো। রাইট। তো কোথা থেকে শুরু করি? একদম শৈশব থেকে, মানে যতটুকু আপনার বুঝ আসে সেখান থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা জানতে চাই। তাহলে প্রথম থেকে, যেমন আমার বাবা মার বিয়ের সময় আমি ছিলাম না, ওইটা কথা বলতে পারবো না। নিশ্চয়ই পরবর্তী শুনেছি, ছবিও দেখেছি। আমি মেজো, আমার বড় বোন আছে আর আমার ছোট একটা ভাই আছে। আমাদের পরিবারটা একটু বৈচিত্র্যময় বলতে পারেন, যে আমার বাবা আমার মা থেকে 14 বছর বড়, আমার মা আমার বোন থেকে 21 বছর বড়, আমার বোন আমার থেকে ঠিক 11 মাস এবং 15 দিন বড়। আমার মনে হয় বাবা মার ধৈর্যচ্যুতি হয়ে গেছিল ওই সময়। আর তারপরে তারা এতই সাবধান হয়ে গেছিল আমার মনে হয় যে এর পরবর্তী ভাইটা 18 বছর পরে হলো। তো আমরা যখন এক লাইনে দাঁড়াই ছবি তোলার জন্য, বাবা মা বোন আমি এবং ছোট ভাই, আমরা মনে করি সুন্দর একটা আদর্শ পরিবার, কিন্তু আমাদেরকে দেখলে মোবাইল ফোনের সিগন্যাল স্ট্রেংথ মনে হয়, কিংবা সাইডওয়াইজ যখন তাকাই দাঁড়াই তখন সবাই দেখলে মনে করে যে আমরা ডারউইনস থিওরি অফ এভলিউশন। সেই হলো আমাদের পরিবার। চমৎকার। এবং আমরা যেটা আশা করছিলাম আর কি নাভিদ মাহবুবের কাছ থেকে সেটাই পাচ্ছি। ওকে, চলুন আমরা একটু ওই শৈশব থেকে যেখান থেকে মনে পড়ে ক্রোনোলজিক্যালি ধারাবাহিক ভাবে একটু জানতে চাইবো আপনার কাছে। এবং এই অনুষ্ঠানটা না নাভিদ ভাই ওইরকম না যে আমি আপনাকে কোশ্চেন করবো আপনি অ্যান্সার দেবেন, আমার যেখানে কিউরিওসিটি হবে সেখানে টুকটা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারি। ওকে, আপনি আপনার মতো করে চালিয়ে যান। তো ঠিক আছে, তো ছোট ভাইটা পরে আসলো, কারণ ছোট ভাই তো অনেকদিন পরে আসলো। তা আমরা বাবা মা ভাই বোন আমি প্রথমে
ধরেন ক্লাস 1 উদয়নে পড়া, ক্লাস 1 2 উদয়নে পড়ি। তো 2তে থাকতে একবার কুকুর আমাকে কামড় দিল, এবং কোন জায়গায় কামড় দিল আমরা অনুমান করে নেবেন যে আমি ক্লাস 2 একটা ছেলে এবং একটা কুকুর, হিংস্র কুকুর আমার পিছে দৌড়াচ্ছে, আমি উল্টা দিকে দৌড়াচ্ছি, আমার হাইট যেরকম এবং কুকুরের মাথাটা যে হাইট ফ্লোর গ্রাউন্ড থেকে, তো বুঝতে পারছেন শরীরের কোন অংশে আমার কামড়টা পড়ে। তো এই হলো আমার প্রথম জীবনের বড় একটা অ্যাক্সিডেন্ট। তার আগে অবশ্য টিকা দেওয়ার ব্যবস্থা, টিকার ব্যবস্থা আমি আসলে কামড় খাওয়ার পরে যত না ব্যথা পেয়েছি, ভবিষ্যতে কত ব্যথা পাবো সেটা নিয়ে বেশি কান্নাকাটি, যে আমার 14টি ইনজেকশন দিতে হবে। পরে দেখা গেল নাই, কুকুরটা খুব অভিজাত কুকুর, এটা আমার একটা স্ট্যাটাসের ব্যাপার, যে সে রাস্তার কুকুর না, একটা খুব অভিজাত একটা বিদেশি কুকুর আমাকে কামড় দিচ্ছে। বাংলাদেশে দেখেন কোনো কিছু বিদেশি হলে আমরা খুব স্ট্যাটাস মনে করি, বলি না বিদেশি, আরে পারে বিদেশ থেকে আসছে। তা আমার স্ট্যাটাস হলো আমাকে বিদেশি কুকুর কামড় দিয়েছে, যে কোনো কুকুর না। তো যাই হোক, সেই যাত্রায় বেঁচে গেলাম, আমার ইনজেকশন দেওয়া লাগেনি, কারণ কুকুরের শর্ট দেওয়া ছিল। আর তার আগে আমি আসলে বেশি একটু দুষ্টু ছিলাম ছোটবেলা, এখনো আছি বলতে পারেন। তো তার আগে একবার মাথাও ফাটিয়েছি। আর ঠিক তার 1 বছরের পরে আবার আমি যেখানে কুকুরের কামড় খেয়েছিলাম নানির বাসায় বক্সিবাজারে, সেইখানে আমি হাতও ভাঙলাম, পেয়ারা গাছ থেকে পরে হাত ভেঙে ফেললাম। এবং হাত যখন ভাঙা হলো তখন আব্বা আম্মা আমাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলেন, এবং ডাক্তার আসলেন ঠিক করতে। আমার ডান হাত ভাঙা, ওনার দেখি বা হাত ভাঙা, মানে কি কাকতালীয় ব্যাপার, যে ডাক্তার আমাকে হাত ঠিক করতে আসছেন ওনার একটা হাত ভাঙা। তো উনি ওনার ডান হাত দিয়ে আমার হাত ঠিক করতে গেলেন, অনেক ঘুরানো, মানে ঘুরিয়ে ঘুরিয়ে হাড্ডিটাকে সেট করার চেষ্টা করলেন, কিন্তু আমি এতই ব্যথায় অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান আসলো দেখি উনি খুব গালাগালি করছে সবাইকে। আমি বললাম কি ব্যাপার? উনি বললো আমারও হাত ভাঙছে, আর ভাঙলো আমার ভালো হাতটা ভেঙেছে। তার মানে উনি আসলে বাহাতি, ওনার বা হাত ভাঙা ছিল, উনি ওনার অন্য হাত দিয়ে আমার হাত ঠিক করতে গিয়ে আরো বেশি এটাকে ফ্র্যাকচার নয়, আপনার এমন খারাপ অবস্থা করে দিল যে আমাকে সার্জারি করতে হলো। বিদেশ হলে ছুটু করে বড়লোক হতে পারতাম, যাক বাংলাদেশ। তো আমার এই এতগুলি 3টা ঘটনা বলার উদ্দেশ্য যে একটু দুরন্ত ছিলাম আর কি। আর তারপর আমি সেন্ট জোসেফে পড়াশোনা করি, লেখাপড়া করতাম, মানে বলতে পারেন আদর্শ বালক। এদিকে দুষ্টামিতেও আমি সমস্যায় পড়তাম, আবার লেখাপড়া করতাম। আমি এসএসসি তে ঢাকা বোর্ডে 13 স্ট্যান্ড করেছিলাম, আর এইচএসসি তে আমি ঢাকা কলেজ থেকে ঢাকা বোর্ডে 5th স্ট্যান্ড করেছিলাম আর কি। তো যে লেখাপড়া চালাতাম, এদিকে আবার তবলা বাজাই, বাবা মা বলছেন না লেখাপড়ার পাশে অন্য কিছু করতে হবে। তো খেলাধুলা থাকতাম, টেনিস খেলতাম, আপনার ন্যাশনাল যে আমি টেনিস খেলেছিলাম, অবশ্যই হেরে যেতাম প্রথম, বেশি আগাতে পারতাম না, তাও বলতাম যে ঠিক আছে আমি জাতীয় পর্যায়ে টেনিস খেলেছি। তবলাটা আমি খুব সিরিয়াসলি নিতাম, শিখলামও, কিন্তু এক সময় আমি ছেড়ে দিলাম। আমি আসলে টাইপ এ পার্সোনালিটি যাকে বলে, যে টাইপ এ মানে হলো যে আমরা সবকিছুর কন্ট্রোলে থাকতে চাই, বুঝছেন? আমি সেকেন্ড ইন কমান্ড হতে পছন্দ করি না, আই হ্যাভ টু বি ইন চার্জ। তো তবলা বাজালে যেটা হয় যে তবলা ছাড়া কিন্তু গায়ক চলতে পারে না, কিন্তু যখন তালি দেয় সবাই কি সুন্দর গান গেছেন, তবলচির দিকে কেউ তাকায় না, বা দেখবেন একটা ব্যান্ডের ড্রামের দিকেও তাকায় না, কিন্তু ড্রাম যখন বন্ধ বলে কি জানি একটা মিসিং, আবার যখন বাজায় কেউ পাত্তা দেয় না, এটাকে বলে আনসাং হিরো। তো আমি যেহেতু টাইপ এ পার্সোনালিটি, আমি বললাম দূর আমাকে কেউ পাত্তা দেয় না, তবলা বাজাবি না, যা, ছেড়ে দিলাম। গান শুরু করলেন? গান এই একটা বড় রিগ্রেট। গান আমার খুব, বাবা মা চেয়েছিলেন যে আমি গান শিখি, কিন্তু কেন জানি আমি শিখি নাই। এখন রিগ্রেট করি যে গান শিখলে ভালো হতো, কারণ যখন ইউনিভার্সিটিতে পড়ি, বুয়েটে ভর্তি হলাম, এবং দেখলাম যে যারা গান গায় তারা সব মেয়েদেরকে পটায় ফেলে, আমি গান গেতে পারি না, আমার জন্য একটা সমস্যা হয়ে গেল। তো বুয়েটের কথা বলাতে আমি তারপরে বুয়েটে ভর্তি হলাম। বুয়েটে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করলাম, এবং খেয়াল করলাম যে সাধারণ ইঞ্জিনিয়ার থেকে আমি দ্বিগুণ জ্ঞান অর্জন করে বের হলাম যখন পাশ করে বেরিয়েছি। কারণ সেশন জ্যামের জন্য 4 বছর কোর্স আমার শেষ করতে 7 বছর লাগলো, রাইট? এমন অবস্থা যে বৃদ্ধ বয়সে বিয়ে করলাম, তখন আমি বিয়ের আসরে কবুল বললাম, আমার 2টা দাঁতও খুলে পড়ে গেল। তো তখন আমি পাশ করে আমেরিকায় গেলাম সঙ্গে সঙ্গে, ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার, ওখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করলাম, করে তারপর আমি চাকরিতে ঢুকলাম। না আমি এত দ্রুত আপনাকে অনেক বেশি আগে যাচ্ছেন। আমি একটু জাস্ট জানতে চাই, এগুলো কি সব ঠিক করা ছিল যে আপনি কোথায় যাবেন, কি করবেন, বুয়েটে পড়বেন বা অমুক করবেন তমুক করবেন? থাকে না একটা যে লাইফের এইম আগে থেকে ঠিক করা, যে আমি আজকে, যেহেতু বাবা মা অনেক শিক্ষিত ছিলেন, তারা মোটামুটি ছেলেদেরকে একটা গোল নির্ধারণ করে দিতেই পারতো যে বাবা তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, বড় হয়ে তুমি ডাক্তার হবে। আপনার ক্ষেত্রে এরকম ছিল নাকি ভালো রেজাল্ট করছেন, এর পরের স্টেপটা কোনটা বেটার হতে পারে সেদিকেই যাব? আমাদের ব্যাপারে অ্যাকচুয়ালি একদম গতানুগতিক নয়। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, আর মা আপনি তো পরিচয় হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি। কিন্তু ওনারা কোনো সময় আমাকে বা আমার বোনকে বা আমার ভাইকে কোনো সময় বলেনি তোমার এটা হতেই হবে, সবসময় ছেড়ে দিয়েছেন যে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমরা উৎসাহ দিব, এবং যদি মনে করি যে কোনোখানে উপদেশ দিতে হয় দিব, কিন্তু আমরা জোর করে কোনো কিছু তোমার উপরে গছিয়ে দিব না। তবুও যা হয়, আমাদের দেশে আপনার স্রোতের সাথেই সবাই চলি। যেমন আমি যখন
এইচএসসি পাস করলাম, জি স্ট্যান্ড করলাম, বাসায় রিপোর্টাররা তখন আসতো, রিপোর্টার আসছে, আমি খুব খুশি, আরে অনেক রিপোর্টার আসছে। তো যে ড্রয়িং রুমে ঢুকলাম, সব রিপোর্টারের মধ্যে অর্ধেকে দেখলাম হতাশ হয়ে গেল আমাকে দেখে, বলে আপনি কি ছেলে? আমি যতটুকু জানি আমি তো ছেলে, নিজেকে আবার শরীরে বিভিন্ন জায়গায় ধরে টেস্ট করে দেখলাম, এভরিথিং ইজ অলরাইট, এভরিথিং ইজ অলরাইট। আমি বাবা মার দিকে তাকালাম, ইজ দেয়ার সামথিং ইউ নো দ্যাট আই ডোন্ট নো? তো তখন বুঝলাম যে তারা কেন আমাকে মেয়ে মনে করেছিল, যে বোর্ড অফিসে রেজাল্ট টাঙ্গিয়ে দিত এবং প্রিন্টিং মিস্টেকে নাভিদ মাহবুব না লিখে নাহিদ মাহবুব লেখা হয়েছিল। তো তারা নাহিদ মাহবুব মেয়েদের মধ্যে প্রথম মনে করে আমাকে ইন্টারভিউ করতে আসছে। যাই হোক, যেহেতু আসলোই তো বললো ঠিক আছে দয়া করে, অনেক মিষ্টি টিষ্টিকে চলে গেল, দূর সময় নষ্ট হচ্ছে জায়গা। আর অন্যরা বললো না ঠিক আছে, কষ্ট আসলামই যখন, বেচারা মিষ্টি টিষ্টি খাওয়ালো, একটু ইন্টারভিউ করি। ইন্টারভিউ যখন করলো তখন আমি বললাম আমি তড়িৎ প্রকৌশলী হব। তড়িৎ প্রকৌশলী হব কেন বললাম, তড়িৎ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তখনও প্লাগে আঙ্গুল ঢোকালে শক খাই। তো তড়িৎ প্রকৌশলী কেন হবো, কারণ আমাদের দেশে তখন আমরা একটা ফিলসফিতে বাস করতাম, ডেল ফিলসফি, DELL। আমাকে হতেই হবে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, নইলে আমাকে বলা হবে লুজার। তো সেইভাবে যারা স্ট্যান্ড করে বা ভালো করে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে বায়োলজি পড়ে তাকে ডাক্তার হতে হবে, আর না হলে বলা হয় যে জীবনে তুমি ব্যর্থ। তখন ওই ফিলসফি ছিল। তো সেই জন্য আমি বললাম তো আমি তড়িৎ প্রকৌশলী হব। এবং পরের দিন ইত্তেফাক ছাপালো, লেখলো সে তড়িৎ প্রকৌশলী হবেই, একটা রশ্মিকার লাগিয়ে দিল। আমি বললাম রশ্মিকার লাগালো, এটা বিরাট প্রেশার, তো এখন তো ভর্তি হতেই হবে। তো বুয়েটে গিয়ে অ্যাডমিশন পরীক্ষা দিলাম, আমি সেকেন্ডও হলাম অ্যাডমিশন পরীক্ষায়। তো এই হলো ব্যাপার। তো না, আপনি যতটা সহজে বলছেন ব্যাপারটা এতটা সহজ না। এত ভালো রেজাল্ট করা, যেখানে পরীক্ষা দিচ্ছেন সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট, পড়াশোনা সারাদিন কিরকম করতেন? বেশি করতাম না, কারণ আমার মনে হয় আমার ADHD বলে না, যে মেডিকেল কন্ডিশন একটা বলে, আমার মনে হয় আমার ADHD আছে, যেটা আমেরিকাতে বলে অ্যাটেনশন ডেফিসিট হাইপারটেনসিভ কি যেন একটা বলে ডিসঅর্ডার। আমি এটাকে অন্যরকম ভাবে বলি, ADHD, অ্যাটেনশন ডেফিসিট ইন হাই ডেফিনিশন। তার মানে আমি বেশিক্ষণ একটা কোনো কিছু অ্যাটেনশন দিতে পারি না। তো আমাকে যদি বলে আগে ছিল স্ট্যান্ড করেছে তুমি কি করো দৈনিক আমি 18 ঘন্টা পড়ি, আমাকে যেটা অবিশ্বাস্য লাগে, একটা মানুষ কিভাবে 18 ঘন্টা সারাদিন পড়ে, পাগল হয়ে যাওয়ার কথা। আমার কথা হলো যে কোয়ান্টিটি ইজ নট এভরিথিং, কোয়ালিটি ইজ দ্য ইস্যু। তো যতটুকু লাগবে ততটুকু পড়েছে। আমি বলবো না আমি জিনিয়াস, একদম না পড়ে রেজাল্ট ভালো হয়েছে এটা বলবো না, পড়তে তো হয়েছে, কিন্তু ধরেন পরিমিত। কিন্তু খেলার জায়গায় খেলা, গানের জায়গায় গান, টিভি দেখায় টিভি, সবই করতাম। কারণ বাবা আমার এই কথাই বলতো, পরীক্ষার জায়গায়, তোমার জীবনের জায়গায়, জীবন পরীক্ষার জন্য থেমে থাকবে না। রাইট। তো এই সময়ের মধ্যে তো অনেক ফ্রেন্ডস হয়ে যাওয়ার কথা, এবং যেই ফ্রেন্ডসরা সবচেয়ে জীবনের গোল্ডেন ফ্রেন্ডস বা গোল্ডেন মোমেন্ট বলি আমরা, ফ্রেন্ডদের কথা একটু শুনি। ফ্রেন্ড তো প্রচুর। আমি এই ফিলসফিতে বিশ্বাসী যে বন্ধু কিন্তু হওয়ার বয়স নাই। অনেকে বলে যে বন্ধু যা হওয়ার ছোট বেলায় হয়ে গেছে, এখন হবে না। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি একটা 70 বছরের মানুষও একজনের সাথে হঠাৎ দেখা হতে পারে, যার সাথে তার বাকি জীবনের জন্য বেস্ট ফ্রেন্ড হতে পারে। সেই হিসাবে আমার প্রচুর, আল্লাহর রহমতে প্রচুর বন্ধু, প্রচুর ধরনের বন্ধু। এবং অনেকে আশ্চর্য হতে পারেন যে এই কিভাবে তোমার বন্ধু হয়, তোমার থেকে একদম বিপরীত, তুমি যেই বিশ্বাসে চলো ও সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমি বলছি বন্ধুত্বের মধ্যে কোনো সংজ্ঞা নাই। একজন বন্ধুর কথা সত্যি বলতেই হয় যে আমার 3 বছর বয়স থেকে আমরা এক স্কুলে পড়েছি, প্রি স্কুল একসাথে, আমরা স্কুলে একসাথে, ঢাকা কলেজে একসাথে পড়া, এখনো তার সাথে আমার যোগাযোগ, এখনো সে আমাকে অ্যাডভাইস দেয়, এখনো আমার সমস্যা হলে আমি তাকে ফোন করে কথা বলি। তো ওর নাম হলো জিয়াউর রহমান। এবং এছাড়া আমার প্রচুর বন্ধু আছে যারা পরবর্তী জীবনে আমার 20-এর দশকে আমার বন্ধু হয়েছে, যারা আমি তার সাথে একদম প্রাণের বন্ধু। তার মানে ছোটবেলার অন্তত নাম বলতে গেলে একজনের নামই বের হয়ে আসলো, জিয়া অন্তত পক্ষে। এছাড়া অনেকেই আছে। তো বুয়েটে আপনি ভর্তি হয়ে গেলেন, তারপর? বুয়েটে ভর্তি হলাম, এই জীবনে প্রথম কোয়েড স্কুলে পড়লাম, বুঝছেন। তো এর আগে তো সারা জীবন বয়েজ স্কুল, সেন্ট জোসেফসে পড়লাম বয়েজ স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরিতে পড়লাম বয়েজ স্কুল, ঢাকা কলেজ বয়েজ স্কুল। তারপরে যখন বুয়েটে ভর্তি হলাম তখন প্রথম দিন হেভি সেজে গুজে গেলাম, এই জীবনে একটা প্রথম কো এডুকেশনে পড়বো। আমার তো মনে হয় যে এতদিন বয়েজ স্কুলে পড়েছি, আমার মনে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন যে সোজা ছিল এটাই বোধহয় একটা বিরাট একটা পাওয়া। তো যাই হোক, এটা রেডিওতে বলা যাবে কিনা জানি না। No, of course you can. Okay. Whatever you want to. This is your chance, golden chance, I think so. Right chance, okay. তো যখন গেলাম তখন আমাদের মানে এখানে আসলাম কো এডুকেশনে, হেভি সেজে গুজে আসলাম। কিন্তু বড় হতাশ হলাম যে আমাদের ক্লাসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 70 জন স্টুডেন্ট, 6টা মেয়ে আর 64টা ছেলে। তো চিন্তা করেন কম্পিটিশন কিরকম হবে, সবাই সবার দিকে তাকাতে, তোরে মাইরেই ফেলাম আজকে আমি। তো এই অবস্থা। তাও বললাম ঠিক আছে ভাই, সারা জীবন পরে একটা কো এডুকে বললাম, এই রেশিও ইজ নট আ ব্যাড বেশি। তখন আমরা না, তখন আমরা আবার ইঞ্জিনিয়ারিং ছাত্ররা আর্কিটেকচারে যাই, তো ওখানে আবার সুন্দর সুন্দর মেয়েরা, ওখানে আবার রেশিও খুব ভালো, ধরেন 60-40 মেয়ে। হ্যাঁ, আমি বাহ, এখানে তো ঈদ
তো আমরা ওখানে মাঝে মাঝে ঈদ করতে যেতাম আর কি। Okay. তো ওখানে একটা মেয়ের সাথে ভালো সম্পর্ক হলো, তারপরে যে হয় প্রেমে পড়লে যা হয় একদম ছোট, তখন আবার ওই আমার অ্যালফা মেল পার্সোনালিটি গায়েব হয়ে গেল। হ্যাঁ, তখন আমি তুতু টাইপ আর কি। হ্যাঁ, আমাকে যাই বলবে তাই করি। আর সে আবার খুব ডাইনামিক মেয়ে, উল্টা আমাদের ক্ষেত্রে সে গাড়ি চালায় আসে, আমি বসে থাকি, সে আমার খাওয়াইতে নেই যে আমি খাইতে যাই, উল্টা আর কি। তো তারপরে এক সময় দেখলাম না ভাই বেশি ডমিনেট করতেছে, এটা পারবো না ইয়ে করতে, মাথা টাথা খারাপ হয়ে যাবে। তারপরে আবার সিঙ্গেল তখন, আর তারপরে কোনো কারোর সাথে কোনো, দ্যাট ইজ ইওর ফার্স্ট লাভ বেসিক্যালি বলতে পারেন। হ্যাঁ, ফার্স্ট এন্ড লাস্ট, মানে বিয়ের আগে আর কি। মানে ওটাই ফার্স্ট ছিল, ওর পরে আর কোনো চেষ্টা এর আগে করেননি? কেমনি করবো ভাই, আমি তো ছেলেদের স্কুলে পড়লাম, তারপরে তো এখন হবে হয়ে যাবে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, এখন যেমন প্রেম করা কত সোজা ছিলেন, কারণ আপনার হাজার রকম আছে। আগে ছিল মনে হয় একটা মেয়ের বাসায় ফোন থাকাটাই একটা বিরাট পাওয়া, তারপরে ওর নাম্বারটা পাওয়া একটা বিরাট ব্যাপার, তারপরে ওকে ফোন করলে সচরাচর বুঝি না ওর বাবা কেন ফোন ধরে। এবং আমার মনে হয় তখনকার দিনে একটা চিত্রই ছিল যে মেয়ের বাবা মানে কোনো কাজ নাই, খালি ফোনের সামনে বসে থাকে, এবং ফোন গেলে, আর ফোন তো ডায়াল করলেও যায় না, মনে আছে ডায়াল টোন আসতো না, চন্দ্রভার ডায়াল করে টোরে, এবং হাফ দ্য টাইম নিজের বাসার মধ্যেও ফোনের মধ্যে তালা মারা থাকে। আরে বলেন না, কত কষ্ট একটা প্রেম করে। প্রেম করা অত সোজা ছিল না। যারা আগেকার দিনে প্রেম করে বিয়ে করেছে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত, এমন মানে প্রচেষ্টার পরে। এখন উল্টোটা হয়ে আছে, প্রেম করে টিকে রেখেছে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমার মনে হয় হয়তো এই জন্য আগে মানে এত কষ্ট করে পাওয়ার পরে তখন বলে ভাই এত কষ্ট করে পেলাম, ছাড়বো না, কারণ ছাড়লে আবার এই কষ্টটা আবার করতে হবে, এই কষ্টটা আমি করতে পারবো না, এই জন্য যেটা পাইলাম এটা ধরে থাকি। এখন যেমন আই গেস ইউ আর রাইট, পাওয়া সোজা বলে মনে করবেন, সেকেন্ড টাইম পাওয়া হয়তো সোজা হতে পারে, বা যেটাতে পেয়েছে এটা আনহ্যাপি, সো আমার তো অপশন আছে, সো আমি কেন হতে পারে। রাইট নাও ওকে, প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিরতি। আজকে আমাদের এখানে আছেন নভীদ মাহবুব, যিনি অনেক পরিচয়ে অনেক গুণে গুণান্বিত, আর তার যে শৈশব বুয়েট পর্যন্ত আমরা গিয়েছি মাত্র, বুয়েটের পরে লম্বা একটা জীবন পড়ে আছে, সেই জীবনগুলো নিয়ে আমরা বিস্তারিত তার সঙ্গে কথা বলবো, জানতে চাইবো তাকে। অনেকে তাকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে চেনেন, তার বাইরে তার অনেকগুলো পরিচয় এবং প্রত্যেকটি জায়গায় সে উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। এই মানুষটিকে আজকে আমরা হ্যালো 8920 কেন এনেছি, সেই প্রশ্নের উত্তর আমরা সবসময় একই রকম ভাবে দিয়ে থাকি, যে আমাদের প্রত্যেকটি জীবনের গল্প আমাদেরকে কোনো না কোনো কিছু শেষে গিয়ে শেখায়, সেই শেখানোর জায়গাটি নিশ্চয়ই আজকে থাকবে। আমরা 3 মিনিট পরে ফিরে আসছি, আর আমাদের এই আজকের অতিথিকে যদি কোনো প্রশ্ন করার থাকে, তাকে কোনো কিছু বলার থাকে, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, পেজটি আছে RJ কিবরিয়া নামে, ওখানে গেলেই আপনি যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে পাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় মানুষ নভীদ মাহবুব, এবং যার জীবনের গল্প আজকে আমরা এখানে প্রচার করছি। নাভিদ ভাই সম্পর্কে অনেকেই জানবেন, তার সতীর্থ যারা আছেন, তার কাছের বন্ধু যারা আছেন, কিন্তু আজকে 2 থেকে 2.5 ঘন্টা নাভিদ ভাইকে আমরা একটু বেশি আবিষ্কার করবো সেই অর্থে। যাই হোক, নাভিদ ভাইয়ের কাছে আবারও ফিরতে চাই। আর যারা আপনাদের জীবনের গল্প বলার জন্য আমাদের হ্যালো 8920-তে আসতে চান, প্লিজ কল আস। আমাদের ফোন নাম্বার নিশ্চয়ই জানা আছে, 91156668। আমি আবারও বলছি 91156668। এছাড়া ফোন করতে পারেন, আরো একটি নাম্বার রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892, এবং ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা আপনি পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। নাভিদ ভাই, তারপর আমরা বুয়েটের জায়গাতে ছিলাম। ওকে, বুয়েটের জায়গায় আসার পর্যন্ত খেয়াল করলাম যে জীবনের অর্ধেক তো পার করে ফেললাম মাত্র 18 মিনিট আপনার সাথে। তেমন একটু পিছিয়ে গিয়ে আবার একটু ইলাবোরেট করতে পারি কি? প্লিজ। হ্যাঁ, ওকে। তো আমি আমার বন্ধু জিয়ার কথা বলছিলাম, যে 3 বছর বয়স থেকে আমরা দুইজনে বন্ধু। আমরা তখন পাকিস্তান আমল, তো বয়সটা আমার একটু আপনারা গেস করে ফেলতে পারছেন। তো সেখানে আমি প্রি স্কুলে পড়ি, এবং জিয়া আমি করাচিতে পড়ি, কারণ আমার বাবা সরকারি চাকরি করেন। তখন তো সবাই ওয়েস্ট পাকিস্তান, তদানীন্তন ওয়েস্ট পশ্চিম পাকিস্তানে সবাই পোস্টেড থাকতো। তো আমরা ছিলাম করাচিতে, তো আমি জেনিংস প্রাইভেট স্কুল একটা স্কুলে পড়তাম, এবং জিয়ার বাবা ছিলেন একজন ঊর্ধ্বতন নৌবাহিনীর অফিসার ছিলেন, খুব সিনিয়র অফিসার। তো আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বাবা আমারও খুব ক্লোজ ফ্রেন্ড। ওই স্কুলে যখন পড়ি, আমার মনে আছে আমাদের একটা টিচার ছিল, আমি নাকি ছোটবেলা খুব সুন্দর ছিলাম শুনলাম আর কি, এখন কি হলো এখন বুঝলাম না কিরকম। তো আমাদের টিচার নাকি এত খুশি আমাকে গালে একটা চুমা দিয়ে দিয়েছিল, মহিলা টিচার। তারপরে হ্যাঁ, আমি তখন ছোট বাচ্চা। তো এটাতেই আমি খুব লজ্জা পেলাম, কিন্তু সব ক্লাসের ছেলেমেয়েরা, তখনও কো এডুকেশনে পড়েছিলাম, সেই কো এডুকেশনে পড়া আর তারপরে বুয়েটে পড়া, মাঝখানে তেমন কিছু নেই। তখন সব ছেলেমেয়েরা হেভি আমাকে একটু টিজ করলো, এটা একটু লজ্জা টজ্জা বললাম। তো এখন চিন্তা করলাম
আহারে এখন বড় হওয়ার পরে এখন যদি আমাকে কোনো টিচার আমাকে গালে একটা চুমা দিতেন আমি আরো খুশি হয়ে যেতাম। যাই হোক, এটা হয় নাই। তো পাকিস্তানে যখন যুদ্ধ হলো, আমার ওই যুদ্ধের সময় আমরা ওখানে করাচিতে আটকে গেছিলাম, এবং ওটা আমার জন্য একটা বিরাট ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স ছিল। কারণ তখন যখন ভারত যুদ্ধে নামে তখন পুরাপুরি ওই এর রেড হতো, এবং আমার মনে আছে একটা ছোট্ট শিশু হিসাবে যখন এর রেড হতো, সাইরেন বাজতো এবং ফাইটার জেটের উপর থেকে বম্বিং করতো, এবং আমি ছোট্ট একটা শিশু হিসেবে তখন আমরা করতাম কি, বিভিন্ন ফ্যামিলি, আমরা বাঙালি ফ্যামিলির একসাথে হয়ে আমরা সিঁড়ির তলা গিয়ে লুকাতাম। কেন জানি ওটাকে বলা হয় সেফটি, আমি বুঝলাম না, এটা বোম ফেললে তো সিঁড়িও আমার ঘাড়ের উপর ভেঙে পড়বে, বাট এনিওয়ে আমরা পড়তাম। এবং বাসার কাছে একটা পেট্রোল পাম্পে বোম পড়েছিল এবং সেখানে 7 দিন ধরে আগুন জ্বলেছিল। আমার জন্য খুব ট্রমাটাইজ একটা এক্সপিরিয়েন্স ছিল। ওটা পাকিস্তানে নাকি? তখন আমরা করাচিতে ছিলাম। করাচিতে এই অবস্থা, বিকজ ওখানে ইন্ডিয়ান ফাইটার জেটগুলি গিয়ে ওখানে বম করেছিল। তারপরে সব আব্বা আমরা ঠিক করলো যে আমরা এখান থেকে পালিয়ে যাবো, কারণ আমরা আটকে গেছি এখানে। আর ওখান থেকে আমাদের পাসপোর্ট সব নিয়ে ফেলেছিল সরকার, আমরা লিগালি ট্রাভেলও করতে পারছি না। আর ওখানে যুদ্ধের জন্য আটকেও গেলাম। 10টা বাংলাদেশি ফ্যামিলি রাত্রেবেলা, আমার মনে আছে, সব সুন্দর বাসা টাসা সব কিছু রেখে 2টা সুটকেস নিয়ে আমরা ট্রেন স্টেশনে গেলাম, এবং স্টেশনে গিয়ে আমরা চুপে চুপে গেলাম, এবং বাপ মাকে জিজ্ঞেস করলাম আমরা কই যাচ্ছি, বলে আমরা একটা যাচ্ছি বেড়াতে। যাত্রা ছিল নাকি বাংলাদেশে ব্যাক করবে? না, তখন মানে আমাদের এই হলো যে আমরা বাংলাদেশে ব্যাক করবো পালিয়ে, কিন্তু এটা আমাদের পাসপোর্ট নেই, আবার আমাদেরকে যুদ্ধে আটকে গেছি। তো তখন আমরা করাচি থেকে ট্রেনে উঠে আমরা কোয়েটায় নামলাম, এবং কোয়েটায় নামার সঙ্গে সঙ্গে একগালা পুলিশ দাঁড়িয়ে আছে। এই হলো আমাদের মধ্যে সমঝোতা। কে চামে চামে পুলিশকে বলে দিছে এই যে 10টা বাঙালি দৌড় দিছে এখান থেকে। তো যা হয়, এই যে বলে না যে সোনা চোরা চালান, হ্যাঁ, কিছু কি জানি সিক্রেট ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে, এখানে কে জানি গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, বলে মানে মির জাফরের অভাব আছে বলেন। তা আমরা নামলাম, সব আমাদেরকে অ্যারেস্ট করালো। আমি ছোট্ট শিশু অ্যারেস্টেড হলাম জীবনের প্রথম। তো করে এখন বলে যে 10টা ফ্যামিলি বাচ্চা কাচ্চা কে করছে, আমাদেরকে জেলখানায় ঢুকাই দিল। তখন জেলখানায় ঢুকাই চিল্লা চিল্লি, তখন ওরা বল, জেলখানার লোকের মাথা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এদেরকে একটা বাংলোতে নিয়ে যায়। 3 বেডরুমের একটা বাংলোতে নিয়ে আমাদের 10টা ফ্যামিলিকে ঢুকাই দিল। হ্যাঁ, তো এই আমার জীবনের প্রথম 10 দিন জেল খাটা, যে কাস্টডিতে যে আমাদেরকে ধরে জেলে ঢুকাই দিয়েছে আর কি। তারপরে ওইখান থেকে একসময় ওদের সিকিউরিটি রিল্যাক্স হলো, তো ওদেরকে একটা বাপ মারা পয়সা টয়সা দিল, তা এই তুতে 2-1জনকে বাইরে যেতে অ্যালো করলো, কিন্তু পুরো ফ্যামিলিকে দেয় না। বাবা গেলে মা বাচ্চাকে থাকতে হবে, কারণ তাহলে বাবা তো ফেলে পালাবে না। আজকাল হলে ঠিকই পালা যায়, যাদের সালে বরে ফেলা পালা যায়, কিন্তু তখন মোক্ষম সুযোগ তখন বলে না আমি পালাবো না। তো এই সুযোগে বাপ মারা গিয়ে কিছু স্মাগলারদের সাথে যোগাযোগ করলো। এরা ওই আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডার মধ্যে স্মাগলিং করে। তো ওরা বলল ঠিক আছে, তোমাদের পয়সা টয়সা দিয়ে তোমাদেরকে আমরা বর্ডার পার করে দেবো। তো একদিন রাত্রেবেলা এরকম ওরা আসছে, এসে গাড়িতে জিপ নিয়ে আসছে 3টা 10টা ফ্যামিলির একটা মালের মতন। আমাদের যে ট্রাকের মধ্যে দেখেন না রাত্রেবেলা মুরগি নিয়ে আসে, হ্যাঁ, সমগ্র পরিবহন 5 টন মুরগিগুলি, বাংলাদেশ 5 টন। হ্যাঁ, তো আমাদের সমগ্র পাকিস্তান 5 টন তো না, আমার মোটামুটি স্বাস্থ্য ভালো ছিল, ওরা 50 টন হবে। তো 3টা জিপে ঢুকায় আমাদেরকে রাত্রেবেলা রওনা দিছে, একদম ভাঙ্গাচুরা, মানে একদম আমরা ডেজার্টের মধ্যে দিকে বেলুচিস্তান নিয়ে গেল। বেলুচিস্তানে নিয়ে গেল, এবং ওদের ওখানে স্মাগলারদের আখড়া, ওরা টেন্টের মধ্যে থাকে, ওরা তাঁবুতে থাকে, ওরা সব বেলুচিস, জানেন, বেলুচরা তো ওখানে তাঁবুতে থাকে। তো তাঁবুতে নিয়ে আমাদের রাখলো, তো এবং ওখানে বলে তোমরা এখানে থাকো, এরপরে আবার গাড়ি এসে তোমাদেরকে বর্ডার ক্রস করাবে। তা আমরা তো বসে থাকি, গাড়ি আসে না, মানে আসে না, আমরা থাকি। একবার পুলিশ আসলো, তখন সবাই আমাদেরকে তাড়াতাড়ি করে আবার মাটির তলায় ওদের একটা গিয়েছিল, লুকাই টুকাই রাখলো ইত্যাদি। আর তখন খাওয়া দেয় কি, আমাদের খাওয়া দেয় দুম্বার চর্বি আর একটা বিরাট নান রুটি বানায় দেয়, এটাকে বলে তোমরা 10 জন একসাথে খাও। এখন জীবনে আপনি দুম্বার চর্বি খাবেন না, কিন্তু তখন যেহেতু পেটে এত খিদা, তখন আমার মনে আছে আমি সবাইকে আম্মাকে বলতাম, আম্মা তুমি এত মজার খাওয়া বাসায় কেন রান্তা না তুমি, আমি সব খাবো, আমি কাউকে দিতে চাই না। তখন অন্য আরেকজন আন্টি এসে অমৃতের মতন, চিন্তা করে দুম্বার চর্বি একটা বিরাট রুটিতে দিত, বলে এটা তুমি খাও। চিন্তা করো, ওটা আমার কাছে তখন কাবাব ফ্যাক্টরি। তো যখন আমি কাউকে দিব না আবার, তখন অন্য আন্টিরা এসে, বাবা একটু আম্মুর সাথে শেয়ার করতে হয়, তখন ওনার যেহেতু অন্য আন্টি বলছে শেয়ার টেয়ার করলাম আর কি। যেটা হলো যে আপনার ওই বেলুচিস্তান থেকে তারপরে আমরা এরকম দুম্বার গোস্ত টোস্ত খেয়ে বেঁচে আছি। তো তারপরে এক সময় আবার স্মাগলার আসলো, এসে আমাদেরকে ওই দিয়ে আবার উট নিয়ে কিছু উটের পিঠে, কিছু আমরা পায়ে হেঁটে পানি টানি ক্রস করে আমরা কান্দাহারে ঢুকে গেলাম। তো নাও উই আর ইন আফগানিস্তান। তো আফগানিস্তান গেলাম, তবে ওখান থেকে আমরা আবার আমাদেরকে বাসে করে কাবুলি নিয়ে গেল। তো কাবুলি নিয়ে গেল, তো ওখানে গিয়ে আমার আব্বা আম্মা একটু বলে যাক আমরা এখন পাকিস্তান থেকে বের হয়ে আসছি। তখন আবার ভারতীয় সরকার আমাদেরকে একটা শেল্টার দিল,
হোটেল, তখন থেকে ওরা টেক ওভার করলো, তো হোটেলে রাখলো। তো আবার আব্বা বলছে ঠিক আছে আমরা একটা সিনেমা দেখতে যাই। তারা গেছে সিনেমা দেখতে, আমাদের কি নিয়ে গেল আমার মনে আছে দম মারো দম, কাবুলে বসে দম মারো দম দেখলাম, কোন মানে হোয়াট এভার। তো ওখান থেকে আমরা দিল্লি গেলাম, দিল্লি ঘুরে টুরে আমরা কলকাতা গেলাম, কলকাতা থেকে আমরা ফ্লাই করে ঢাকায় আসলাম। 2 ঘন্টায় ফ্লাইট, যেখানে করাচি থেকে ঢাকায় চলে আসতে পারি। সেখানে এই পুরো জার্নি আমাদের জন্য একটা মাস পুরো লাগলো, থ্রু ডেজার্ট, থ্রু না খাওয়া, থ্রু আমার আব্বা ইনজুর্ড হলো, এবং অনেক একটা মানে বিরাট একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার। তো এই অ্যাডভেঞ্চার নিয়ে যখন ঢাকায় আসলাম, তখন আমার মনে আছে আমরা প্লেন একটা ফোকার ফ্রেন্ডশিপ বিমানের ফ্লাইটে করে, না কার ফ্লাইট ছিল যাই না, তো আমরা ঢাকায় ল্যান্ড করলাম। নেমেই তখন আমরা মাটি চুমা দিলাম, বললাম যে আমরা দেশে ফিরলাম। তখন বললাম যে না ভাই, নিজের দেশ হলো নিজের দেশ। এর আগে কি আপনার দেশের কোনো স্মৃতি আছে, যেহেতু আপনি একদম ছোট বয়স ওখান থেকে ফিরছেন, এর আগে কি দেশের কোনো স্মৃতি? কিছু কিছু আছে, কারণ আমার যাওয়া আসা ছিল। আমি জন্মেছি ঢাকায়, কিন্তু আমাকে তখন যেহেতু বাবা পোস্টেড ছিলেন, জন্মের পরে আবার নিয়ে ওখানে মানে বাচ্চা মানে আমি হওয়ার সময় আমার আম্মা এখানে আসলেন, আবার ওখানে চলে গেলেন। তো ঢাকা মনে আছে, কিন্তু তাতে করাচিতে একটু বেশি মনে, কারণ ওখানে স্কুলে টুলে গেলাম। কিন্তু এইটুক মনে আছে যে একটা বিরাট বৈষম্যের মধ্যে ছিলাম, এবং বাবা মাদের তো মুখে শুনতাম যে সব ক্ষেত্রেই সেখানে বৈষম্য ছিল, যে যেই ক্ষেত্রে ছিলেন না, সিভিল সার্ভিস বলেন, আপনি প্রকৌশলী হন, আপনি মিডিয়া শিল্পী হন, টিভি রেডিও হন, সবখানে একটা বিরাট বৈষম্য ছিল। বাঙালি হলে বেশি উঠতে পারতো না, বা সামরিক কর্মকর্তা হলে সেই মেজরের বেশি আগাতে পারতো না। হ্যাঁ, মানে কর্নেল হওয়া মানে সাংঘাতিক ব্যাপার। তো শুনতাম, কিন্তু আমরাও স্কুলে একটু কোথায় একটু বৈষম্য মনে হয় অনুভব করতো। তুমি বাঙ্গাল একটা ছিল, অন্য চোখে দেখা, অন্য চোখে। তখন যখন ওই ছোট্ট শিশু হিসাবে যখন ঢাকায় ফিরলাম, তখন মনে হয় যে না, নিজের দেশ যাই হোক, নিজের দেশ হলো নিজের দেশ, এটাই একটা ওই ছোট বয়সে ফিল করে। এবং এই ঘটনা নিয়ে আমি একটা এসে লিখেছিলাম ক্লাস 7-এ, যখন সেন্ট জোসেফে পড়ি। আমার ব্রাদার জেমস একজন ছিলেন ওখানে, মিশনারি ব্রাদার্স ছিলেন আমেরিকান। উনি আমাকে বলল যে তুমি এই ঘটনাটা নিয়ে লেখো, তুমি ইংলিশ লেখো ভালো, তুমি এটা লেখো, আমার মনে হয় তুমি এটা নিয়ে কোনো পুরস্কার পাবে। এবং দিল্লিতে একটা কন্টেস্ট হয়, ওটাকে বলা হয় শঙ্করস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স কম্পিটিশন। আমি জানি না নাম শুনেছেন কিনা। 2টা ক্যাটাগরিতে হয়, এবং সারা বিশ্ব থেকে ছেলেমেয়েরা বিভিন্ন এজ গ্রুপে তারা হয় লিখিত এন্ট্রি পাঠায় কিংবা আর্ট পাঠায়। আচ্ছা, তো আমি আমার ওই পাকিস্তান থেকে পালিয়ে আসার পুরো ঘটনাটা লিখে আমি পাঠাই, এবং ওইটাতে আমি একটা অ্যাওয়ার্ড পেয়ে যাই। এবং তখন আমাকে আমন্ত্রণ জানানো হয় দিল্লিতে, যে ইন্দিরা গান্ধী স্বয়ং উনি এটার অ্যাওয়ার্ড দিবেন। কিন্তু কখন আমি ক্লাস 8-7-এ থাকতে পাঠিয়েছি, 8-এ থাকতে প্রাইজটা পেলাম। কিন্তু বাবা সরকারি কার্যক্রম বলে, আমি ভাই তোমার কেমনি দিল্লি পাঠাবো, পরে আমার ওই প্লেনের ভাড়া যুগে নেই বলে যাওয়া হয়নি। তা আফসোস, কিন্তু ওরা পাঠিয়ে দিল পরে। এবং বড় করে শিশু একাডেমিতে তখন একটা অনুষ্ঠান হলো, যারা বাংলাদেশ থেকে শঙ্করস অ্যাওয়ার্ড পেয়েছে, এবং অনেকেই লিখিত এবং অনেকেই বেশিরভাগ অ্যাকচুয়ালি ড্রয়িং কম্পিটিশনে পেল, আর আমি লিখিত কম্পিটিশনে পেয়েছিলাম। তো তখন এখানে বিরাট করে একটা অনুষ্ঠান হলো, এখানেই তারা আমাদের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিল। তো এটা আমাদের একটা বিরাট পাওয়া, নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া। এবং আমরা এই যে 1.5 মাসের গল্প মাত্র 8 মিনিটে শুনে ফেলেছি, সেটাও আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ফাইন, ঢাকায় এসে তো একটা নতুন জীবন, ইনফ্যাক্ট তখনও যুদ্ধ চলছে। হ্যাঁ, যুদ্ধ তখন চলছে, শেষের দিকে, তারপর যুদ্ধ তো শেষ হয়ে গেল। তখন আমি 1-2-তে পড়লাম উদয়ন স্কুলে। ফার্স্টে কোন স্কুলে পড়া যায়? উদয়ন স্কুলে। এবং ওখানে মিসেস হোসেন একজন ছিলেন, খুব নাম করা। উনি ওই সময় বিটিভিতে খুব অনেক অনুষ্ঠান করেন ছিলেন, এবং এমিলের গোয়েন্দা বাহিনী একটা মুভি, ওইটা কিন্তু আবার লাভ ইন সিমলা মনে আছে, ওই মুভি কিন্তু উনি বানিয়েছিলেন। তো উনি করতো কি, উদয়নে থাকতে ক্লাসে আসতো, উনি হ্যান্ড পিক করতো ছেলে মেয়েদের কাছে, তুমি 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 ওকে ফাইন, এখন তোমাকে আমরা বিটিভিতে নিয়ে যাব, তোমরা বিকালবেলা আসবে একটা বাচ্চার অনুষ্ঠানের জন্য। তো আমাকে নিয়ে গেল, আমার বোনকেও নিয়ে গেল। আমার বোন সুন্দর অ্যাক্টিং করে, আমাকে দিল অ্যাক্টিং করতে। আমি হা করে দাঁড়িয়ে আছি, কারণ আমি অ্যাক্টিং করতে পারি না। কেন, আমাকে রোলটা হলো একটা মেয়ের হাত ধরতে হবে। তো মেয়ের হাত আমি লজ্জা চড়ে ধরতেই পারলাম না। তো আমাকে বললাম এখন বললে হাত কেন, আমি আরো কিছু ধরতে পারবো। কিন্তু তখন ছিল হাত ধরতে দিল, আমি হাত ধরে লজ্জা চুটে কিছুই বললাম না। তো আমাকে বলে ঠিক আছে তুমি এই পার্টটা পারবা না, এ থেকে আরো ছোট একটা পার্ট, ওইটা আমি লজ্জা চুটে পারলাম না। তারপরে করতে করতে মানে তখন বলে এই ছেলে কোত্থেক আসছে, কিছুই পারে না। আনলামই যখন, তখন লাস্ট আমাকে একটা বললো, তুমি আর মানুষ না, তুমি শালগম হবা। তো আমাকে শালগম বানানো হলো, একটা ক্ষেতের মধ্যে শালগম, ওইটাই হলো আমি শালগম। একটা লাইনের কথা বললাম, এই হলো আমার টিভির অ্যাপিয়ারেন্স। এবং উনি বললো যে একে দিয়ে কোনো কাজ নেই, তো আমাকে আর পরে উনি ডাকে নেই। তো এই হলো আমার তখন প্রথম টিভিতে। তো তারপর ক্লাস 3-তে সেন্ট জোসেফে ভর্তি হলাম, কারণ সেন্ট জোসেফ ক্লাস 3 থেকে শুরু ওখানে স্কুল। তো সেন্ট জোসেফে ভর্তি হলাম, এবং সবচেয়ে মজার ঘটনা, 3-তে যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি, দিকে পাশে একজন বলছে, এই নাভিদ
আমি বললাম এই বয়সের নকল রেকলের ব্যাপারটা তো আমি শুনি নাই। পরে দিকে আমার পাশে জিয়া বসা, মনে আছে আমার ওই ফ্রেন্ড যে পাকিস্তানে যে আমার ফ্রেন্ড ছিল, ওরাও পালিয়ে আসছে অন্যভাবে, মানে আমরা ব্যাচে ব্যাচে করে সবাই পালিয়ে আসছে। তো ও আমাকে বললো যে জিয়া আমার সাথে হঠাৎ করে দেখা সেখানে, এবং সেও ভর্তি হলো, আমিও ভর্তি হলাম, আমরা আবার রিকানেক্টেড হলাম। তো ক্লাস 3-4 পড়লাম, আমি বয় স্কাউট ছিলাম, এবং বয় স্কাউট ছিলাম, এবং বয় স্কাউট হিসেবে আমাদের মৌচাক বা আমাদের ময়মনসিংহে বিভিন্ন জায়গায় ওই ছোট বয়সে ক্লাস 3-4 এর বয়সে আমাদেরকে ক্যাম্পিং করতে যেতে হতো। আর এখন ক্যাম্পিং করা মানে কি, যে আপনার প্রকৃতির সাথে থাকার অভিজ্ঞতা, তাঁবুতে থাকছেন, গরমের মধ্যে থাকছেন, মাঠে ঘাটে আপনাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তো 2 দিন 3 দিনের ক্যাম্পিং চারতাম। যখন আস্তে আস্তে ক্যাম্পিংটা 4 দিন হলো, আমরা করতাম কি বাথরুম আটকে রাখতাম, গেলে আমরা মানে কারণ বাথরুমের যে শোচনীয় অবস্থা, কেউ আমরা বাথরুম করতে মানে বাথরুমের মানে 2 রকম আছে, হ্যাঁ, একটা আছে ক্ষণস্থায়ী, একটা আছে দীর্ঘস্থায়ীটা। তো দীর্ঘস্থায়ীটা আমরা আটকে রাখতাম যে না এত, এবং ঢাকায় আসার মধ্যে গিয়ে ফার্স্টে বাথরুমে দৌড়াতাম 3 দিন পরে মানে আমাদের সবাই আমাদের হাঁটার স্টাইলে চেঞ্জ হয়ে গেছে। দেখবেন 3 দিন পরে সবাই কিরকম করে জানি হাঁটছে, পাটা বেশি ফাঁকা করতে না, ভয় ছেটে। তো আমরা প্রথম ফাইন, সেকেন্ড দিন আবার ওখানে মার্চ পাস করতে হয়, পিটি করতে হয়। তো 3 দিনের দিন আর সবাই মানে দেখতাম কিরকম অবস্থা, মানে পাটা ফাঁকা করছে না, মানে খুব ভয়। এরপরে ভাবছিলাম ডাইপার নিয়ে যাবো, এবং আমাদের না ওরা বুঝতো না, বা বুঝছে কিছু বলবে না, ওইটার ব্যাপারে তো বলবে না। আমাদের এর মধ্যে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমাদের মাটি কাটতে হচ্ছে, একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করতে। চিন্তা করেন ক্লাস 3-4 এর ছেলে, আমরা কি পুরো ময়মনসিংহ শহর ঝাড়ু দিচ্ছি, হ্যাঁ, কিন্তু ওদিকে আবার বাথরুম লেগে গেছে ঠিকই। তো আমাদের বাথরুম করতে হবে কোথায়, আমরা জাম্বুরিতে গেলাম যখন, যে ময়মনসিংহ সার্কিট হাউসে ক্যাম্পিং হচ্ছে, বিরাট মাঠে, পুরা এখানে হাজার হাজার ছেলেরা আসছে বিভিন্ন স্কুল থেকে ক্যাম্পিং। আর আমাদের বাথরুম হলো পাশে বাস ডিপো, ওই বাস ডিপোতে একটা ড্রেনের উপরে 2টা বাস দিয়ে রেখেছে, ওখানে আপনার ইয়ে করতে হবে, ওখানে আপনার সব করতে হবে, বুঝছেন। ওখানে বাসওয়ালারাও আসছে, ওইখানে বাজার থেকে লোক আসছে, এবং আমরা স্কাউটরাও যাচ্ছি, এবং আপনার নিচের দিকে তাকালে দৃশ্যটা ভয়ঙ্কর, হ্যাঁ, মানে এখন টু মাচ ডিটেল বলতে পারেন, বাট ওখানে ধরেন রং বেরঙের অনেক ডিটেল দেখা যেত। আমাদের ইম্পসিবল, আমাদের ভয় হলো যে ভাই এখানে যদি পড়ে যায় তো খবর আছে। তো যাই হোক, তো যখন ক্যাম্পিং বলে আস্তে আস্তে 3 দিন গেছে, 4 দিন হওয়া শুরু করলো, তখন তো আর পারি না, তখন আমাদেরকে বললো না ঠিক আছে আমরা বাথরুম ব্যবহার করতে হবে। কিন্তু বাথরুমের তো যে শোচনীয় অবস্থা, আর আমাদের বাংলাদেশে কিন্তু সত্যি কথা, আমাদের যতই আপনি অভিজাত হন, আমাদের বাথরুম ব্যবহার করার অভ্যাসটা কিন্তু ভালো না। দেখবেন আপনার কল খুললে কলে পানি নাই, কিন্তু মাটিতে অলওয়েজ পানি থাকে। আমার কোশ্চেন, এই পানিটা কোত্থেকে আসলো আমি বুঝতে পারলাম না, পানি কোত্থেকে আসে। আমি দেখেন এ নিয়ে বাথরুমে যান, দেখবেন যে কলে পানি নাই, কিন্তু বাথরুমের ফ্লোরে পানি আছে, ফ্লোরে কোত্থেকে পানি আসে। আমাদের কি গাইডেন্স সিস্টেম এতই খারাপ, দেখবেন এরকম অবস্থা যে কোমরে বসা যায় না, দ্যাটস রিয়েলি ডিফিকাল্ট। এটা একটা ব্যাপার আছে, এবং সবাই সুন্দর করে নোটিশ দিয়ে রাখেন আপনারা পরবর্তী মানুষের জন্য আপনি বাথরুমটাকে পরিষ্কার রাখবেন। আমি তো বলি, আমাকে কিন্তু কেউ যদি বলে আমি এখন জর্জিও আর মানি স্যুট পরে আছি, আমি এটা আমাকে ইমপ্রেস করে না। বলে আমার কিন্তু একটা 7 সিরিজ BMW আছে সিএনজি চালিত, এটাও আমাকে ইমপ্রেস করে না। কিন্তু কে বাথরুমটা পরবর্তী মানুষের জন্য সুন্দর করে রেখেছে, ওইটা আমাকে ইমপ্রেস করে। আসলেই তাই, রাইট। এবং চিন্তা করে দেখুন, আমাদের এখনো নিয়মাবলী রাখতে হয় যে আপনি বাথরুমে যাবেন, বাথরুমটা কিভাবে ইউজ করবেন, উপরে হাঁটু গেড়ে বসতে হবে নাকি নর্মালি বসতে হবে, দ্যাটস রিয়েলি ইরিটেটিং। দ্যাট ইজ অ্যাবসলিউটলি দ্য কেস। আমি বুঝতে পারলাম না যে আমরা এই একটা সিম্পল জিনিস এখন পর্যন্ত কেন ঠিক করতে পারলাম না। তো যাই হোক, তো বাথরুমের কথা বলাতে যে 3 দিন 4 দিন হয়ে গেছে, এখন বাথরুম যেতেই হবে আমাদেরকে। তো আমার মনে আছে আমরা কি করলাম যে না, বাথরুমে এত শোচনীয় অবস্থা যাব না, আমরা গেলাম ধান খেতে গেলাম, বা ধান খেতে ফেলে ওখানে গেলাম, এবং ওখানে গিয়ে যে আমরা স্কোয়াট করে বসলাম, এবং বসলাম যে আমরা ওখানে আমরা না এখন আমরা সবাই দেখলাম যে আমরা সব 10-12 জন স্কাউট গেলাম, গিয়ে আমরা ধানটা কিন্তু কাটা, তো ওখানে ক্ষেতটা নেই, জাস্ট মাঠের মতন আছে। তো ওখানে আমরা একটু সন্ধ্যা বা রাত্রের দিকে যাই, সন্ধ্যার দিকে যাই, যাতে লোকজন থাকবে না। আমরা গেলাম, সবাই গিয়ে বসলাম, এবং বসে আমাদের কাজ শুরু করলাম। এন্ড ব্যাপার আছে, আমরা ছোট বাচ্চা, কিন্তু ক্লাস 3-4 পড়ি। এগেন যেই জায়গায় শরীরে যেই অংশে কিন্তু কুকুর কামড়িয়েছিল মনে আছে, শরীরে যে অংশে সূর্য লাগে না, সেই অংশটা আমি কিন্তু ক্লাস 3 ছেলে, সেইটা কিন্তু মাটি থেকে হার্ডলি 3 বা 4 ইঞ্চি উপরে। এবং আমি যখন কাজ শুরু করি, এখানে কিন্তু রসদ কিন্তু আপনার 3-4 দিন জমানোর রসদ। এবং যেই আমরা শুরু করলাম, একটু পরে কিন্তু আপনি আইসক্রিম কোন দেখেন এরকম করে হয় না, তো যখন শুরু করলাম মানে হার্ডলি 20% ডান, তখনই কিন্তু আমাদের শরীরের অংশতে ওই বর্জ্য পদার্থ তখন সুরসুরি দেওয়া শুরু করলো। এখন আমরা কি করব, তখন আমরা কোথাও ব্যাঙের মতন লাফিয়ে আবার একটু সামনে চলে যেতাম, গিয়ে তখন আমরা আবার নেক্সট 25%, আবার ব্যাঙের মতন লাফিয়ে আবার নেক্সট 25%।
তারপরে দেখলাম গ্রামবাসীরা এসে পড়ছে, দেখি যে দূরের থেকে তাকিয়েছে, ওরা দেখছে যে 8-10-12টা ছেলে একটু পর ব্যাঙের মতন করে লাফাচ্ছে, ব্যাপারটা কি? এইভাবে আমাদের কাজ ছাড়লাম এবং শোনা গেছে যে আমাদের ওই মাটিটা এমনই উর্বর হয়ে গেছিল যে পরবর্তী বছরে সেখানে বাম্পার ফলন হয়েছিল। ওকে, উই ওয়ান্ট টু টেক ব্রেক। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আজকে এখানে আছেন নাভিদ মাহবুব। আপনারা কখনো তার কাছ থেকে এই ধরনের জীবনের গল্প শুনেছেন কিনা আমরা জানি না, বাট দিস ইজ ট্রু। আমাদের সত্য হলে লুকানোর কিছু নেই। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। ফিরে আসছি ঠিক রাত 12:06। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় মানুষ নাভিদ মাহবুব। তার জীবনের গল্প আমরা শুনছি, তার কাছে আবারও ফিরতে চাই। তাকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গেই আমাদের এই পেজটির মেম্বার হয়ে যাবেন। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। চলে আসতে পারেন এখানে, এবং সেখানে নাভিদ মাহবুবের ছবি দেওয়া হয়েছে। তার যে পার্সোনাল প্রোফাইলটি আছে ফেসবুকে, সেটারও একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেখানে ফলোয়ার হতে পারেন, তার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। ওকে নাভিদ ভাই, আমরা যেখানটায় ছিলাম ওখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে নিই আপনাকে, আর একটু ঝাঁপ দিয়ে। কি ধরনের ঝাঁপ? ওই ধান খেতে যেভাবে ঝাঁপছিলাম ওরকম নাকি? একদম ঝাঁপ দিয়ে আপনি তাঁবুর ভিতরে চলে আসেন। হ্যাঁ, তারপর তাঁবুর ভিতরে হলো আরেক ব্যাপার, যে এই গরমের মধ্যে থাকা, আপনার 6 জন ছেলে, আমরা 12 জন যদি ট্রুপ হয়, আমরা 2টা ভাগ করে 6 জন করে থাকি। বাট এটা একটা বিরাট একটা অভিজ্ঞতা যে আপনি এই ক্লাস 3-4 পড়েন, ওখানে গিয়ে নিজেরাই তাঁবু খাটিয়ে, নিজেরাই আমরা ওখানে মাটি খুঁড়ে, নিজেরাই আমরা বাসন পেলা ধুচ্ছি, আমরা নিজেরাই রান্নাম। কিন্তু ওই বয়সে আমরা প্রথম রান্নাম, এবং রান্নার পরে মুরগিটা যে পরে মাছ ছিল না, মাছটা মুরগি হলো, ওটা বুঝি না, বাট স্টিল সেই অভিজ্ঞতা। এবার এরকমও না যে এখন মতন যে আমি রেডিমেড একটা গোস্ত নিয়ে আসলাম, নো, মুরগি জবাই করে, মুরগি ছিলে, মুরগিটাকে আমাদের রাঁধতে হলো। এই একটা বিরাট অভিজ্ঞতা ক্লাস 3-4 থাকতে। এবং স্কাউটিং এর উদ্দেশ্যই ছিল যে যদি কোনো সময় জীবনে একটা এরকম ক্রাইসিসে পড়তে হয়, তখন যেন আমরা এই ক্রাইসিসটা মোকাবেলা করার অভিজ্ঞতা থাকে। তো এই স্কাউট একটা বিরাট অভিজ্ঞতা আমার জন্য। ক্লাস যখন 4 এর শেষে, তখন আমার মা এবং আমার বাবা দুজনই বিলাতে তাদের মাস্টার্স করার সুযোগ আসলো। সেকেন্ড মাস্টার্স আমার মার জন্য, আর বাবার জন্য প্রথম মাস্টার্স। তো বাবা গেল স্কটল্যান্ডে, ইউনিভার্সিটি অফ স্ট্রাথক্লাইড গ্লাসগোতে, আর মা গেলেন ইউনিভার্সিটি কলেজ অফ নর্থ ওয়েলস, ব্যাঙ্গার, নর্থ ওয়েলসে। এবং তখন যেহেতু আমরা ছোট ছোট বাচ্চা, আমাদেরকে সঙ্গে নিয়ে গেল। তো আমাদের জীবন প্রথম বিলাত যাওয়া। তো ভিসা নিতে গেলাম, তো আমার আবার তখন টাইফয়েড হয়েছিল। এই আরেক ঘটনা, টাইফয়েড হলে আবার বিলাতি ভিসা দিবে না। তো এই হলো, ম্যাম আমাকে খুব সুন্দর করে শিখাই দিয়েছে, তোমাকে যখন যাবা ইন্টারভিউ দিতে তখন বলবা যে সব ঠিক আছে। তো আমি গেলাম, তো আমার বোন বললো সব ঠিক আছে, বাবা বললো সব ঠিক আছে, আম্মা বললো সব ঠিক আছে। আমাকে যখন বললো তোমার সব কি, আমি বলছি আমার সকালে একটু জ্বর আসে, আবার সব দিক ঠিক হয়ে যায়, আর আমার যখন বাথরুমে যেতে হয় এটা কিন্তু মাঝে মাঝে একটু পাতলা হয়, মাঝে মাঝে ঘন হয়। তো ডাক্তার, আমি পুরো বিবরণ দিল, তখন বললো তুমি তো ভিসা পাবা না, এবং সত্যি সত্যি আমাকে কিন্তু ভিসাটা পরে রিফিউজ করা হলো। তো পরে আমি কিছুদিন পরে আবার সুস্থ হলাম, ভিসা টিসা দিয়ে বিলাতে যাওয়া হলো, এবং তখনই জীবন প্রথম বিলাত যাওয়া, কিন্তু আমার খুব এক্সাইটিং ব্যাপার সেবা। তো স্কুলে ভর্তি হলাম ওখানে গিয়ে, স্কুলটার নাম হলো কাইটপ। তখন মা সাথে আমরা থাকি ওয়েলসে, আর বাবা থাকেন স্কটল্যান্ড, কারণ দুই জায়গায়। আর মার সাথে আমরা থাকি, এবং আমরা স্কুলে ভর্তি হলাম, প্রথম দিন গেলাম, এবং আমরাই শুধু একমাত্র খয়েরি রঙের ছেলে মেয়ে ওখানে পুরা স্কুলে। এবং তখনও ওরকম ইন্ডিয়ান বাংলাদেশি, ওখানে বাংলাদেশি ছিল না ওই কলেজটা, ইন্ডিয়ান হয়তো 2-1টা ছিল। আমাদের স্কুলের সবাই সাদা, আর আমরাই শুধু কারি, এবং আমাদের দেখে খুব খুব ইন্টারেস্ট। আবার ওখানে একটু বুলিং হয়, হ্যাঁ, ছেলে মেয়েরা এসে বুলিং করে, আমাকে এসে একটু বুলিং করছে, ধাক্কা টাক্কা দিচ্ছে। আবার আমাকে বলছে ইউ চকলেট ড্রপ বলছে আমাকে, হ্যাঁ। তো একজন এসে আমাকে একটু ধাক্কা দিল, তো আমি ওই ছেলেটাকে একটা নাকে ঘুষি দিয়ে দিলাম, দৌড় দিয়ে পালায় গেলাম। তো সে একটা মারামারিও হলো আমার, যে বিলাতে গিয়ে মারামারিও করলাম, কিন্তু মারামারি করে ভালো ভয় পেলাম। পরে দিকে সবাই আমাকে হেভি হিরো বলে, আরে তুমি যে একটা ভালো মারামারি করতে পারো, এত জোরে দৌড়াতে পারো, আমরা বুঝতেই পারিনি, কোন দেশ থেকে আসছো তোমরা? আমি হ্যাঁ, আমাদের দেশে সবাই ঘুষি মারতে পারে ভালো, আর খুব দৌড়াতে পারে। তখন ওরা বললো তুমি কি আমাদের কলেজের টিমে থাকতে হবে, স্পোর্টস, ইন্টার স্কুল স্পোর্টস। তখন আমি হিরো হয়ে গেলাম। তখন সবাই আমাকে, আরে তুমি হেভি হট রক পাবলিক। তখন আমি যাকে মারলাম তার সাথে মিল মিশে হয়ে গেল, ফ্রেন্ডস হয়ে গেলাম। তো আমাকে সবাই খুব অ্যাকসেপ্ট করে নিল।
তো তখন আমাকে বলো তুমি এত দৌড়াও, তুমি আমাদের স্কুল টিমে স্পোর্টসে ঢুকতে হবে। তো স্পোর্টসে ঢুকলাম এবং আমি সবার থেকে জোরে দৌড়াই, কি খাই ভাত টাত খাই ঝাল টাল খাই আসছি যেন দৌড়াই আমি, বুঝছেন। এবং দৌড়ে অন্য স্কুলে টুলে যাই, আমি তখন ফার্স্ট হই। আরেকটা করতাম, আমি খুব ভালো গাড়ি আঁকতাম। আর আমি হলাম তখনই একটু ধান্দাবাদ ছিলাম, গাড়ি আঁকতাম, ওদের কাছ থেকে আমি বিক্রি করতাম। আবার ছেলে পেলের ক্লাসে কিন্তু ড্রয়িং করতে দেয়, আঁকতাম, ওই ক্লাসের জিনিসপত্র নিয়ে ড্রয়িং করে আবার ওদেরকে পরে বিক্রি করতাম। তো ওইটা দিয়ে আমি চকলেট টকলেট কিনতাম। তো এই হলো আমার ধান্দাবাজি ছিল। এবং ওখানে আমার খুব দুইটা ভালো ফ্রেন্ড ছিল, জেরেমি, তো ওদের কথা মনে পড়ে। তো এই আমার বিলাতে 1 বছর থাকা। তো ওখান থেকে এসে আমি আবার ক্লাস 6-এ সেন্ট জোসেফে ঢুকলাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমি ক্লাস 3-4 যখন সেন্ট জোসেফে পড়ে 4-এর শেষেই চলে গেলাম ইউকেতে, এবং 5-এর শেষে আসলাম ফিরত। তখন 5-এর শেষে এসে না আমি এদিক না ওদিক, তখন স্কুলে গেলাম। এবং সেন্ট জোসেফ যেটা করেছিল যে আমি রেজাল্ট ভালো থাকাতে ব্রাদার টমাস মোর আমার প্রিন্সিপাল ছিলেন আমেরিকান, যে বলতে পারেন যেটা নেপোটিজম, বলতে পারেন পার্সিয়ালিটি, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি যেহেতু ওরা বলতো যে এ আমাদের রত্ন এবং তোমার জন্য আমরা সিটটা রেখে দিব, তোমরা শুধু 1 বছরের বেতন দিবা, তোমার সিট থাকবে, তুমি যখন ফেরত আসবে তোমার সিটে আবার তুমি নতুন করে অ্যাডমিশন দেওয়া লাগবে না। তো আমার সারা বছর একটা সিট কিন্তু খালি ছিল, চেয়ার টেবিল খালি ছিল, নাভিদের সিট, ওটা বুকিং করা। তার জন্য 5-এর শেষে আসলাম। তো বললাম যে ব্রাদার এখন কি করবো? তো বললো তোমার 3 মাস এখন কি করবো, ঘরে বসে আরাম করো, একবারে 6-এ এসে ঢুকো। তাহলে আর 3 মাস আর তখন নানি বাসায় থাকি আরাম টারাম করে। এখন আম্মা তখনও ডিসার্টেশন শেষ হয়নি। তো 6-এ যখন শুরু করলাম তখন তো আমার মাথা খারাপ, 1 বছর বিলাতে থেকে তো আমি ইংলিশ ম্যান হয়ে গেছি, বাংলা টাংলা ভুলে গেছি। আবার ক্লাস 5 পড়ি নাই, আবার তখন সব বাংলায় পড়তে হচ্ছে। তখন আমার খুব একটা বিরাট স্ট্রাগল। আর তখনও আমি জানি না টিচার কি আমার খুব পছন্দ করে, কারণ মহিলা টিচার আমার মনে একটা পছন্দ করতো। একবার একটা বাংলা পরীক্ষা দিল, 20-এ 3 পেলাম, সোজা কথা ফেল। হ্যাঁ, নাবিদ আমি ফেল করলাম এবং একটা বিরাট এটা একটা স্ক্যান্ডেল। নাবিদ মাহবুব ফার্স্ট হয়ে ক্লাসে, সে বিলাত থেকে এসে বাংলা ভুলে গেছে, সে 20-এ 3 পেল, সবাই 20-এ 20, 20-এ 19। টিচার কত চিন্তা করেন আমার প্রতি পক্ষপাতিত্ব। সেই দিন পরের দিন টিচার ক্লাসে বসলো, আমি ডিসাইড করেছি এই পরীক্ষাটা বাতিল করা হবে। আমি বললাম বাহ, আমি তো খুশি, যেহেতু আমি ফেল করেছি আমার জন্য। আমি ওনাকে আমি এখনো অনেক শ্রদ্ধা করি। যাই হোক, বাতিল টাতিল করলো, আবার হলো, তখন আমি একটা ভালো টালো করলাম। তো আস্তে আস্তে আমার আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেল। ক্লাস 7 আস্তে আস্তে মোটামুটি ঠিক। ক্লাস 8-এ আসলাম শেষের দিকে, তখন আমার রাজনৈতিক ভাবসাব, আমি বললাম না আমি একটু স্কুলটা বদল করি। শুনেছি নাকি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে গেলে সবাই স্ট্যান্ড করে। হ্যাঁ, তখন আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে হঠাৎ করে কিছু অ্যাডমিশন পরীক্ষা হলো, ক্লাস 8-এর শেষে গিয়ে আমি ভর্তি হয়ে গেলাম, চান্সও পেয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম। তখন সেন্ট জোসেফের টিচাররা খুব খেপে গেল আমার উপরে। এবং তখন ব্রাদার জেমস, যিনি আমাকে ক্লাস 6-এ খুব উৎসাহ দিয়ে ওই রচনা লিখতে বলে অ্যাওয়ার্ড পেয়ে গেলাম, যে উনি আমাকে অভিশাপ দিল। উনি আবার বাংলা ভালো পারেন, তো বাংলা উনি আমাকে বলছেন, দেখা করতে গেলাম, আমি চলে যাচ্ছি, উনি আমাকে খোদাফেজ বলেননি, উনি বলছেন নাভিদ আমি তোমাকে অভিশাপ দিলাম। হ্যাঁ, উনি আমাকে এমন অভিশাপ দিল যে 1 বছর পরে উনি নিজেই মারা গেল। হ্যাঁ, মানে মে হিজ রেস্ট সোল রেস্ট ইন পিস। আমি ওনার জন্য সবসময় দোয়া করি, কারণ ওই ব্রাদার আমার জন্য সত্যি অনেক কিছু করেছেন। আমি নিজেকে একটু ট্রেটার মনে, আমাকে তারা মোটামুটি একটু বিশ্বাসঘাতক হিসাবেই ট্রিট করলে, এবং মনে হয় যে আসলে বিশ্বাসঘাতকের কিছুটা ব্যাপার ছিল। ওরা বললো তোমাকে আমরা হাতে করে মানুষ করলাম, এখন তুমি আরেকটা স্কুলে চলে গেলে। এবং আমি কথাটা এখনো মনে হয় যে হয়তো একটা বিশ্বাসঘাতকতা ছিল, কিন্তু নিজের ওই বয়সে এখন বুঝি নাই। ঠিক আছে, আমার তখন এইম হলো যে আমি স্ট্যান্ড করবো, কারণ সেন্ট জোসেফে থাকলে কিন্তু অনেক ব্রড এডুকেশন হয়, কিন্তু হয়তো ওরা স্ট্যান্ডার্ড দিকে অত মনোযোগ দেয় না, কিন্তু ওখানে লেখাপড়া, ডিবেট, অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়। কিন্তু ধরেন গভর্নমেন্ট ল্যাবরেটরি আবার অন্যদিকে ফোকাস, না আমাদেরকে স্ট্যান্ড করতে হবে। তো আমি হলাম যে সুবিধাবাদী। ঠিকই আমি ওখানে গেলাম, 9-10-এ গিয়ে ম্যাট্রিকে আমি 13 স্ট্যান্ড করে ফেললাম সায়েন্স থেকে। পুরো ঢাকা বোর্ডে আপনার কম্বাইন্ড মেরিট লিস্টে স্ট্যান্ড করলাম। তারপরে ঢাকা কলেজে গেলাম, এবং ঢাকা কলেজে গিয়ে যাওয়া হয়, আমরা জীবনে ক্লাস করি না, খালি ক্যারাম বোর্ড খেলি সারাদিন, এখন ক্লাস করি না। তো তারপরে আমরা এইচএসসি পরীক্ষা যখন দিলাম, এই প্রথম এসএসসির পরে এই প্রথম আমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলাম। মাঝখানে কোনো বেলাই না, কারণ আমরা পড়ি না। ঢাকা কলেজের এই অবস্থা যে আমরা ক্লাস ফাঁকি দিই আর পড়ি না। একজনের ক্লাস আমরা সবাই গিয়ে বসে থাকি, সেটা হলো আব্দুল আবু সাইদ, সবাই চিনেন তাকে। উনি এত মজা করে কথা বলেন, কিন্তু উনি 1 লাইনের বেশি পড়াতে পারেন না। রে পথিক, ওই যে কারবালার পর রে পথিক বলার পরে উনি 1 লাইনের বেশি পড়াতে পারেন না। তারপরে কোত্থেকে 2টা চড়ুই পাখি জানলা দাঁড়িয়ে তারা মানে রোম্যান্স করছে, ওইখান থেকে উনি ওই চলে শাখা প্রশাখা করেছে। এবং ওনার ক্লাসে উল্টা নর্ডার থেকে ছেলে পেরে আসতো, এসে বসে
দেখা হতো না, সবাই ওনার কথা শুনবে, মজা। উনি সেটা বুঝতেন না? উনি বুঝতো, এবং উনি তো এত মজা করে সুন্দর করে কথা বলেন, আর আমরা এখানে ফ্রি শো পাচ্ছি, তো কেন আসবো না? আমরা সবাই ওখানে বসে দেখে দেখে ক্যারাম বোর্ড খেলতে চলে যেতাম। মোটামুটি এই হলো টেনিস। কলেজে তো পড়া হতো না, তাহলে ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করলেন কিভাবে? তো ওইটা আরো এক ব্যাপার, তখন তো আমরা আবার ওই যে ব্যাচে পড়ি, জি, তখন ওই সাবজেক্ট ওয়াইজ গিয়ে ব্যাচে ব্যাচে পড়তাম। আর ব্যাচে পড়াও আমার কি, ব্যাচে পড়ে আবার আমরা এমন একটা টাইমিং দেখতাম যে ওই ব্যাচের পর একটা মেয়েদের ব্যাচ আছে, তো ওই মেয়েদের ব্যাচকে দেখার জন্য আমরা বসে থাকতাম। এবং ওই হলো আমাদের কলেজ লাইফ। আর আমরা তখন একটু মাঝে মাঝে আমাদের একটা বন্ধু ছিল হাসনাত, সে একটু অবস্থাপন্ন, দোস্ত তোর গাড়িতে তোর পেট্রোল টেট্রোল ভরে আমাদের নিয়ে ঘুরতে বেড়া, তো আমরা ঘুরতে বেরোতাম। ও যখন স্ট্যান্ড করি, আমরা যে গ্রুপটা একসাথে করতাম, সবাই স্ট্যান্ড করলো, সবাই স্ট্যান্ড করলো, তো আমরা সবাই একসাথে স্ট্যান্ড করলাম, বাহ হেভি খুশি, স্ট্যান্ড করে আমরা গাড়ি নিয়ে ঘুরি। তারপরে তো বুয়েটে ভর্তি হলাম, আর বুয়েটে তো যেটা হয় যে খুব চাপ ছিল, অনেক পড়ার চাপ ছিল। হলে থাকতেন নাকি? আমি প্রথম বাসায় থাকতাম, কিন্তু পরে 2 বছর আমি হলে ছিলাম। এখানে আরেক ঘটনা, কাজী নজরুল ইসলাম হল, এবং ওখানে 3 জন থাকতে হয় একসাথে। তা আমি আবার যেটা বললাম টাইপ এ পার্সোনালিটি, আমি কোনো সঙ্গে কেউ থাকবে এরকম পছন্দ করি না। তো আমি করলাম কি, 2টা বন্ধু জোগাড় করলাম, দোস্ত আমরা 3 জনে মিলে হলে রুম নিব, কিন্তু আমি তোমার রুমের পয়সা দিয়ে দিব, কিন্তু তুমি থাকতে পারবা না, তুমি তোমার বাসায় থাকবা। তো আমরা রেজিস্টার করলাম 3 জনের নামে, 429 নম্বর রুম, এবং আমি একাই থাকি। তো এই আমি পাংখা লাগালাম হলের মধ্যে। এটা একটা বিরাট ব্যাপার, সবাই আমাকে একটু বুর্জুয়া বললো যে আরে তুমি তো মেহেবি মানে একটু পোস্টপাস করো, 3 জনের রুমে একলা থাকো। আমি একলাই থাকবো। তো ওইটা হলো বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্স, বুঝছেন, যে ঠিক আছে বাবা মা থাকে ঢাকায়, কিন্তু আমি হলে থাকি, তো কিছুটা ইন্ডিপেন্ডেন্স। আবার আরো সুবিধাবাদী যে আমি হলে খাবো না, কারণ হলের পাতলা ডাল দেয়, ওই পাতলা ডাল খাবো না। ঠিক পাশে বক্সিজার নানির বাসা, তো আমি নানির বাসায় গিয়ে 3 বেলা খাই। তো আমি চিন্তা করি আমার জন্য মজা, হলেও থাকি, ইন্ডিপেন্ডেন্স, আবার ঠিক পাশে নানির বাসা, 3 বেলা গিয়ে একেবারে শাহী নানির আদর পাই, বুঝছেন, গেলেন মামা নানিরা আমাকে মানে ফাটাফাটি খাওয়ায়, উল্টা আমি বন্ধুদের নিয়ে গিয়ে ওখানে খাওয়াই টাওয়াই। তো আমি হেভি একটা মজা। আর তখন আবার সিদ্ধ পানির ব্যাপার, সিদ্ধ পানি করতে খাবো, তখন মামি আমাকে একটা করতো কি, যে পানি সিদ্ধ করে দিত, আর আমার হল রুমে একটা কলসি রাখতাম, ওই কলসির মধ্যে পানি রাখতাম, ওইটা আমার ঠান্ডা পানির সাপ্লাই ওই সময়। তো ওই সেন্সে আমার বইয়ের জীবনটা বেশ ভালো গেছে। এবং আমাদের একটা গ্রুপ ছিল বইতে, 18 জন আমরা ফ্রেন্ড ছিলাম, তাদের মধ্যে একজন মারা গেছে, ঠিক আমাদের র্যাগের দিনই সে মারা গেছে। এবং এটা খুব ট্র্যাজেডি একটা ঘটনা, যে আমার লাস্ট ডে অফ বুয়েট, সেদিন আমাদের 3টা ফ্রেন্ড বুড়িগঙ্গাতে পানি ডুবে মারা গেছিল, এবং আমরা ওইটা এখনো রিয়েলি মনে করি যে খুব স্যাড একটা ঘটনা। কিন্তু এই 18 জনের ফ্রেন্ড সার্কেল, আমাদের একজন মারা গেছে, এই ফ্রেন্ড সার্কেলকে আমরা নাম দিয়েছিলাম ওঙ্গা পোঙ্গা। হ্যাঁ, কেন এটার শানে নজরুল জানতে চান না, রেডিতে বলা যাবে না, কিন্তু নাম হলো ওঙ্গা পোঙ্গা। এবং আমরা খুবই পাগল টাইপের ছিলাম গ্রুপটা। আমরা করতাম কি, আমাদের কাজই ছিল বুয়েট, আমরা সবাই ক্যাফের ওখানে বসে আছি, হঠাৎ করে র্যান্ডমলি কাউকে ধরে আমরা তাকে চ্যাংডালা করে, তার যেই জায়গায় আমাকে কুকুর কামড় দিয়েছিল ওই জায়গায় তাকে আমরা লাথি মারতাম, দেখে তাকে ছেড়ে দিতাম, বাস এই হলো আমাদের কাজ। আর যে খুব ভালো সুন্দর কাপড় পরে আসতো, তাকে ধরে আমরা চ্যাংডালা করে তাকে কাদার মধ্যে নিয়ে তার শার্টটাকে নষ্ট করে দিতাম। বলতে পারি এটা একটা পৈশাচিক একটা আনন্দ, বাট আমরা করতাম। আমাদের এই গ্রুপটাকে সবাই খুব ভয় পেত, কেন জানি, এবং সব ব্যাচের লোকরা আমাদেরকে ভয় পেত। আমার নাম ছিল ওঙ্গা পোঙ্গা। আজ এতদিন হয়ে গেছে, বুয়েট থেকে 92-তে পাস করেছি, আজকে 23 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের এই গ্রুপটাকে আমরা ওঙ্গা পোঙ্গা বলি। এখনো আমরা যখন একসাথে হই, এখন আমরা সেই আমাদের ওই আগের টাইমে ফিরে যাই, এবং আমরা এখনো চ্যাংদলা, আমরা সবাই বাবা মা হয়ে গেছি সবাই, এখন আমাদের ছেলে মেয়েরা ইউনিভার্সিটি পাস করে গেছে, এখনো আমরা ধরে একজনকে চ্যাংদলা ধরে ওইখানে লাথি মারি। ওইটাকে বলা হয় HD। এইচ হলো সেই অংশটা, দান, বুঝছেন? Oh, amazing, amazing. That's life. এনজয় করতে জানলে আসলে লাইফের সবকিছু সম্ভব করা যায়। ফাইন। বুয়েটে থাকতে থাকতে তো নিশ্চয়ই আগে ঠিক হয়ে গেছিল কোথায় কাজ করবেন, চাকরি বাকরি ব্যাপার স্যাপার? তখন আসলে আমাদের সময় অন্যরকম ছিল। তখন এখন যেমন অনেক বাংলাদেশে ভালো চাকরি আছে, ওই সময় ছিল যে অত বেশি ছিল না। যেমন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করলে আপনাকে ধরেন সিভিল সার্ভিসে যাবেন, PDB ছিল একটা, ওখানে যাবেন, এবং 2-একটা প্রাইভেট সেক্টরের কাজ ছিল, অত বেশি ছিল না। তখন ট্রেন্ড ছিল সবাই GRE দিবে, এবং GRE দিয়ে তার সবাই আমেরিকা চলে যাবে, এবং টোফেল দিবে, আমেরিকা চলে যাবে। তো বুয়েট আবার একটা বড়, এগেন এই আমি শো অফ করার জন্য বলছি না, টোফেল পরীক্ষা দিলাম, টোফেল পরীক্ষা দিয়ে আমি 99% পেলাম। তার মানে আমার মানে একদম পারফেক্ট স্কোর, ফুল স্কোর ছিল। আর GRE-তে আমি পেলাম ইংলিশে 800-তে 600, উইচ ইজ কনসিডার ভেরি গুড স্কোর, ম্যাথে 800-তে 800, আর কোয়ান্টিটেটিভ যাকে বলে ব্রেইন টিজার, ওটাতে 800-তে 800 পেলাম। তো বুয়েটে পুরো রই পড়ে গেল যে নাভিদ মাহবুব। তো তখন আবার একটা বাংলাদেশে একটা ব্যবসা ছিল যে অনেকে GRE টোফেল খ্যাপ মারতো,
বুঝছেন? তার মানে কি যে আপনি ফেক আইডি বানিয়ে আপনি টোফেল দিবেন, আমি আপনারটা দিয়ে দিব। এবং এইটা করে এরকম ছেলে পেলে একটা ছেলে ছিল এরকম যে সে গাড়িকে টয়োটা পাবলিকা কিনে ফেলছে, এত পয়সা বানিয়েছে। তো আমার রুমে এরকম, তখন ওই যে হলে থাকি, আমার রুমে অনেক আসতো, এরকম আসতো এবং অনেক ইনফ্লুয়েন্সিয়াল ছেলে পেলে আসতে বলে যে আপনাকে যত টাকা চান দিবেন, লাখের ঘরেও চলে আসতো অফার দিয়ে, যত টাকা দেন দিবেন, আপনি আমার টোফেলটা দিয়ে দিবেন। কিন্তু আমি না, আমি এটা পারবো না। হ্যাঁ, আমি টোফেল দিলে আপনি ভালো স্কোর পাবেন, কিন্তু এইটা আমার বিবেকে লাগবে, এই টাকাটা আমি নিতে পারবো না। তো তখন আমি এটা করি নাই। কিন্তু আমি একবার যেটা হলো, যখন আমরা জিআরই পরীক্ষা দিতে গেছিলাম, পুরো ঢাকা সেন্টারের সব জিআরই ক্যান্সেল হয়ে গেল। কারণ তখন আমেরিকা থেকে খবর পেল যে এখানে 2 নম্বর হয়। এবং যেই ছেলেটা এরকম করছিল সেও বোঝে ধরা গেছে এবং ওর সাজীবন তাকে ইউএস ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে তাকে। তখন আমি খুব দেখলাম যে দেখেন ওরা এরকম করলো, আর এটার শিকার হলাম আমরা। তো জিআরইটা আমি তো ভালো দিয়েছিলাম, কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেল। তো সেকেন্ড টাইম আবার দিলাম, আবার ভালো স্কোর আসলো। তো যাই হোক, তো এই জিআরই টোফেল দিয়ে আমি বুয়েট থেকে পাশ করার আগেই আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে ভর্তি হয়ে গেলাম। তার আগে আমি একটু জানতে চাই, প্রেমের ঘটনাটা কোন ইয়ারে ঘটলো? এটা তো ফার্স্ট ইয়ারে, যে প্রথম ঢুকলাম না, ঢুকে তো আমরা প্রথম মেয়ে দেখলাম। তো মেয়ে দেখে তো যে যাকে পারলো, ওই বুয়েটে ঢুকে আবার অন্য ফ্রেন্ডরা ক্যাডেট কলেজ থেকে আসছে, ওরা তো জীবনে মেয়ে দেখেনি, ওরা তো আরো করুণ অবস্থা, ওরা তো সেই অজপা লাগায় থাকতো। আমরা তো তাও ঢাকা কলেজে ছিলাম, আচ্ছা মাঝে সাথে বিয়ে শাদীতে দেখতাম। তো ওরা সবাই ঢুকে যে যাকে প্রথম পেলো তার সাথেই আপনার মানে নির্বিচারে সবাই প্রেমে পড়ে গেল। যারে পাইলো, মোস্ট দাঁড়িয়ে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, ওর তোমার চলবে, প্রেমে পড়ে গেল। তো যাই হোক, সবাই কারো টিকে নাই, যাই হোক প্রথম তো, কিন্তু এটা ফার্স্ট ইয়ারের ব্যাপার। তো ফার্স্ট ইয়ারে দেখলাম যে এইসব প্রেম টেম করে চলবে না, এই পড়াশোনা লাড্ডু মাড্ডু হয়ে গেল। তারপর বললাম থাক, তারপর আর কোনো প্রেম টাইম না, তখন খুব ফোকাসে না, বুয়েটে লস হচ্ছে, আর লস করা যাবে না, পাশ করে আমেরিকা চলে যাবো। তো আপনার ওই প্রশ্নের উত্তর যে কোথায় চাকরি করবো, আর তো তখন তো কেউই করতাম, তখন সবাই ধান্দা পাশ করে আমরা আমেরিকা চলে যাবো। তো আমি পাশ করার আগেই ভর্তি টর্তি হয়ে বসে আছি। নাও এখানে আরেকটা ঘটনা আছে, যে ইন্টারমিডিয়েট থেকে বুয়েট পর্যন্ত আমি আবার একটু অন্যভাবে পয়সা কামাতাম। সবাই কি করতো, যে টিউশনই করতো। আমি হলাম যে আমি বলেন যে আমি এই প্রত্যেকদিন খেটে খেটে করবো তা না, আমি করতাম যে আমি বললাম যে আমি টিভিতে কমার্শিয়ালে নামলাম। এই হলো তখন আবার টিভি জগৎ ফিরে আসে এতদিন পর, মনে আছে ওই শালগম? হ্যাঁ, ওই শালগম পরে এই প্রথম আসলো। তখন আমি জাস্ট বুয়েটে ভর্তি হলাম, অ্যাডকম, বিরাট ফার্ম আছে এখন, অ্যাডকম বললো যে তুমি একটা পেপস জেল টুথপেস্টের অ্যাড হবে, তো তুমি এটাতে মডেলিং করবা। তো আমি এই যে আমার দাঁত দেখবেন দেখছেন আমার দাঁতের অবস্থা, এখন রেডিওতে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার দাঁতটা মানে এটাকে দেখলে আপনার কয়লারও অ্যাডভার্টাইজমেন্ট করতে দেওয়ার উচিত, দাঁত টুথপেস্ট দূরের কথা। তবু আমাকে নেওয়া হলো কেন জানি না, বললো ঠিক আছে আপনার নিচের দাঁতগুলি দেখানো যাবেন, হবে না, উপরেরটা হলেই চলবে। তো আমি নীল পেপস জেলের অ্যাড করলাম, ভেটকি, যাকে বলে ভেটকি মারা, তো করলাম। এবং তখন তো একটাই চ্যানেল, বিটিভি। তো আমি এটা করে অ্যাড করলাম, তো টিভিতে দেখায়, আর বিটিভি বলে সবাই দেখতেছে। এবং আমি তো ধরেন মানে সাধারণ মানুষ, বাসে করে ঘুরে বেড়াই। তো একদিন বাসে উঠলাম, তো একটা লোক, ঠিক বাসে তো সবাই মুখের সামনে দাঁড়ায় থাকে, তাই না, চাপাচাপি করে, একটা লোক আমার সামনে অনেকক্ষণ তাকিয়ে আছে। আমি খুব একটা খুশি, যাক আমি মনে হয় সেলিব্রিটি, আমাকে চিনেছে। তুমি বললাম যে আপনি কি পেপস জেলের একটা অ্যাড দেখছেন? আমি বললাম হা, আমার অটোগ্রাফ চাবে মনে হচ্ছে, কিংবা কন্ডাক্টর হয়তো ভাড়াই নেবে না। তাই আমি বললাম হ্যাঁ দেখেছি। বলে যে নীল জেল অ্যাডটা দেখছেন? আমি বলছি হ্যাঁ দেখছি। বলে ওইখানে একটা ছেলে আছে একদম আপনার মতন দেখতে, এবং উনার দাঁত দেখছেন গরুর থেকে ভালো দাঁত হয়, এর 2টা থাপ্পড় মেরে দাঁতগুলি ফালাই দেওয়া উচিত। মানে এখানে আপনার এই স্বজন প্রীতির একটা সীমা আছে, এই লোকটা কেন একটা টুথপেস্টের অ্যাড নিছে? তখন আমি বললাম আপনি ঠিকই বলছেন, এটা পাইলে আমিও 2টা থাপ্পড় মারবো দেব। And you save him, right? And I saved him, yes. আমি মানে নাবিদে সেভ করে দিল তখন। তো তারপরে আরেকটা অ্যাড করলাম, এটা হলো এশিয়াটিক বললো রেড কাউ মিল্ক। কি হবে, তুমি টেনিস খেলে সার্ভিস করবা, আর তুমি দুধ খাবা, আর তারপরে একটা মেয়ের সাথে হাই ফাইভ করবা। আপনি এইটা এই দুধ আর এই মেয়েটাকে সিকোয়েন্সটা চেঞ্জ করেন না, সো গ্লাসের থেকে খেয়ে তারপরে আমি মেয়েটার সাথে হাই ফাইভ, এটি হলো সিন। তো আমাকে বিরাট মেকআপ টেকআপ দিয়ে আমাকে ঢাকা শেরাটনে, ওখানে টেনিস কোর্টে শুটিং, তো শুটিং করে আমাকে পুরা নিয়ে গেল, এবং আমি শুটিং করে বের হয়েছি। তবে আমি রিক্সা করে ওখান থেকে আমি বুয়েটে গেলাম ফিরত, এবং দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝলাম, পরে বুঝলাম আরে আমাকে তো দেখলে একেবারে মেকআপ দেওয়া, লিপস্টিক দেওয়া, এই ব্যবসা আমি রিক্সা করে যাচ্ছি। সবাই দেখে বলছে এটা ছেলে না মেয়ে নাকি ক্লিবলিঙ্গ টাইপের কিছু একটা। তো এই হলো একটা ঘটনা রেড কাউ। এবং তখন আবার যখন রেড কাউ করলো, তখন আবার বুয়েটে পড়ি, সবাই দেখে আমাকে দেখলে মেয়েরাও একটু টিটকা দিয়ে রেড কাউ, তখন লজ্জা পেতাম। কিন্তু পরে এখন মনে হয় এটা একটা মজারই ব্যাপার ছিল, মেয়েরাও আমাকে যখন রেড কাউ বলে। তো তারপরে থার্ড একটা অ্যাড করলাম,
পেপসির অ্যাড, একটা হলো এটা তো মানে অনেক সফিস্টিকেটেড একটা জায়গা। আপনি দেখেছেন কিনা জানি না, ওই যে এটা একটা খুব সফিস্টিকেটেড অ্যাড ছিল, এবং এইটা শুটিং হলো আপনার পাবলিক লাইব্রেরিতে। এটা একটা বিরাট বাজেটের শুটিং ছিল, এবং আমি মনে পড়ে কিনা জানি না যে একটা ক্যাম্পাসে একটা ছেলে একটা পেপসির ভ্যান চালিয়ে আসে, তারপরে সে একটা পেপসির বোতল খুলে মাইক্রোফোনের সামনে এক্স্যাক্টলি ওকে হুজ ফার্স্ট, রাইট, ওইটা ছিলাম আমি। আমার তখন আরো 20 পাউন্ড 25 পাউন্ড কম ছিল ওজন, তো ওই অ্যাডটা আমি করেছিলাম। এবং যদি আমি ঢেকুর দেইনি, সবাই বলছে তুমি ঢেকুর দিয়েছিলে, আসলে ঢেকুর না, আমি জাস্ট ওকে হুজ ফার্স্ট, তো ওই অ্যাডটা আমি করেছি। এবং ওইটার পরে এবং ওই সাউন্ডটা এখনো মনে আছে। আমি অনেকেই হয়তো এটা ফেসবুকেও দেখতে পারবেন, মেবি আমি লিঙ্কটা পাঠিয়ে দিব আপনাকে, যে এই অ্যাডটা যখন করেছিলাম ওইটা আবার খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। আর ফোর্থ একটা অ্যাড করেছিলাম ঠিক আমি যখন আমেরিকা যাবো তার আগে, বুয়েট থেকে পাশ করে গেছি, ডাঙ্কান টি, এবং সোমা বলে একটা মেয়ে ছিল, অ্যাক্ট্রেস আর কি, সে গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছে পরে, হয়তো আপনি চিনবেন, সময় বোধহয় নাম না কি নাম, বাট খুব সুন্দর ছিল দেখতে। তো ওর আমি একটা ডাঙ্কান টি এর অ্যাড করেছিলাম টি গার্ডেনিং এ। এটা আবার ছিল খুব রোমান্টিক একটা যে আমরা একদম সেই আপনার জাফলং এর ওই যে ঝর্ণার মধ্যে করছি, আমি নৌকা ঠেলছি, একদম টিপিক্যাল ঢালিউড টাইপের একটা। এবং চিন্তা করেন আমি সেই শালগম থেকে কতটুকু চলে আসছি, আমি জাস্ট প্রোগ্রেশনটা দেখেন। এখন আমি ওইরকম করছি এবং দেখাচ্ছে ঝর্ণা, আমি যেখানে ঝর্ণা ওই যে, তো ওইখানে সিনটা হলো যে আমি শুধু সুইমিং ট্রাঙ্কস পরা এবং আমি খালি গায়ে পানি থেকে উঠে এসেছি, এবং ওই মেয়েটা গরম চায় না, আমার গায়ে একটা তয়লা জড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, এবং আমাকে উল্টা হওয়া উচিত ছিল না, উল্টা হলে তো আমার জন্য ঈদ হইতো। তো যাই হোক, যে এই হলো চিন্তা করেন আমি খালি গায়ে, মানে আমি বে ওয়াচের মতন পানি থেকে উঠে আছি। আচ্ছা, এই হলো একটা গান। ইনফ্যাক্ট উল্টাটাই মনে হয় হওয়া উচিত। উল্টা হতে ওকে তো পড়াতে পারবে না, ওখানে শাড়ি টাড়ি পরা। কিন্তু শোনেন নেক্সট সিনটা হলো যে বেডরুম, সকালবেলা মেয়েটা বিছানায় এবং আমি ড্রেসিং গাউন পরে বেডরুমে চা নিয়ে আসছি। তো বুঝে দেখেন সেই 92 দশকের কত প্রগ্রেসিভ একটা অ্যাড। তো এই অ্যাডটা যখন করলাম আমার ফ্যামিলির মধ্যে, আমার বাবা মা ইজ ভেরি কুল, এটা করবা, কারণ আমি ভালো পয়সা পেলাম, এই পয়সা নিয়ে আমেরিকা চলে যাচ্ছি ডলার নিয়ে। কিন্তু সবাই আমার মুরব্বীরা, অন্য ফ্যামিলিরা বললো, ছি 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 নাভি তুমি এটা করেছো, এটা তো একটা কন্ট্রাসেপটিভ এর অ্যাড হতে পারতো, তুমি এটা কিসের চা অ্যাড করেছো, এটা পুরো কন্ট্রাসেপটিভ এর অ্যাড। তো যাই হোক, দিস ওয়াজ মাই হয়ে যাচ্ছে। তো এখন এই অ্যাডটা, এই 4টা অ্যাড করে আমি আমেরিকা চলে গেলাম, এবং আমেরিকা গেলাম এবং সেখানে আমি ফুললি ফান্ডেড ছিলাম, আমি মাস্টার্স করলাম, এবং আমি একটা কোম্পানিতে পাশ করার আগে ইন্টারভিউ দিলাম। তো ওরা আমাকে ডাকলো ইন্টারভিউতে, এবং আমি গেলাম ইন্টারভিউতে, এবং যে বস যিনি আমাকে ইন্টারভিউ করলো উনি বলছে তোমাকে আমি 3টা কারণে ইন্টারভিউতে ডেকেছি। আমি বলি কারণ তুমি তো এখনো পাশ করেননি, আরো একটা সেমিস্টার বাকি, তাও তোমাকে আমরা ডাকলাম কারণ তুমি এই 3টা কারণে ডেকেছে। বলে কেন? বলে ফার্স্ট হলো তুমি ইউনিভার্সিটি অফ মিশিগানে পড়ছো, আমি ওখানে পড়েছি, ওইটা আবার একটা বিরাট হৃদ্যতা থাকে, তাই না, যে তোমার দেশ কুমিল্লা আমার দেশ কুমিল্লা। এই হলো নাম্বার 1। নাম্বার 2, তুমি লিখেছো তোমার ফেভারিট ব্যান্ড, আমি লিখেছি স্যান্টানা, কার্লোস স্যান্টানা, ওরও হলো ফেভারিট ব্যান্ড স্যান্টানা। আর থার্ড, তুমি একটা পেপসির অ্যাড করছো। এইটা আমরা অনেক ইঞ্জিনিয়ার দেখছি, কিন্তু একটা ইঞ্জিনিয়ার পেপসির অ্যাড করেছে এটা আমরা জন্মে দেখিনি, এই জন্য তোমাকে ইন্টারভিউতে ডাকা হলো। এবং ইন্টারভিউতে আমি ভালো করলাম, পাশও করলাম, এবং ওরা বললো যে তোমার এই 1 সেমিস্টার বাকি, এটা টাকাও দিব, এবং তোমাকে আমরা বছরে $42,000 স্যালারি। চিন্তা করতে পারেন না, তখন আমি পাশও করিনি, $42,000 স্যালারি। এবং তখনই আমার মাথায় একটা বিরাট বাজ পড়লো যে আমরা যে বুয়েটে 2 বছর লস করেছি, এই 2 বছর যদি আমি কাজ করতাম $84,000 কামাতে পারতাম, তার মানে আমার অপরচুনিটি কস্ট $84,000। তখনই আমি বললাম যে এই আমরা যে বাংলাদেশে সময় নষ্ট করি, হরতাল করে বা একদিন বিক্ষোভ করে, একদিন ভাঙচুর করে, একদিন গেট বন্ধ করে, একদিন আমরা সাইনেডাই করে বন্ধ করি, একটা দিনের যে কত দাম, কত ভ্যালু। চিন্তা করেন আমি 2 বছর যে বুয়েটে লস করলাম, এই 2 বছরে কিন্তু আমি প্রায় $1,00,000 অর্থাৎ 70-80 লাখ টাকা কামিয়ে ফেলতে পারতাম, নট টু মেনশন দ্য অ্যাডিশনাল এক্সপিরিয়েন্সেস আই উড হ্যাভ গটন। এনিওয়ে, তো কাজ শুরু করলাম, এবং প্রথম দিন যখন কাজে ঢুকলাম একটা বিরাট মিটিং ডাকলো সিইও। তখন আমাদের কোম্পানির 150 লোক সবাইকে ডাকলো, একসাথে রুমে ডাকলো, বলে যে আমাদের নতুন এমপ্লয়ি নাভিদ মাহবুব, এবং তাকে আমরা প্রভিশনালি, শয়তানি করে বলছে, প্রভিশনালি তাকে নিয়েছি, কিন্তু তার কন্ডিশন, তার চাকরি পার্মানেন্ট হবে, তাকে যদি তার পেপসির অ্যাডভার্টাইজমেন্ট এখন সবাইকে দেখানো হয়। এবং তারা একটা টেপ জোগাড় করেছিল আমার কাছ থেকে, এবং পুরো কোম্পানিতে এই বাংলাদেশের পেপসির অ্যাডটা তারা প্লে করলো, এবং সেখানে তারা দাঁড়িয়ে সবাই তালি দিল, বলে আমরা ইঞ্জিনিয়ার দেখেছি, এরকম ইঞ্জিনিয়ার দেখিনি। মাই গুডনেস। নাও ইটস টাইম ফর ব্রেক। ওকে, অসাধারণ একটা সময় পার করছি আজকে আমরা ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ
নভিদ মাহবুব, এবং তার সম্পর্কে আরো ইন ডিটেল জানার জন্য আপনারা আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। তার যে প্রোফাইল আছে ফেসবুকে, সেটার আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে আপনি পেজটি পাবেন আরজি কিবরিয়া নামে, যেটাতে 11 লাখের উপরে এই মুহূর্তে মেম্বার রয়েছে। আপনারা গিয়ে পেজটিতে লাইক দিলে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নভিদ মাহবুব, যার আসলে বর্তমান সময়ে আপনারা হয়তো তাকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে চিনে থাকবেন, কিন্তু তার যে কতগুলো পরিচয়, শৈশব থেকে সে যে আসলে কতটা ব্রিলিয়ান্ট এবং তার যে প্রত্যেকটা অঙ্গনে সে যে উজ্জ্বলতা স্বাক্ষর রেখেছে, সেগুলো আজকে পুরোটাই আজকে এখানে রিভিল হচ্ছে। আমরা এই যে 2 থেকে 2.5 ঘন্টার সময় তার সঙ্গে আছি, উই আর ভেরি লাকি। আমরা বিলিভ করি আমাদের রেডিওর মিলিয়ন লিসনার আজকে তাকে শুনছি, এবং তার সাথে আরো বেশি কানেক্টেড থাকার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকে তাকে নিয়ে একটি বা তার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে তার ফলোয়ার হতে পারেন, তাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারেন এবং তার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুকে আসলে তার সম্পর্কে ডিটেল আপনারা জানতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, আর পেজটি আছে আরজি কিবরিয়া নামে। নাভিদ ভাই, আমরা শুরু করছি আবারও যেখানটাতে আপনি ছিলেন। আপনি বলছিলেন যে আপনার চাকরি হয়ে গেল এবং পেপসির প্রেজেন্টেশন, রাইট? তো চাকরিতে ওই কোম্পানিতে আমি প্রায় 7 বছর ছিলাম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে। সেফটি ইলেকট্রনিক্স এডিতে কাজ করতাম, এবং সেখানে 2টা আবিষ্কারের জন্য আমার 2টা প্যাটেন্ট হয় আমার নামে। যেটা হয় যে আপনি যদি কিছু আবিষ্কার করেন ওখানে রেজিস্টার্ড করতে হয় আপনার নামে। সো আপনি যদি USPTO ইউনাইটেড স্টেটস প্যাটেন্টস এন্ড ট্রেডমার্ক অফিস.org তে যান, ওখানে নাভিদ মাহবুব সার্চ দিলে 2টা আবিষ্কার চলে আসে। সো আমি এবং আমার সাথে ডক্টর এড গিলিস, আমার খুব ভালো বন্ধু, আমার কলিগ ছিলেন, ব্রিলিয়েন্ট ফিজিসিস্ট। তো আমরা দুজনে মিলে 2টা ইনভেনশন ছিল আমাদের নামে। কি ছিল এটা ছিল যে আপনার একটা মানে গাড়ির সামনে তো এয়ার ব্যাগ থাকে, রাইট? তো কিছু কিছু গাড়ি আছে যেগুলির পিছে সিট নাই, যেমন স্পোর্টস কার কিংবা আপনার আমেরিকাতে পিক আপ ট্রাক থাকে। তো ফোর্ডে ওরা এরকম ট্রাক বানাতো, বা GM বা ক্রাইসলার, পিছে সিট নাই। এবং ওখানে কিন্তু ছোট ছোট বাচ্চা, মনে করেন 6 মাসের বাচ্চাকে একটা কার সিট বলে, বেবি সিট। বেবি সিটে রেখে তারপরে সিট বেল্ট দিয়ে বেঁধে ওই সিটের সাথে রেখে তারপরে মারা বা বাবারা ড্রাইভ করতো গাড়ি। হ্যাঁ, কারণ ওখানে তো বোয়ার ব্যাপার নাই। তো যেই গাড়ির পিছে সিট নাই, তখন কি বাচ্চাকে সামনে রাখতে হয়, এবং বাচ্চার মাথাটা কিন্তু গাড়ির ড্যাশবোর্ডের দিকে ঘুরিয়ে রাখতে হয়। তখন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এয়ার ব্যাগ যখন হঠাৎ করে বের হতো, বাচ্চার মাথাটা চিন্তা করেন, একটা 6 মাসের শিশুর মাথাটা মাত্র 10-12 ইঞ্চি দূরে, আর এই এয়ার ব্যাগটা 120 মাইল স্পিডে বেরোতো। তখন হয়তো কি এয়ার ব্যাগটা বাচ্চার মাথাটাকে ঘাটটা ভেঙে ফেলতো, এবং অনেকগুলি শিশু মারা গেছিল এই ব্যাপারে। তখন আমরা একটা সিস্টেম বের করার চেষ্টা করলাম যে গাড়িতে যদি একটা এরকম একটা শিশু বসে, আমরা কোনো সিস্টেম দিয়ে অটোমেটিকলি ডিটেক্ট করতে পারবো কিনা যে একটা বাচ্চা বসে আছে, এবং যদি বাচ্চা বসে আছে আমরা বের করতে পারি, তাহলে গাড়ির এয়ার ব্যাগটাকে, প্যাসেঞ্জার সাইড এয়ার ব্যাগটাকে আমরা অটোমেটিক্যালি বন্ধ করে দিব। এই সিস্টেমটা আমরা 2 ভাবে করার চেষ্টা করেছিলাম, এবং এই 2টা আবিষ্কারের জন্য আমার 2টা প্যাটেন্ট ছিল। তো এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। তারপরে
এই কোম্পানিতে 7 বছর চাকরি করলাম, অনেক বন্ধু বান্ধব হলো। তো তারপরে আমি উইংকাস নামে একটা কোম্পানিতে ঢুকলাম, কিন্তু তার ঠিক একই টাইমে কিন্তু আমার বিয়ে হলো। আমার বিয়ে কিন্তু কোনো প্রেমের বিয়ে নয়, এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। এবং তখন হতো কি যে অনেক আমার মতন প্রচুর ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলেপেলেরা আমেরিকায় চাকরি করে, কিন্তু তারা চায় যে দেশে এসে একটা মেয়েকে বিয়ে করবে। আর আমরা মাত্র 2 সপ্তাহ 3 সপ্তাহ ছুটিতে ঢাকায় আসি, ওকে আসি এবং তখনই এসে মেয়ে দেখি এবং চলে যাই। এবং সবাই তখন বিমান নিউ ইয়র্কে যেত এবং সবাই আমরা ওই বিমানের ফ্লাইটে করে আসতাম, চমৎকার ফ্লাইট, কারণ ওই নিউ ইয়র্কে প্লেনে উঠলেই দেশি খাতির, এই চা খাবেন কিনা, এই খাবেন, সমোসা খাবেন কিনা, মারাত্মক একটা। এবং উষার সঙ্গে সঙ্গে দেখতাম যে এই আমার কম্পিটিশন পাশে বসে আছে, কারণ এই সব ছেলেরাই পকেটে একটা আংটি নিয়ে আসতাম যে ঢাকায় গিয়ে একটা মেয়ে পাইলে আংটি পরায় চলে আসবো। এবং দেখুন ফিরত আসার সময় সবাই একই ফ্লাইটে আসি, দেখা যায় 2-3 জন শিকার ধরে নিয়ে আসছে আর আমরা সব হাকুল্লার মতন খালি হাতে ফিরে আসতেছি। হ্যাঁ, এবং ঢাকায় এসে যখন মেয়ে চেক আউট করি দেখুন সবাই সেম মেয়েদেরই চেক আউট করতেছি কিন্তু। তো এরকম 2-3টা ট্রিপের পরে থার্ড ট্রিপে যখন আসলাম তখন আমার বাবা মা বললো যে এই যে যারা একটা মেয়ে আছে ওকে তুমি দেখো না। ও আমাদের আবার দুঃসম্পর্ক আত্মীয়, কারণ ওর খালা আমার মামি হয় আবার সম্পর্কে। তো সে আমার থেকে কিন্তু 9 বছর ছোট। ও কিন্তু আমি দেখেছি সবসময় ছোট ছিল তখন, যখন আমার বয়স 20 তার বয়স হলো 11। কারণ আমি যদি 11 বয়সের মেয়ের কাছে যাই আমাকে তো বাল্য বিবাহের জন্য গ্রেফতার করবে। তো তখন তো ও আমার রাডারে পড়ে নাই। তখন যখন আসলাম তখন আমার বয়স 31, ও হলো 22। দেখলাম সে তো আরে ডাগর ডগর হয়ে গেছে। তো তখন আব্বা মা বললো যে দেখো বাবা, তোমরা তো এই বসে গেলে চেহারা দেখো, আমরা তো অনেক কিছু দেখি। আমাদের ধারণা এই মেয়েকে বিয়ে করলে তুমি কিন্তু জীবনে অনেক সুখী হবা, কারণ আমরা ছোটবেলাতে দেখেছি, ওর ফ্যামিলি কি চিনি, ভ্যালিউজ জানি। তো এই ডিসিশন তুমি হ্যাঁ বলে ফেলো। আর আমি তখন হয় কি, আমি 31 বছর বয়স, নিজে এত পয়সা কামাই, খুব ইন্ডিপেন্ডেন্ট, কোনো মেয়ে আমার মানে পছন্দ হয় না, মানে হয় কি মানে খুব ফিনিক মানে খুঁতখুঁতে হয়ে গেছে। তখন সবাই বলছে এখন সবাই বলছে যে তুমি বিয়ে করো না কেন, কয়েকদিন পরে বলো এই ছেলের বিয়ে হয় না কেন। তো এখনই টাইম, মার্কেটিং তোমার ভালো আছে, করে ফেলো। তখন আমরা অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হলো এবং এই মেয়ের সাথে আজ আমার 17 বছরের সংসার। 17 বছর। এবং খুব কাকতালীয় যে যারা আপনার একটা টুথপেস্টের অ্যাড করেছিল, মেরিল ফ্রেশ জেল, আমি করেছি পেপস ফ্রেশ জেল। যারা 7 আপের অ্যাড করেছে, আমি করেছি পেপসির অ্যাড। যারা করেছে লিপটন চায়ের অ্যাড, আমি করেছি ডাঙ্কান চায়ের অ্যাড। এবং আপনারা এই অ্যাডগুলি সব টিভিতে দেখেছেন, 1, 2, 3 মনে আছে একটা লিপটনের একটা অ্যাড দেখো, এই যে সব যারা। তো তখন যারাকে বিয়ে করে নিয়ে গেলাম এবং ও তো 9 বছর ছোট আমার থেকে, পাসপোর্টে আরো 1 বছর কমানো। চিন্তা করেন আরেকটু হলে আমাকে বাল্য বিবাহের জন্য গ্রেফতার করা হতো। কিন্তু এই যারা এবং আমি এই 15 মিনিটের কথায় আমরা যখন বসি আলাপ করতে, তখন হলো যে আমরা অলমোস্ট লাইক একটা স্প্রেডশিট নিয়ে বসছি, চেক লিস্ট। তুমি কি ট্রাভেল পছন্দ করো? আমি করি, হ্যাঁ, গুড, চেক, ডান। একটা তুমি কি সকালে উঠতে পছন্দ করো? না, আচ্ছা আমি সকালে, আচ্ছা ফাইন, এটা আমরা ম্যানেজ করতে পারবো। আমরা যখন ট্রাভেল করি, তুমি কি দামি জায়গায় থাকতে চাও না সস্তা জায়গায় থাকলে কোনো সময়, সস্তার প্রবলেম, গুড। তুমি যখন, তারপর একটা চেক লিস্ট নিয়ে বললাম, 30-40টা আইটেম আমরা চেক লিস্ট নিয়ে বসলাম। তারপর ইন্টারভিউ মধ্যে, ওকে ফাইন, নাইস টকিং টু ইউ, উই উইল বি ইন টাচ। তারপর আমরা বাসায় গিয়ে আমি আমার বাবা মাকে বললাম ওকে ফাইন, ওর বাবা মাকে বললো ওকে ফাইন। তখন আমাদের তাদের বাবা মা, আমার বাবা মা কথা হয়ে আমাদের এনগেজমেন্ট হয়ে বিয়ে হয়ে গেল। এবং এই বিয়ে হয়ে আমরা চলে গেলাম, ওকে নিয়ে আমেরিকা চলে গেলাম। সে নর্থ সাউথ থেকে পাস করছে, ওখানে ছেলে পেলেরা আবার আমার উপর খেপে গেছে, কি আপনি আমাদের মেয়ে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, এর জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম। কারণ বাংলাদেশে একটা সময় ছিল আপনি যতই মানে যেরকমই হোক, আপনার ভুরু 3টা, আপনার নাক 4টা, ইঞ্জিনিয়ার হলে একটা ভালো মেয়ে পাওয়া যায়, বুঝছেন তো। এই তখন বললাম যে এই যাক, এই ইঞ্জিনিয়ার পরে একটা কাম হয়েছে, একটা ভালো ফরমান মডেলকে বিয়ে করতে পারলাম। ওকে নিয়ে গেলাম আমেরিকায় এবং সে খুবই ভালো, যে সে আমাকে কোনো প্রেশার দেয় না। অনেক সময় হয় যে মেয়েরা প্রেশার দেয় বা প্রেশার দেয় বাচ্চা করতে হবে, আমরা 7 বছর বাচ্চা নেই নাই। এবং আমরা তখন অনেক ট্রাভেল করি একসাথে। আর ওর মধ্যে একটা আছে যে ও দেশেও সবার সাথে মিশতে পারে, বিদেশেও সবার সাথে মিশতে পারে, গ্রামে গিয়েও সবার সাথে মিশতে পারে। আর কোনো নাই যে একদম অনেক দামি হোটেলে তাকে খাওয়াতে হবে, রেস্টুরেন্টে, তা না। প্রথম আমরা যখন ফার্স্ট আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি আমরা গেলাম, খুব দামি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, ছিলটিল খেলাম। ও খুব বলে হ্যাঁ খুব সুন্দর জায়গা, খেলাম টিলাম। কিন্তু দেখবেন যে যত দামি হোটেল রেস্টুরেন্ট তত কম খাওয়া দেয়। কিন্তু বের হলাম দেখি যে দুজনের পেটে আওয়াজ খাচ্ছে। আমি তোমার কি খিদে লেগেছে? চলে, হ্যাঁ আমার খিদে লেগেছে। আমি চলো আমরা ম্যাকডোনাল্ডস গিয়ে বার্গার খাই, বলে হ্যাঁ চলো। এরপর থেকে আমরা সকলেই আমরা বাইরে যাই খেতে, আমরা খুব সস্তা জায়গায় গিয়ে খুব পেট ভরে খাই। এটা হলো আমাদের রোম্যান্স। তো 7 বছর আমরা কোনো বাচ্চা টাচ্চা ব্যাপার নেই। এদিকে নানা নানি দাদা দাদি তো মানে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা তো খুব ক্ষিপ্ত, কেন বাচ্চা হয় না। আমেরিকা থাকলে একটা সুবিধা যে বেশি প্রেশারও দিতে পারে না। তো আমরা একটা বিড়াল পালা শুরু করলাম। তো এই বিড়াল নিয়ে আমরা অবসেসড, বিড়াল নিয়ে আমরা ঘুমাই থাকি, বিড়ালকে আমরা নখ কাটতে যাই, বিড়াল জন্য খেলনা, আমেরিকান ব্যাপার সবার বুঝেন না। তখন আমি আমার ওয়াইফকে বললাম, যারা
একটা বিড়াল যদি একটা মানুষকে এত আনন্দ দেয়, একটা বাচ্চা, এইটুকু শুধু বললাম, এর বসে আমি শেষ করতে পারিনি। বিড়াল, আমার ওয়াইফ বললো ইউ আর রেডি, এক বিড়ালকে রুম থেকে বের করে দিল, কাম অন ইউ আর রেডি, এবং ঠিক 1 বছর পরে আমাদের একটা সুন্দর একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়ে গেল। এবং ওই মেয়েকে নিয়ে আমি এমন অবসেসড হয়ে গেলাম যে আমি বললাম আমি চাকরি ছেড়ে দিব, এবং আমি চাকরি ছেড়ে দিলাম। বাসায় থেকে, ঠিক আছে মেয়েকে আমি হয়তো গর্ভে ধারণ করতে পারি না, কিন্তু আমি ওকে হয়তো বা স্তন্যপায়ী করতে পারবো না, কিন্তু এটা ছাড়া আমি সবই করতে পারবো। এবং ঠিক ওই সময় আমি এবং আমার ওয়াইফ দুজনই আমরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলির বিজনেস স্কুলে MBA প্রোগ্রামে ভর্তি হলাম, এবং ভর্তি হলাম আমরা দুজনে, আমরা পার্ট টাইম MBA তে পড়ছি। কিন্তু আমি ঠিক তখনও অবশ্য চাকরি ছাড়িনি, চাকরি করছি, বাচ্চা দেখছি, আর ওখানে তো সব নিজেরই করতে হয়, এবং MBA করছি। দেখলাম যে বাচ্চাকে খুবই অবহেলা করা হচ্ছে। তখন আমার যারা বললো আমি চাকরি ছেড়ে দিব, MBA ছেড়ে, আমি নো, তোমার জন্য MBA টা অনেক বেশি লাভবান হবে, আমি তো অলরেডি 15 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তুমি এখনো নতুন আছো, তুমি যাও। এবং সে MBA শেষ করলো, আমি পুরো আমরা রোল রিভার্স করলাম, চাকরি ছাড়লাম, আমি বাসায় একদম হাউস ওয়াইফের চাকরি নিলাম, আমি রান্না করি, বাচ্চা দেখি, এবং রাত্রে আমি তখন কমেডি করি। আর এইখানে আমার কমেডির আবার শুরু হয়ে গেল। আর ওয়াইফ বার্থডেতে গিয়ে MBA করছে, এবং আমি তখন কমেডি ক্লাবে গিয়ে চুপে চুপে, আপনার যখন ওয়াইফের ক্লাস থাকে না, ওকে বাচ্চা দিয়ে আমি গিয়ে চুপে চুপে কমেডি করি। আমি কিন্তু অলরেডি এখন কমেডি ক্লাবে যাওয়া শুরু করেছি। আমার কাছে মানে অবাক লাগছে হাউ ইট ইজ পসিবল একটা বাঙালি ছেলের জন্য। আপাতমস্তক তো আপনি একজন বাংলাদেশি, অফকোর্স, আরে লুঙ্গি পরা বাঙালি, এমনি বাঙালি নাকি? সে আমেরিকার মতো এত নাম করা স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে, এত ভালো একটা পজিশনে, এত ভালো স্যালারির একটা জব পেয়ে সে ছেড়ে দিলেন, আপনি এটা ছেড়ে দিয়ে আপনার বাচ্চার, মানে এটা আনথিঙ্কেবল। এটা কয়েকটা ব্যাপার ছিল। তার ঠিক আগে আমি হজে গেলাম, এবং আমি এবং ওয়াইফ দুজনই হজে যাওয়ার প্ল্যান, যে আমরা দুজন ঢাকায় এসে আমার বাবা মা আমরা 4 জন হজে যাব। কিন্তু ঠিক সেই সময় আমার ওই মেয়েটার খুব শরীর খারাপ হলো, খুব মানে সিরিয়াস একটা ইলনেস হলো, এবং তাকে হসপিটালাইজ হলো। এবং তখন আমার ওয়াইফ বললো ঠিক আছে আমি হজে যাচ্ছি না, আমি বাচ্চাকে রাখি, কিন্তু তুমি যাও, তুমি গিয়ে বাবা মাকে নিয়ে যাও, কারণ তোমার নিয়ত করা আছে, আমি থাকি। তো আমি হজে গেলাম। হজে গিয়ে যখন আমরা নামাজ পড়ি, প্রত্যেক ওয়াক্তে দেখি জানাজা হয়, 17, 18টা 20টা করে লাশ নিয়ে আসে। আমি আরে ডেইলি তো প্রায় 100টা লোকের মরতে দেখতেছি, এইটাও তো আলটিমেটলি মাই ডেস্টিনেশন। তো আমি জীবনে কি করলাম, ভালো একটা চাকরি করলাম, তখন আমি কোয়ালকমে চাকরি করি, তার মাঝখানে আমি কিওসার ওয়্যারলেসে ছিলাম, ফোর্ড মোটর কোম্পানিতে ছিলাম। তো কোয়ালকমে চাকরি করি, আমার 6 ফিগার ইনকাম, মানে ওভার $100,000 কামাচ্ছি আমি। তো আমি বললাম যে ঠিক আছে ফাইন, আমি আমেরিকায় গিয়ে বাড়ি কিনলাম, গাড়ি আছে, US সিটিজেন হলাম, সবই ফাইন, বার্কলিতে যাচ্ছি, কিন্তু এইটা তো আমার আলটিমেট ডেস্টিনেশন। তো আমার জীবন আমি কি করে গেলাম, হোয়াট ইজ মাই কলিং অ্যান্ড হোয়াট ইজ মাই পারপাস। তখন বললাম যে না, ফিরত আসে। আমি আমার ওয়াইফকে বললাম, হজ থেকে যখন আসলাম, আমার ওয়াইফ বললো যে হজ মোবারক। তা আমি বললাম হজ থেকে এসেছি, আমার মনে একটা নতুন রেভেলেশন হয়েছে। ওয়াইফ তো গেছে ভিগড়া, বলে আয় হ্যাঁ আমার জামাইতে মনে এখন দাড়ি টাড়ি রেখে হয়ে যাবে, উইচ ইজ ফাইন, ওটাও একটা ভালো কাজ। কিন্তু আমি বলছি না, আমি চাকরি ছেড়ে বাসায় থাকবো, বাচ্চাকে দেখবো, আর রাতে কমেডি করবো, আর তুমি পড়াশোনা করবে, আমি রান্না করবো, আমি সব করবো, এইটা হোক। আর এবং আমি বাসায় আমি আমার সন্তানকে সময় দিব। স্ত্রী হিসাবে আমি চাই তুমি যেন অনেক অনেক উপরে উঠো, যাতে তোমার জন্য কোনো বাধা না থাকে, তোমার জন্য বলতে না আমি ঘর সংসার করেছি বলে আমি করতে পারি, আমি তোমাকে এখানে হেল্প করছি, আরে আমি এটা এনজয় করছি, এবং আমি হাসি আমি মানুষের মন জয় করব। এই 3টা নিয়ে আমি চাকরি ছেড়ে দিলাম। তখন আমি বললাম এইটাই হলো আমার লাইফের কলিং এন্ড মাই পারপাস। মানে ওই হজে গিয়ে আপনি আমি হজে গিয়ে ডিসাইড করলাম যে আমি চাকরি ছেড়ে দিব, এবং আমি মানুষকে হাসাবো। মানুষের হাসানোর মধ্যে 3টা ব্যাপার আছে। একটা আছে এন্টারটেইনমেন্ট ভ্যালু, হ্যাঁ আপনি হাসছেন, মজা পাচ্ছেন। একটা আছে সোশ্যাল ভ্যালু, কারণ সোশ্যাল, আপনি হাসানোর মাধ্যমে কিন্তু অনেক সোশ্যাল মেসেজিং করতে পারেন। আজকে যদি মনে করেন এই যে আমাদের পহেলা বৈশাখে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলো, এটা কিন্তু আমি এই জিনিসটা নিয়ে যোগ করবো না, কিন্তু হ্যারাসমেন্ট ইস্যুটা নিয়ে যদি আমি কোনো কমেডির মাধ্যমে মানুষকে যদি তুলে ধরতে পারি, যেটা একটা বিরাট ক্রাইম, কিংবা যৌতুক দেওয়াটা একটা বিরাট ক্রাইম। যদি আমি বলি এই ছেলে তুমি কি মেয়ের প্রতি আকৃষ্ট হয় নাকি সাইকেলের প্রতি আকৃষ্ট হয়, যদি সাইকেলের প্রতি আকৃষ্ট হয় তাহলে ফাইন, তাহলে সাইকেলকে বিয়ে করো, তুমি মেয়েকে কেন বিয়ে করলে, তুমি সাইকেল চাচ্ছ, যোগ করলাম, একটা স্টেটমেন্ট করলাম। তো এইটাই নিয়ে আমি চাকরিটা ছেড়ে দিলাম। আর থার্ড, একটা কমার্শিয়াল ভ্যালু আছে, আমি যদি ভালো কমেডি করি অফকোর্স আমি ইনকাম রাখতে পারবো। এবং এটার আরেকটা আমি উদাহরণ দেখলাম যে আমি একবার আমেরিকাতে একটা শো করছি, শোর পরে একটা মার্কিন সেনাবাহিনীর সদস্য এসে আমাকে বললো যে তোমার কমেডি দেখলাম, 10 মিনিট দেখলাম, এবং 10 মিনিট আমি খুব আনন্দ
শুনতে পেলাম তুমি খুব মজার কমেডি করেছো, কিন্তু তার থেকে বড় কথা যে আমি 2 বছর ইরাকে যুদ্ধরত ছিলাম, এটা 2008 সালের কথা, এবং ওই 2 বছর ইরাকে থেকে আমি ইসলাম ধর্ম সম্পর্কে যতটুকু না জেনেছি, তোমার 10 মিনিট কমেডিতে তার থেকে আমি অনেক বেশি জানলাম। তোমরা যে আসলে সন্ত্রাসী না, তোমরা যে আসলে সাধারণ মানুষের মতোই মানুষকে শ্রদ্ধা করো, বিভিন্ন অন্য ধর্মের লোকদেরও তোমরা শ্রদ্ধা করো, তোমরা যে মানুষকে মারামারি কাটাকাটি করো না, তোমরা যে মানুষকে যে জাকাত হিসেবে একটা জিনিস দাও, এটা তোমার কমেডির মাধ্যমে জানলাম। তোমাকে আমি অনেক ধন্যবাদ এই আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি বললাম মাই মিশন ইজ অ্যাকমপ্লিশড। তো এইটা আরেকটা আমাকে জোরদার করলো যে আমার কমেডির মাধ্যমে কিন্তু আমি হয়তো বা সোশ্যাল চেঞ্জ আনতে পারি, অ্যাওয়ারনেস আনতে পারি। এবং এই কমেডি নিয়ে আমি 2007 সালে লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যালে যাই। 150 জন কমেডিয়ান পরে আমেরিকা থেকে আসলো, আমি শুধু একটা বিদেশি ওখানে, আর সব তো মেইন স্ট্রিম আমেরিকান ইংলিশে কমেডি করছে। আমি কিন্তু ইংলিশে কমেডি শুরু করেছি। তো ওখানে আমি কমেডি করলাম, এবং পরের দিন তারা জাজরা হলিউড থেকে এসছে সবাই, জাজরা একটা শ্রেষ্ঠ পুরুষ একটা শ্রেষ্ঠ মহিলা কমেডিয়ান সিলেক্ট করলো এই 160 জন থেকে। গেস তারা কাকে শ্রেষ্ঠ পুরুষ হিসেবে সিলেক্ট করলো? নাভিদ মাহবুব। আমি আকাশ থেকে বললাম, আমি বললাম আপনি কেন আমাকে এখানে এত সুন্দর বলে না, তোমাকে সেম কথা বলুন, ইউ আর ফানি, এবং তোমার মধ্যে অশালীনতা ছিল না, তোমার কমেডির মাধ্যমে অনেক কিছু আমরা জানলাম, অনেক ডেপথ ছিল, এবং তোমার প্যাকেজটা অভিনব। আমরা কোনো সময় একটা বাংলাদেশি ইমিগ্রেন্ট মুসলমান বাপ চাকরিজীবী একটা ছেলে এসে কমেডি করবে, এটা আমরা জীবনে দেখিনি। যে কমেডিয়ান সেই কমেডিয়ান, কিন্তু তুমি একটা ভিন্ন জগৎ থেকে আসে, তোমার ব্র্যান্ডটাই আমার কাছে একটা অদ্ভুত লেগেছে, এবং আমাকে বেস্ট কমেডিয়ান সিলেক্ট করলো। এবং এই সূত্রে আমি একবার রবিন উইলিয়ামসের নাম শুনেছেন, ওর সাথে আমার কমেডি করার সুযোগ হয়েছে। আধা ঘন্টা আমরা দুজন একটা গ্রিন রুমে বসে আমরা 1-to-1 হার্ট টু হার্ট কনভারসেশন হয়েছে। আমার একটা জীবনের অন্য একটা দিক খুলে একদম। তো তখন আমি ওয়াইফকে বললাম যে চলো, আমি তো ইংলিশে কমেডি করি, কিন্তু কমেডি করার স্টাইল তো সেম যেই ল্যাঙ্গুয়েজে করি না কেন, চলো আমরা এখন বাংলাদেশে যাই, বাচ্চা তো ছোট আছে। তো তখন আমরা করলাম কি, ছোট বাচ্চাকে বগল দাবা করে আমরা সব বিক্রি করে ঢাকায় চলে আসছি। কিন্তু একবারও চিন্তা হয়নি যে আমেরিকার মতো জায়গাতে কমেডিকে যেভাবে দেখা হয়, বাংলাদেশের মতো জায়গাতে ইটস রিয়েলি টাফ? ইট ইজ টাফ, বাট এট দ্য সেম টাইম ইট ইজ আ ভার্জিন টেরিটরি। কথায় বলে বাঙালিকে হাসানো কষ্ট, কিন্তু বাঙালিকে হাসানো কষ্ট মানে এই নয় যে বাঙালি হাস্যরসিক নয়। আমাদের কালচারে কিন্তু হাস্যরস বরাবরই ছিল। সম্রাটদের আপনার রাজদরবারে কিন্তু একজন অলওয়েজ একজন ভার বলেন যাই থাকতো তো, এবং অনেক কিন্তু সেই কিন্তু সবচেয়ে বেশি সাহস করে সত্যি কথাগুলি বলতো, যারা অন্যরা বলতে পারতো না, মন্ত্রীরা। তো আমি তখন যারাকে বললাম, যারাও সেম কথা বললো যে চলো আমরা এখন বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে যাই, গিয়ে আমরা এই কমেডির একটা স্ট্যান্ড আপ কমেডিটাকে শুরু করি। কমেডি তো ছিল আমাদের, এটা ঠিক 2009-তে আসলাম। 2009 এসেই আমরা নাভিদ কমেডি ক্লাব শুরু করলাম, এবং তখনই আমরা স্ট্যান্ড আপ কমেডি ফর্মে ওখানে কমেডি শুরু করলাম আমি একা, এবং ওখানে আস্তে আস্তে আরো অনেক কমেডিয়ান আসা শুরু করলো, এবং তারাও এখন দেখবেন নিজেরা অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে ম্যামের অবস্থান কি? ম্যামের অবস্থা হলো, আমি বলি, ম্যাম তখন জাস্ট বার্কলি পাস করে গেছে, এবং তখন সে জাস্ট চাকরি খুঁজছে, কিন্তু তখনই বললাম ঠিক আছে আমরা ঢাকায় চলে আসি। তো আমরা আসলাম ঢাকায়, তিনজনই হঠাৎ করে চলে আসা, এবং এসে আমরা এটা শুরু করলাম। আর যারা বাই দ্য ওয়ে, সে কিন্তু বরাবরই আমার কমেডির ব্যাপারে খুবই উৎসাহ ছিল, এবং এটা ছিল আমি 2007 সালে লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডটা পাই, কিন্তু আমি কমেডি করছি কিন্তু 2004 থেকে। এবং ওখানেও কিন্তু বাঙালি যে সমাজ আছে ওরা কেউ জানতো না, আর আমাদের পরিবার ঢাকায় তো কেউ জানতোই না আমি কমেডি করি। রাত্রেবেলা দাওয়াত হয়, নাভিদ নাই, কি ব্যাপার, মিথ্যা কথা বলতাম। যারা বলতো ও তো এখন অফিসে আছে, জাপানের সাথে একটা টেলিকনফারেন্স আছে, এই জন্য আসতে পারিনি, এই বলে, কিন্তু আমি কিন্তু রাত্রে বিভিন্ন জায়গায় গিয়ে কমেডি করছি। ওকে, কিন্তু যে 2007 সালে লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ডটা জিতলাম, এখন তো সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় উঠে গেছে, তখন খবর তো দিতেই হবে, সমাজে সবাইকে জানালাম, ঢাকায়ও জানালাম একটু মজা করে। বাবা মা শ্বশুর শাশুড়ি ইমেল পাঠালাম যে আপনার ছেলে / আপনার জামাই একটা গাঢ় সত্যকে অনেকদিন লুকিয়ে রেখেছে 3 বছর ধরে, আজকে সেই সময় এসেছে যে আমার এই গাঢ় সত্যটাকে আলো কেন, ইংলিশে যাকে বলে ইট ইজ টাইম আই কাম আউট অফ দ্য ক্লজেট, এটা বললাম। এবং এই ইমেলটা ছেড়ে আমি বাস শেষ করে দিয়েছি। আর তো এখানে সবাই মিলাদ তীরে দেয় আল্লাহ বিল্লাহ শুরু আল্লাহ, আমাদের জামাই বাবু কি গে, নাকি সে আর টেপের হয়েছে, নাকি সে বউকে ছেড়ে চলে গেছে, না কি হয়েছে, মানে বিভিন্ন কল্পনা জল্পনা। একদিন পরে আমি পাঠালাম লিঙ্ক যে নাভিদ, আমার গোপন তথ্য হলো যে 3 বছর ধরে আমি কমেডি করি, এবং তারই একটা বিরাট হলো যে আমি আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এই সত্যটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আমি সত্যি লজ্জিত, আমি কমেডিয়ান, আমি ইঞ্জিনিয়ারিং ছেলে কমেডি হয়ে গেছে। তখন তো সবাই বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই কমেডি করবে, কোনো ব্যাপার না। শ্বশুর খুঁজি, আমার শ্বশুর, আমার বাবা আবার শ্বশুরকে ফোন করে বললো আপনার
আমার ছেলে যে কমেডিয়ান হয়ে গেছে এটা যদি আগে জানতেন মেয়েকে কি দিতেন? বলে হ্যাঁ তাও দিতাম আমি। কারণ তারা মনে মনে ভাবছে ভাই সে তো অন্য কিছু কমেডি হয়েছে, ওকে দ্যাটস ফাইন, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। না কিন্তু সেই সময় তো আপনি সিটিজেন হয়ে গিয়েছিলেন। সিটিজেন হয়ে গেছিলাম, তো ঠিক আছে এখন তো আসার কোনো সমস্যা নাই, তো আমরা চলে আসলাম। তো তখনই কমেডিটা শুরু হয়ে গেল। তো এই সূত্রে কিন্তু আমার ওয়াইফ হ্যাজ বিন এক্সট্রিমলি সাপোর্টিভ, এবং সে এসে সে ব্র্যাক ব্যাংকে জয়েন করলো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তখনই খুব অল্প বয়সে সে খুব হাই পজিশনে জয়েন করলো, এবং সে এখন হলো হেড অফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন ব্র্যাক ব্যাংকে আছে। কিন্তু সে নিজেও ইয়াং মেয়েদের জন্য অনেক বড় মোটিভেশন, কারণ সবাই তাকে খুব ওইভাবে দেখে। সে মডেলিং করেছে, সে বার্কলিতে গেছে, সে নর্থ সাউথে পড়া, সে এত একটা হাই এক্সিকিউটিভ কিন্তু এত কম বয়সে। আবার সে সংসার, আমাদের 2টা মেয়ে আছে, সংসার করছে, আবার হাজবেন্ডকে সাপোর্ট করছে। তো এই জন্য অনেক ইয়াং মেয়েরাও খুব তাকে অনেক বড় করে দেখে, তার কাছে অ্যাডভাইস নেয়, আমি তাকে খুব সম্মান করে চলে। আর আমার এই কমেডি ক্যারিয়ারে সে বরাবরই খুবই খুবই সাপোর্ট দিচ্ছে, ওর সাপোর্ট ছাড়া হতো না। এবং ঢাকায় আসার পরে যে আমার আবার 2টা কর্পোরেট জগতে ফিরে যাই। এক হলো প্রথমে আমি নোকিয়া সিমেন্স নেটওয়ার্কস এর সিইও হিসেবে জয়েন করি, তারপরে আমি আইবিএম এর বাংলাদেশ সিইও ছিলাম। তো এই 2টা বড় চাকরি ছেড়ে যদি আবার আমি ফুল টাইম কমেডিতে নেমে যাই, যেটা আমি এখন করছি, কয়টা মেয়ে রাজি হবে এই কথা আপনি বলেন? হতো না। কিন্তু সেখানে আমার ওয়াইফ শুধু যে রাজি হয়েছে তা না, সে সাপোর্ট দিয়েছে, বলছে না ঠিক আছে। আবার আমাকে আপনি বলে, আবার আপনি এগিয়ে যান, এখনো আপনি বলে, আপনি এগিয়ে। প্রথম ভাইয়া বলতো, ওইটা একটু খারাপ শোনাতো, তো ভাইয়াটাকে ভাইয়া থেকে বন্ধ করিয়েছেন, ভাইয়া থেকে ছাইয়া হয় যেটা বলে, তো ভাইয়াটা বন্ধ, কিন্তু আপনি বলে। তো সবাই বলে আহ কি আখলাকি মেয়ে, হ্যাঁ। কিন্তু সে আপনি ডাকে, কিন্তু ঠিকই ঝাড়ি মারার সময় ইংলিশে ঝাড়ি মারে, কারণ সেখানে আবার আপনি তুমি ব্যাপার নেই, ইউ। তো এখানে আমরা তাহলে কমেডির তো বাংলাদেশে চলে আসলাম, কমেডি শুরু করলাম। তো এই তখনও চাকরি করি, এই চাকরির পাশে আমি কমেডি করি। কিন্তু তার আগেও আপনার মাঝখানে আমি আবার কিছুদিন পড়িয়েছি, এবং পড়ালাম কি যে যখন আমেরিকা থেকে আসি তখন ঠিক আমি আমেরিকা চাকরিটা ছেড়ে দেওয়া, আর এখনো চাকরি করি না, ফুল টাইম কমেডি করি। তখন আমার বাবাকে অনেকে জিজ্ঞেস করে আপনার ছেলে আমেরিকা থেকে এসছে, সে কি করে? বাবা তো এখন বলে আমার ছেলে আমার মেয়ে পিএইচডি করেছে। তো এই হলো ব্যাপার। তখন আমার বাবা বললো যে আচ্ছা এই ভাড়ামি করে কয়দিন চলবে? তো কুতকুতি সবাই কি তোমাকে নাবিদ কুতকুতি বলা ডাকবে, নাকি নাবিদ হাসানে তুঙ্গা, নাকি নাবিদ হাস্যোপাধ্যায়, কি ডাকবে? তো বললো যে তুমি যাও একটু একটা কোনো ইউনিভার্সিটির দিকে পড়াও আর কি। তো আমি একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেলাম, এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো চোখে যে বাংলাদেশে আবার বিদেশ। তো তারা বলছে যে আমরা বিদেশি ডিগ্রি ছাড়া কোনো ফ্যাকাল্টি নেই না। তাই নাকি? তো তাহলে কি কেউ যদি আইবিএ থেকে পাশ করে আসে ঢাকা ইউনিভার্সিটি, তাকে নিবেন না? না, এটা দেশি ডিগ্রি। তাহলে কি তার মানে এটা থেকে এই ডিগ্রিটা আরো ভালো? এমবিএ ইউনিভার্সিটি অফ মাদাগাস্কার আন্তানানারিভো ক্যাম্পাস, নো এর থেকে আরো ভালো ডিগ্রি হলো আমেরিকান ডিগ্রি, এমবিএ ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ধানমন্ডি ক্যাম্পাস, আসেন। এই হলো আমাদের বিদেশ। এইটাই আমার সবচেয়ে প্রথম চোখে পড়লো যে আমরা বিদেশ মানেই মনে করি ভালো, যে দেশ মানে ভালো এরকম তো না। যাই হোক আমি সেখানে পড়ালাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ালাম, বিজনেস স্কুলেও পড়ালাম, এবং যখন মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও চাকরি নিলাম নোকিয়া সিমেন্সে, তখন আমি খেয়াল করলাম যে বাংলাদেশে আপনার একটা বড় বৈষম্য আছে, যে আপনি চাকরি করছেন একই বেতন, কিন্তু বিদেশিদের বেশি দেওয়া হয়, দেশিদের কম দেওয়া হয়। তাই আমি বললাম কেন এটা কেন? বলেন না আপনি তো লোকাল। আমি বলছি না আমি লোকাল না। তার মানে এটাতে বলা হচ্ছে কর্পোরেট অ্যাপারথাইট। তার মানে একই কাজ, মানে বেতনের বেলায় সাদা চামড়া প্রিমিয়াম কিংবা খয়েরি চামড়া ডিসকাউন্ট, এটা কেমনি হয়? তো আমি বললাম যে না এটা তো হয় না। তো দেখো আমাকে তারা ভালো স্যালারি দিল। আবার আরেকটা হয় যে যেমন আমরা অফিসে কিন্তু সবসময় কেউ আমাকে কলিগ বলি না, বলি যে ও আমার আন্ডারে কাজ করে, এই বলি না ও আমার সাবঅর্ডিনেট। আমি কেন? কেউ যখন বলে আমার আন্ডারে 25 জন কাজ করে, আমার চোখে একটাই চিত্র ভেসে উঠে আসে, একটা বিরাট মুরগিটা স্যুট পরা এবং তার আন্ডারে 25টা ডিম, আর প্রত্যেকটা ডিমের মধ্যে লেখা ম্যানেজমেন্ট ট্রেনিং। আর এই ম্যানেজমেন্ট ট্রেনিং যখন উপর দিকে তাকায়, দৃশ্যটা খুব একটা শোভনীয় নয়। আমাদের একটা ব্রেক নিতে হবে। ফাইন, আমরা একটা ব্রেক নিব। This is really amazing. আজকে আমার জন্য অনেক বড় লেসন। ইনফ্যাক্ট হি ইজ রিয়েলি ম্যান টু মি, বিকজ নাবিদ ভাইয়ের কথা অনেক শুনেছি, আমার জায়গাটা থেকে অনেক শুনতে হয় ইনফ্যাক্ট, কারণ আমাদের অঙ্গনের মানুষ নাবিদ ভাই। কিন্তু এরকম একটা শখ ছিল যে নাবিদ ভাইকে আমাদের এই প্রিয় অনুষ্ঠানটাতে নিয়ে আসবো, তার মুখ থেকে কিছুটা কথা শুনবো। এবং আমার মনে হয় যারা আজকে হ্যালো 8920 শুনছেন তাদের জন্য এই শোটা অনেক বড় একটা অনুপ্রেরণার জায়গা হবে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শেষ পার্টে। নাবিদ ভাইকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। পেজটি
আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, সময় রাত 1টা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে আমাদের সঙ্গে রয়েছে নাভিদ মাহবুব, যার জীবনের গল্প আমরা এখানে শুনছিলাম। তাকে অনেকেই চিনবেন, আপনাদের অনেকেরই পরিচিত মুখ, অনেকের কাছেই অনেক প্রিয় মানুষ। তার যে জীবনের গল্প সেটা নিয়ে আসলে কমেন্টস করতে চাই না। আমি মানে তন্ময় হয়ে শুনছি, এবং আমার যেটা মনে হয় যে আমাদের লিসনার যারা আছেন তারাও খুব মনোযোগ দিয়ে শুনছেন, অনেক বেশি এনজয় করছেন। তার ফেসবুক আইডি, তার যে ফেসবুক প্রোফাইল, সেটা কিন্তু আমাদের যে কমিউনিটি পেজটি রয়েছে, আমাদের যে ফ্যান পেজটি রয়েছে, সেখানে কিন্তু আমরা লিংক দিয়ে দিয়েছি। আপনি চাইলে তার ফলোয়ার হতে পারেন, তার ওখানে গিয়ে কানেক্টেড থাকতে পারেন তার সাথে। আর আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই লাইক দিতে হবে, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের কমিউনিটিতে চলে আসবেন। ওকে নাভিদ ভাই, আমি আবারও আপনার কাছে যাই। একটা ক্রাইসিস ছিল, সোশ্যাল ক্রাইসিস, এবং আপনি আগে থেকেই জানতেন যে বাংলাদেশের মতো একটা জায়গাতে গিয়ে এত কিছু ছেড়ে দিয়ে যখন এই কমিটির মতো জায়গাটা আমি কাজ করা শুরু করব, পরিচয় দিতে গিয়ে কি বলবো, ছেলে কি করে, বোনের কাছে চলে যেত। তারপর স্টেপ বাই স্টেপ যাই, আপনি আবার কিছু কর্পোরেট হাউসগুলোর কথাও বলছিলেন। হ্যাঁ, তো যেটা হয় যে যেটা বললাম যে বাবার কথাটা ভুল না, যে ঠিক আছে কিছু তো করতে হবে, একটা ক্যাশ ফ্লো তো লাগবে। তো সেই জন্য প্রথমে পড়াতে গেলাম, এবং পড়ানোটা জোকস অ্যাসাইড, যে পড়ানোটা একটা বড় ব্যাপার। যারা শিক্ষকতা করেন এটা একটা নোবেল প্রফেশন, কিন্তু দুঃখের বিষয় যে তাদেরকে বেশি পারিশ্রমিক দেওয়া হয় না, এবং যার ফলে তাদেরকে হয়তো প্রাইভেট টিউশনি করতে হয় বা কনসাল্টিং করতে হয়। তো সেক্ষেত্রে আমারও একটা মেয়ে আছে, একটা স্ত্রী আছে, যদিও সে কাজ করছে, কিন্তু ধরেন তখন আবার এই মাল্টি ন্যাশনাল কোম্পানির অফারটা চলে আসলো, তো যেন আমি শিক্ষকতা ছেড়ে ওই চাকরিতে যোগ দিলাম। তো কিন্তু আমি কমেডি এই একই সাথে আবার 2010 সালে নাভিদ কমেডি ক্লাবটা চালু করলাম, যে এইখানে আপনার স্ট্যান্ড আপ কমেডি হবে। তো এই প্রসঙ্গ, এটা একটা বিরাট একটা প্যারাডাইম শিফট যাকে বলে, যে আপনার স্ট্যান্ড আপ কমেডিটাকে মেইন স্ট্রিম আনা। এগেন আমাদের কিন্তু কমেডি বরাবরই ছিল, আমাদের অনেক নামি দামি বড় কমেডিয়ান আছেন, হানিফ সংকেত আছেন, কাজল আছেন, অনেকেই আছেন, আমি অনেক শ্রদ্ধা করি, এবং আনিস ভাই, তারপরে টেলি সামাদ, ওনারাও কিন্তু কমেডি করেন। ওনাদেরটা একটু অন্যরকম, যে ওনারা টিভিতে করেছেন। স্ট্যান্ড আপ কমেডিটা হলো যে আপনি দর্শকের সামনে, ওনারা অবশ্য দর্শকের সামনে করতেন এটলিস্ট আগে, কিন্তু ধরেন স্ট্যান্ড আপ কমেডিটা হলো যে দর্শকের সামনে গিয়ে করা, কিন্তু এখানে নিজের গল্প বলা, অ্যাজ অপোজ টু যে দুইটা লোক হেঁটে যাচ্ছিল, তা না। এখানে কিন্তু বলছি আমি আমার স্ত্রী হেঁটে যাচ্ছিলাম, এবিসি রেডিওতে আসলাম, আপনার সাথে বসে এই হলো সত্যি ঘটনা, কিন্তু একটু অতিরঞ্জিত। আড্ডা জমে কিভাবে, যে সত্যি ঘটনা অতিরঞ্জন, ওইটাই হলো জমা। তো স্ট্যান্ড আপ কমেডিটা বেসিক্যালি আড্ডাটাকে স্টেজে নিয়ে দর্শকে ওই শো এর অংশগ্রহণ করতে বাধ্য করা, তারাও কিন্তু ইন্টারাকশন করছে, ওইটাই হলো স্ট্যান্ড আপ কমেডি, একটু ভিন্ন ধাঁচ আর কি। তো এই ধাঁচটাকে ওই কমেডি ক্লাবের মাধ্যমে শুরু করলাম, এবং আস্তে আস্তে ওপেন মাইক মানে যে কেউ এসে কমেডি করতে পারে, এটা এখনো কিন্তু চালু আছে। ওপেন মাইক, যে কেউ এসে কমেডি ট্রাই করতে পারে। এভাবেই কিন্তু অনেক ছেলেপেলেরা আসলো, এবং আস্তে আস্তে একটা বড় ক্রিটিক্যাল ম্যাচ তৈরি হলো, এবং বেশ কিছু নামি দামি কমেডিয়ান আসলো। কেউ মিরাক্কেলে গেল, কেউ আপনার এখন তারা চাকরি ছেড়ে পুরো দমে কমেডি করছে। কিন্তু এটা কিন্তু একদিনে হয়নি, 5 বছর লেগেছে আসতে। এখনো কিন্তু ওই মানে স্ট্যান্ড আপ কমেডি একটা মেইন স্ট্রিম একটা প্রফেশন হতে পারে, বা এখানে যে একটা তাকে পয়সা দিয়ে তাকে শো করাবো, এটাও কিন্তু এখনো অনেকে অ্যাকসেপ্ট করতে একটু দ্বিধা করছে, যেহেতু এটা নতুন জিনিস। কিন্তু এটা অনলি এ কোয়েশ্চেন অফ টাইম যে তারা পুরোপুরি এটাকে ধরে নিবে, এটা প্রফেশনালি হবে। এবং এই মনে হয় 5 বছরটা খুব ক্রিটিক্যাল ছিল। এবং আমি যে আবার কর্পোরেট জগতে ছিলাম, হয়তো এটা লাভও হয়েছে সেই যে, কারণ আমি বিভিন্ন জায়গায় যেতাম, ও নাভিদ নোকিয়া সিমেন্স এর সিইও, অথবা নাভিদ আইবিএম এর সিইও, কিন্তু আবার কমেডিও করছে, অন্যভাবে দেখছে। তো এই সাথে আমি টিভিতেও কিছু শো শুরু করলাম, মেরিল রিভাইভ, বিজিদের ইজি শো, এনটিভিতে নাভিদ মাহবুব শো, যেখানে কমেডি নিয়ে করা। এছাড়া তো ছোটখাটো অনেক শো করেছি। তো তখনই মানুষ আস্তে আস্তে দেখলো না, এটা একটা ভিন্ন ধরনের একটা এন্টারটেইনমেন্ট ফর্ম। এবং তখন আপনার বিভিন্ন কোম্পানিরা যখন তাদের
মনে করেন কোম্পানির অনুষ্ঠান হচ্ছে, তারা বলছে তুমি আসো, হয় কমেডি করো কিংবা তুমি উপস্থাপনা করো কমেডি দিয়ে। এবং এর বাইরেও আপনার কিছু কিছু সংস্থান বললো যে, যেমন UNAIDS, ওরা বললো যে আমরা HIV অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। কিন্তু এই টপিকটা খুব ট্যাবু, মানে আমাদের সমাজে এটা খোলাখুলি আলাপ করাটা একটু একটু সমস্যাজনক, কেননা এখানে আপনার ড্রাগস নিয়ে বা সেক্স নিয়ে আলাপ করতে হচ্ছে, তাই না? তো এটা আমরা কিভাবে 18 থেকে 20 বছরের বা 22 বছরের ছেলে মেয়েদের সামনে বলবো? আবার সেখানে তাদের বাপ মাও আছে, সেখানে তাদের শিক্ষকরা বসে আছে। তো বললো নাবিদ তুমি কি পারবা কিনা? আমি ঠিক আছে, তোমার কি বলতে হবে বলো। ওরা বললো আমরা এই 12টা জিনিস বা 5টা জিনিস বা 7টা জিনিস বলতে চাই। তখন আমি বললাম ঠিক আছে, আমি এই 7টা জিনিসই বলবো, কিন্তু এটা কমেডির মাধ্যমে বলবো। ওদেরকে বলবো না যে এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওদেরকে বলবো এটা কমেডি শো, এবং কমেডি শোর মাধ্যমে ওই অ্যাওয়ারনেসটা করিয়ে দিলাম। তখন ওরা বললো আমাদের ক্যাম্পেইনটা খুব সাকসেসফুল হলো। তো এইভাবে কিন্তু আরো এখন অন্য বিভিন্ন প্রতিষ্ঠান ওরা বললো তাহলে তুমি আমার এই মেসেজিংটা তুমি করে দাও, তারা বললো তুমি আমার এটা করে দাও। এখন যেমন UNDP বলছে আমরা অনেক এই যে ডেভেলপমেন্ট কাজ করি, গ্রামে গঞ্জে গিয়ে কথা বলতে হয়, তো তুমি কি আমাদের কথাটাই বলে দাও না, এটা মজা করে বলো। ওরা মজা পাবে, কিন্তু ওদের মাথায় গেঁথে যাবে কথাগুলি। তো তখনই আমি আবার বললাম না যে আগে যে কমেডির 3টা দিক আছে, সোশ্যাল অ্যাসপেক্ট আছে। তো এখন চাকরি ছেড়ে আবার আমি ওই পুরোপুরি কমেডি করছি, এবং কমেডিও আপনারা অনেক রকম করতে পারেন। অনেক কমেডিয়ানরা পুরো এন্টারটেইনমেন্টে আছেন, উইচ ইজ ফাইন। আমার উদ্দেশ্যটা হলো যে আমি এন্টারটেইনও করব, কিন্তু আমি সোশ্যাল মেসেজিং করব, যার ফলে এখন আমি প্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, স্টুডেন্টদের সাথে কথা বলি, ওদেরকে কমেডি করি, কিন্তু আমি আবার অন্যদিকে IBM এবং নোকিয়া সিমেন্সের প্রাক্তন CEO হিসাবে, কিংবা আমি আমেরিকাতে 15-16 বছর চাকরি করেছি ইঞ্জিনিয়ার হিসাবে বা ম্যানেজমেন্ট পজিশনে ছিলাম, তো ওই কর্পোরেট ব্যাকগ্রাউন্ডটাকে এনে আমি তাদেরকে হাসাই, কিন্তু আবার এই ছেলেমেয়েরা কর্পোরেট জগতে কিভাবে বা বিজনেস লাইফে কিভাবে তারা উন্নতি করতে পারবে, বা তারা এখন কি করণীয় যাতে তারা ভবিষ্যতে সাকসেসফুল হতে পারে, সেই স্টোরিটা শেয়ার করি। যেমন তাদেরকে একটা কথা বলি যে দেখো আমি যে বুয়েটে 2 বছর লস খেলাম, এটার জন্য আমার মনে আছে $84,000 লস, ওদেরকে এই কথাটা বললাম যে টাইম ইজ মানি একটা। সেকেন্ড হলো যে বিদেশি হলেই যে ভালো হবে তা না, দেশীয় কিন্তু ভালো হতে হবে। আমি আমার ওই ঘটনাটা বললাম কর্পোরেট অ্যাপারথাইড। তো তুমিও যদি মনে করো যে তুমি দেশি হিসাবে বৈষম্যের সম্মুখীন হচ্ছ, তুমি কিন্তু কনফিডেন্টে বলবে ওয়েট এ সেকেন্ড, কেন এই বৈষম্যটা কেন। থার্ড, আমি যেমন খুব জোর দিই সবাইকে যে কমিউনিকেশন স্কিলস, যে আমি স্ট্যান্ড আপ কমেডি করি, কিন্তু এটা আলটিমেটলি জিনিসটা কি, পাবলিক স্পিকিং অন স্টেরয়েডস। শুধু মানুষের সামনে দিয়ে আমি কথাই যে বলছি তা না, হাসাচ্ছি তাদেরকে। তো আমি ওদেরকে বলি তুমি কিন্তু কথা বলতে হবে, তোমাকে তুমি ইংলিশ ভুল বলো, ইংলিশ নাই বলো, চাটঘাইয়া ভাষায় কথা বলো, নোয়াখাইল্লা ভাষায় কথা বলো, ভাঙ্গা বলো, গ্রামার ভুল হোক, ডাজন্ট ম্যাটার। তুমি যদি কনফিডেন্টলি তোমার মনে যে কথাটা, তুমি যদি ওটাকে গুছিয়ে তুমি যাকে বলতে চাচ্ছ তাকে খুব সুন্দর সংক্ষেপে বলতে পারো, তোমার মিশন ইজ ইনকমপ্লিশড। এইটা হলো আমার একটা বিরাট একটা, যাকে বলে পেট পিভ ইংলিশে ওয়ার্ডটা, তার মানে এটা আমার একটা বিরাট একটা মিশন, যে আমাদের এই 16 কোটি ছেলেমেয়েরা আছে, এরা যদি জাস্ট গুছিয়ে সুন্দর করে যা বলতে চাচ্ছি সেটাই যদি আমি লিখিতভাবে মৌখিকভাবে যেমনি হোক গুছিয়ে বলতে পারি, তাহলে কিন্তু সে যেখানে আছে তার থেকে আরো 3 গুণ এগিয়ে যাবে। এবং দেখবেন অনেক ভালো ভালো চাকরি যেটা বিদেশিদের কাছে চলে যাচ্ছে, আমি কিন্তু প্রোটেকশনিস্ট না, যদি বিদেশি ভালো থাকে অবশ্যই তারা নিবে চাকরিটা, কিন্তু আমি মনে করি যে দেশীয় প্রচুর ছেলেমেয়েরা আছে যারা এই একটা জিনিসের জন্যই কিন্তু তারা একটু পিছিয়ে আছে। এই জিনিসটা আমি আমার কথার মাধ্যমে তাদেরকে বলার চেষ্টা করি। সো আমার জীবনের এই অধ্যায় যেটা করছি, যে কমিউনিটিটাকে এখন মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে, সবাই এখন এটাকে অ্যাকসেপ্ট করছে, রেডিও বলেন, টিভি বলেন, টিভিসি বলেন, সোশ্যাল মিডিয়া। মিরাকলে যাওয়া হলো আপনার না? জি, মিরাকলে আমি গিয়েছিলাম গেস্ট পারফর্মার হিসেবে, এবং সেখানে 3 জন জাজ আমাকে যেভাবে সম্মান দিলেন, আপনি দেখেছিলেন যে ওনারা যেভাবে ওরা বলে যে এরকম যে আছে বাংলাদেশে আমরা কল্পনাই করতে পারিনি। তো এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। এখন আমি বিদেশে যাই, ইন্ডিয়া থেকে আমি শো করেছি, আমি মিয়ানমারে করেছি, ইন্দোনেশিয়া, স্পেন, UK, USA, এবং সব জায়গায় আমি ইংলিশে করেছি, কিন্তু ধরেন কলকাতা থেকে বাংলা করা হয়েছে, আবার ওসব জায়গায় বাঙালি কমিউনিটির সামনে বাংলাও করা হয়েছে। তো ওরা যখন বলে যে তুমি কোন দেশ থেকে এসছো, আমি যে বাংলাদেশ, বাংলাদেশ এটা কোন জায়গায়, আমি ইন্ডিয়ার পাশে, এটা ইন্ডিয়ার অংশ, আমি না অংশ না, এটা আরেকটা দেশ, বাইরে ভাই বুঝো না কেন। কিন্তু আমি কিন্তু বাংলাদেশকে ব্র্যান্ডিংও করছি,
রাইট? আমাদের দেশে কিন্তু আমরা সবাই যারা যারা এই যে আপনি এবিসি রেডিও, এটা কিন্তু আপনার দেশের ব্র্যান্ড করছেন, যে আপনারা যারা এফএম স্টেশন 20টা 30টা যতটাই হোক, সবাই বলছেন যে বাংলাদেশে এখন একটা রেডিও ইন্ডাস্ট্রি খুব সুন্দর দাঁড়িয়ে গেছে। সো ইউ আর ব্র্যান্ডিং দ্য কান্ট্রি। আমি যখন বিদেশে গিয়ে কমেডি করি, ইংলিশেও যখন করি, এই যে মিয়ানমারে গেলাম গত বছর, মিয়ানমার টাইমস চলে আসছিল আমাকে ইন্টারভিউ করতে, বলে যে আমরা বিদেশ থেকে কোন কমেডিয়ান দেখি না আসতে, আপনি চলে আসছেন, আপনি মনে হয় আমাদের এখানে প্রথম বিদেশি কমেডিয়ান। আমি বলছি না, আই ডোন্ট নো প্রথম কিনা, বাট ইফ ইউ থিঙ্ক ফাইন, নো প্রবলেম। এবং ইট ওয়াজ আ সোল্ড আউট শো। এবং তখন ওরা বলতো করতে গেছে, তখনও কিন্তু আমাদের ওই যে রোহিঙ্গা নিয়ে একটু বর্ডারের সমস্যা হচ্ছে, এবং তার আগে নাকি এমবেসির সামনে প্রোটেস্ট হয়েছে, আর আমার শোটা ঠিক এমবেসির সামনে হলো, এবং তখন সবাই বললো তুমি বাংলাদেশ থেকে আসছো, ওয়াও, বাংলাদেশে এরকম একটা জিনিস আছে আমরা জানতাম না। না, ইনফ্যাক্ট আমরাও কিছুদিন আগে জানতাম না। নাবিদ ভাই সম্পর্কে আসলে রিসেন্টলি হয়তো অনেকেই জানবেন, কিন্তু নাবিদ ভাই এই কমেডির পেছনে কাজ করে যাচ্ছেন অনেকদিন ধরে। না, কিন্তু কমেডিয়ান হওয়াটা তো একটা বাইবর্ন ছিল নাকি আপনি এটাকে চর্চা করে করে এটাকে অ্যাচিভ করেছেন? এইটা আসলে এমনি যখন সামাজিক পরিস্থিতিতে থাকি বা বন্ধুদের সাথে থাকি, তখন আমি সবসময় সবাইকে হাসাতে পছন্দ করি, এবং যখন মানুষ হাসে আমার খুব ভালো লাগে। ওকে। কিন্তু এটা হলো ধরেন সমাজে থাকা, কিন্তু যখন আমি স্টেজে উঠে হাসানোটা একটা অন্যরকম ব্যাপার। এবং এইটা কিন্তু একটা যাত্রা শুরুর ব্যাপার আছে, যে আমি ক্যালিফোর্নিয়া থাকতে আমার ওয়াইফকে নিয়ে কমেডি স্টোর নামে একটা খুব বিখ্যাত কমেডি ক্লাব আছে, ওখানে আমি শো দেখতে গেছিলাম ভ্যালেন্টাইন্সে। এটা 2004-এর ঘটনা। এবং তখন আমি শো এর পরে যে কমেডিয়ান পারফর্ম করলেন, ওনার সাথে আমি আলাপ করলাম যে তুমি তো এত ভালো করেছো, তো তুমি কিভাবে যাত্রা শুরু? বলে আমি নিজে নিজে করলাম, কিন্তু তুমি এই কমেডি ক্লাবের মালিক যিনি মিটসি শোর, ওনার মেয়ে স্যান্ডি শোর, খুব বিখ্যাত একজন কমেডি, তালিম দিতে পারে তোমাকে, ইচ্ছা করলে তুমি ওর কাছে যেতে পারো। তো আমি তার কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে তার কাছে গেলাম, এবং সে বলল আরে আমি তো এরকম জীবনে দেখিনি, বাঙালি মুসলমান কমেডিয়ান হতে চায়, ইঞ্জিনিয়ার, আসো আসো দেখি তোমাকে নিয়ে কি মজা করা যায়। এবং সে আমাকে কিছু তালিম দিল, এবং সেখান থেকে আমার যাত্রা শুরু। তো বলতে পারেন যে ওইখানে একটু ফর্মাল ভাবে আমার কমেডিটা শুরু, এবং তারপরেই ওই যে রাত্রেবেলা বিভিন্ন জায়গায় শো করি, বাঙালি সমাজে কাউকে বলি না, এবং তারই 2 বছর পরে আমি কমেডি ফেস্টিভ্যালে গিয়ে অ্যাওয়ার্ডটা পেলাম, 3 বছর পরে রাদার। তো ওইখানে আমার ফর্মাল যাত্রাটা শুরু। তো বলতে পারেন যে এখান থেকে আমি কমেডিয়ানটাকে একটু সিরিয়াসলি নিলাম, বিং সিরিয়াস অ্যাবাউট বিং ফানি। তো এটা খুবই কষ্টকর একটা ব্যাপার যে আপনি স্টেজে দাঁড়িয়ে মানুষকে কন্টিনিউসলি হাসাতে হবে, এবং তারা কিন্তু পয়সা দিয়ে টিকিট কেটে আসছে এবং হাসার জন্য রেডি হয়ে আসছে, এবং ওখানে চিন্তা করেন ওখানে তো আবার মত্তত খেয়ে বসে থাকে, মাতাল হয়ে থাকে, যদি হাসান না দিয়ে বোতল ছুড়ে মারবে। তো সেইরকম একটা জায়গায় আমি গিয়ে ইংলিশে কমেডি করা খুবই কঠিন ব্যাপার। এইখানে বাংলাদেশে আবার আমরা হাসতে চাই না, সহজে হাসতে চাই না, হ্যাঁ, বাট হাসলে আবার প্রেস্টিজ চলে যাবে, একটা মুখ খুললে অন্য মুখ খুলে যাবে, এরকম একটা ভয় থাকে। তো ওদেরকে হাসানোর চিন্তা করেন কত কষ্ট। আবার তাকে যদি বলি তুমি টিকিট কেটে আসো, আরো কষ্ট, তখন একটা বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু এগেন যখন ওদের প্রাণ খুলে যখন হাসে, ওইটা একটা বিরাট পাওয়া। ওইটা হলো যাকে বলে, আমি বলি যে গাঞ্জা না খেয়েও মদাসক্ত হওয়া। এটাকে বলা হয় গেটিং হাই ইন আ নন অ্যালকোহলিক ওয়ে। যখন আমি একটা মানুষকে হাসাই, বা 50টা লোক বসে আছে, ওরা হাসে, ওরা যখন এসে বলে আজকে মনটা খুব ভালো লাগছে, এবং একটা সত্যি ঘটনা, যে গাড়ি পুলিশ সার্জেন্ট থামিয়েছে, ড্রাইভার চালাচ্ছে, কাগজপত্র চেক করলো, এবং আমি পাশে বসা, তো সে পুলিশ সার্জেন্ট ড্রাইভারের সাইড থেকে জানলা দিয়ে এমনি করে ভিতর দিকে তাকে আমার দিকে বললো খুব সিরিয়াসলি, আমি খুব ভয় পেয়ে গেছি, আপনার কি 5 মিনিট সময় হবে? আমি বললাম যে জি হবে, একটু হাসাবেন, আমার দিনটা খুব খারাপ যাচ্ছে। পুলিশ সার্জেন্ট আমাকে বলল, আমি তো আকাশ থেকে পড়লো, আপনি আমাকে বলে আমি আপনার টিভি শো দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আপনি একটু হাসান, আজকে আমাদের খুব দিনটা খারাপ যাচ্ছে। কারণ ওদের কাজ তো খুব কষ্টের কাজ, রোদের মধ্যে দাঁড়িয়ে সারাক্ষণ ওই ইন্টারেস্ট, সার্জেন্টের তো আরো কাজ, অনেক কিছু মনিটর করতে হয়। তো উনি বললেন আমি শিওর, তখন উনি রেডিও দ্বারা এভরিথিং ইজ ক্লিয়ার বলে, সব এখানে সব ক্লিয়ার আছে, ইয়ে করলো, 2জন হাবিলদার এদিকে আসো, 2জন হাবিলদারকে ডাকলো, 3জন ওখানে দাঁড়ালো, তাদেরকে আমি 5 মিনিট মজা করে কথা বললাম, ওরাও মজা করে কথা বললো, বলে যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না, এই আমার নাম্বার রাখেন, সমস্যা হলে ফোন দিবেন। আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ। সো তখন দেখলাম যে একটা যে মানুষকে হাসানো, যে এখানে তার যে কষ্ট হচ্ছে, সারাদিন কাজ করছে, সে আমাকে বললো একটু হাসালাম, এবং সে আমাকে থ্যাংক ইউ দিল। এটা একটা বিরাট পাওয়া, এটার কোনো ভ্যালু, এটার ভ্যালু নাই, এটার ভ্যালু নাই। এরকমও হয়েছে, অনেকে বলছে যে একবার একটা মিশিগানের শোতে একদম বাংলাদেশি শো ছিল, তো শো করার পর একজন খুব বয়স্ক মহিলা নিয়ে বললো যে আমার স্বামী 3 মাস আগে মারা গেছে, আজকে আমি প্রথম ঘর থেকে বের হয়ে, আজকে আমি প্রথম একটু মনটা হালকা হলো আমার, তোমার জন্য তো আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন এই কাজটা অনেক ভালো করে করতে পারো, আরো মানুষের মনের কষ্ট তুমি দূর করতে পারো। এবং এইটাও আমি আরেকটা জিনিস হলো যে ক্যালিফোর্নিয়াতে থাকতে আমি
একটা ডাক্তার আমাকে হাসপাতালে নিয়ে যেত, ক্যান্সার রোগীদের সামনে কমেডি করাতো। এবং সে বলতো তুমি যে ওদেরকে হাসাচ্ছ, এই যে হাসছে তার সার্কুলেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হলে তার কিছুটা হলেও তার হেলথ বেনিফিট হচ্ছে। আমি আমার চিকিৎসাটা তোমার কমেডির পরে করব। তো সে আমাকে আগে 10 মিনিট কমেডি করাইতো ওদের জন্য, এবং তারপরে শিখে তার যা বলার বলতো গিয়ে। And I used to do that. So এইটা একটা বিরাট পাওয়া। Again, to summarize, এটা একটা বিরাট জার্নি। এই জার্নি এখনো চলবে। ইনশাআল্লাহ যে দোয়া রাখবেন যাতে আগিয়ে যেতে পারি। একটা বড় ধরনের কনস্ট্রেইন আছে কিনা এরকম, যে আমাদের সামাজিক জায়গা থেকে তো এটাকে খুব বেশি নোবেল প্রফেশন হিসেবে দেখা হয় না যতটা এটা নোবেল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কখনো মনে কষ্ট হয় না? ওয়েল, এটা হলো কি যে হানিফ সাঙ্গত ভাই আমাকে খুব সুন্দর একটা কথা বলেছেন, যে দেখো পাশ্চাত্যে যখন মানুষ হাসায়, চার্লি চ্যাপলিনকে আমরা স্যার বলেছি, স্যার উপাধি দিয়েছি, আর এখানে হাসলে আমরা বলি ভার, এটা বলি। এটা কথাটা খুব সুন্দর বলেছেন। এটা কিন্তু এখনো এটা আসে, কিন্তু আমার যেটা ধারণা যে গত 5 বছরে যা দেখেছি আমার ইয়েতে, আমার অভিজ্ঞতায়, যে এখানে একটা বড় প্যারাডাইম শিফট হয়েছে। এখন কিন্তু মানুষ যদি বলি যে আমি কমেডি করি, এটা কিন্তু মানুষ অত খারাপ চোখে দেখে না। বিশেষ করে ওরা যখন দেখেছে যে না ঠিক আছে, এ ছেলে ইঞ্জিনিয়ারও ছিল, এ ছেলে মাল্টিন্যাশনাল সিইও ছিল, সব ছেড়ে সে শিক্ষকও ছিল, সব ছেড়ে সে কিন্তু কমেডিয়ান হয়েছে। এবং আমার একটা ট্যাগলাইন আছে, নাভিদ মাহবুব engineer turned comedian by choice. It was my choice to become a comedian. আমার মেয়ে, বড় মেয়ে, যে 10 বছর বয়স, আমার 2টা মেয়ে বাই দ্য ওয়ে এখন, তো বড় মেয়েকে যখন স্কুলে জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, আমার বাবা কমেডিয়ান। আমরা যখন ফর্ম ফিল আপ করি, মা কি করে, ব্যাংকার, বাবা কি করে, কমেডিয়ান, এটা আমরা লিখি এবং স্কুলে সুন্দর অ্যাকসেপ্ট করে, তার সবাই অ্যাকসেপ্ট করে, সোশ্যালি অ্যাকসেপ্ট করে। এবং আমি দেখেছি, আমি IBM এর সিইও হিসেবে সমাজের যেই পরিমাণে অ্যাকসেপ্টেন্স পেয়েছি, বা নকিয়া সিমেন্সের সিইও হিসেবে পেয়েছি, বা ইঞ্জিনিয়ার হিসেবে পেয়েছি, কমেডিয়ান হিসেবে আমার ধারণা যে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স হয়েছে। এখন আমাকে কেউ ডাকে, সেদিন যেমন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিরিয়াস ব্যাপার, ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য, উনি আমাকে ফোন করে বললেন, নাভিদ তুমি প্লিজ একটু আসবা, এসে আমরা সারাদিন খুব সিরিয়াস ডিসকাশন, আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, তারপরে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, তারপরে তুমি একটু কমেডি করো প্লিজ। তোমাকে আমি 5 বছর আগে তোমাকে আমি ভালোবেসেছি। উনি এভাবে বলছেন যে তোমাকে ভালোবেসেছি, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে তোমাকে আমি দেখেছিলাম, সেই দিনই তুমি আমার মন জয় করেছিলে, তো তুমি আমার এখানে এসে কমেডি করো। তো এত সিরিয়াস জায়গায় যদি আমাকে ডাকে, নট অ্যাজ আ IBM সিইও, বাট অ্যাজ আ কমেডিয়ান, তো এটা একটা বড় পাওয়া। আমার সাথে কমেডি করে একটা ছেলে, ওর নাম হলো ইয়ামিন খান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করতো। একবার সে চাকরি ছেলে, এখন সে পুরোপুরি কমেডি করছে। একটা নৌবাহিনীর অফিসার, সে এখন হেড অফ মার্কেটিং, সোলাইমান শোকন, এখানে এসেছিল, সেও কিন্তু কমেডি করে, এবং ওকে কিন্তু বেশিরভাগ লোক কমেডিয়ান হিসেবেও চিনে। আমার সাথে ইয়াফি কাজ করে, সে একদম বড় আপনার সেলস এর রবিতে কাজ করে, হি ইজ আ কমেডিয়ান। আমার সাথে একটা ইমার্জেন্সি রুমের ডাক্তার আছে, আমার সাথে 2টা লয়ার আছে, এবং ছোটখাটো লয়ার না, সে বড় সড়ো লয়ার, না ফার্মের নাম বলেও চিনে যাবেন, ও সিওজি, সে কমেডি করছে। একটা মেয়ে পাইলট আছে আমার সাথে, আমার সাথে বলবো না, আমাদের সাথে, আমরা একসাথে কমেডি করি। তো এরা সবাই কমেডি করছে, কিন্তু আমাদের মধ্যে 2 জন আমরা ছেড়ে ফুল টাইম করছি। এবং আমার অভিজ্ঞতায় যে এখন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কি করে, আমি মানুষকে হাসাই, ওইটা শুনে তারাও প্রথমে একটু হাসে, তো তারপরে কার্টে ও আচ্ছা আপনার নাম শুনেছি, আচ্ছা বলেন তো। সো আমার মনে এই প্যারাডাইম শিফট হচ্ছে, এবং এইখান থেকে আমি আরেকটা সবাইকে বলি যে জীবনে আপনার দিনের 24 ঘন্টা থেকে 3টা ভাগে আপনি ভাগ করতে পারেন। যে একটা জিনিস হলো আপনার হবি, কোন জিনিসটা করতে ভালো লাগছে, একটা হলো আপনার পেশা, যেই জিনিসটা করে আপনার টেবিলে খাওয়া আসছে, আর থার্ড একটা জিনিস হলো যেটাতে আপনি খুব ভালো করতে ভালো। এখন মনে করেন যে আপনি খুব ভালো গিটার বাজান, কিন্তু আপনার আবৃত্তি করতে ভালো লাগে, আর কিন্তু আপনি রেডিওতে আপনি এখন উপস্থাপক হিসেবে কাজ করছেন, ওকে, তাহলে এই রেডিওর কাজটা করতেই হবে, কারণ আপনার এটা জীবিকা। কিন্তু আপনার এইটা যদি 10 ঘন্টা কাজ করেন, আপনি গিটার বাজানোর সময় হয়তো পাবেন 1 ঘন্টা, আর আবৃত্তির করার সময় হয়তো পাবে 2 ঘন্টা। কিন্তু যদি এরকম হতো যে আপনি এই 3টা জিনিস যদি একই জিনিস হতো, 3টা আলাদা জিনিস না হতো, আপনি রেডিও উপস্থাপক, এই জিনিসটা ঢাকা বাংলাদেশের মধ্যে ইউ আর দ্য বেস্ট, যেহেতু আপনি বেস্ট, আপনাকে সবচেয়ে ভালো বেতন দেওয়া হচ্ছে, আর আপনার জন্য এটা হলো প্যাশন। চিন্তা করতে পারেন তাহলে আপনার জীবনটা কত সুখময়। তারপরে আপনি ঘুমাতে চাবেন না, কখন উঠবো, কখন আমি আবার রেডিওর সামনে গিয়ে, এবং এই কাজটা যেরকম হবে এটা মার্ভেলাস একটা কাজ, এটা মার্ভেলাস হবে। তখন মানে কি, আপনি যদি দিনে 14 ঘন্টা কাজ করেন, 14 ঘন্টায় আপনার জন্য এন্টারটেইনমেন্ট, 14 ঘন্টায় আপনার জন্য জীবিকা নির্বাহ, আর 14 ঘন্টায় আপনি যে জিনিসটা ভালো করছেন সেই জিনিসটা আরো ভালো হচ্ছে, রেওয়াজ হচ্ছে, চর্চা হচ্ছে, যাতে এই জিনিসটা আপনি আরো ভালো করতে পারেন। আর এবং আপনি সমাজকে আপনার এই
স্কিলটা আপনি উপহার দিচ্ছেন। এখন মানুষ রাত্রেবেলা রেডিও শুনছে, না আমি আপনার কথাটাই শুনতে চাই, আপনি এবং তার মানে কি এটা উইন উইন সিচুয়েশন। আজকে সাকিব আল হাসান কেন এত ভালো ক্রিকেটার? বিকজ ওকে অন্য কোনো কিছুর জন্য ওকে মাথা ঘামাতে হচ্ছে না। আগে ছিল যে বিমানে বা সাধারণ বিমানে চাকরি করে, পার্ট টাইম ক্রিকেট খেলছে এবং তার ক্রিকেটের লোকালি ভালো খেলছে কিন্তু ইন্টারন্যাশনালি খেলে নাই। এখন তামিম ইকবাল হলো তার 24 ঘন্টায় তার ক্রিকেট 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 রাইট। কিংবা মনে করেন হাবিব ভালো গান গায়, সে 24/7 খালি গান নিয়ে আছেন, দ্যাটস ওয়াই ও এত ভালো গান গায়, এন্ড দ্যাটস ওয়াই সে যখন শো করে তাকে ভালো পয়সা দিতেই হবে, এবং সে এত ভালো গান গায় বলে আমরা এত ভালো গান শুনতে পাই। রাইট। এবং তার জীবনটা চিন্তা করেন, সারাদিনই তার এন্টারটেইনমেন্ট। সো আমার উপদেশটা এখানে, কমেডি হলো একটা এক্সাম্পল। আপনি আরজি হতে পারেন, গায়ক হতে পারেন, ক্রিকেটার হতে পারেন, আপনি একটা পাইলট হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, যেটি হোক, যে জীবনে যদি একটা জিনিস খুঁজে পাই, যে জিনিসটাতে করতে আমি সবচেয়ে বেশি প্যাশনেট, যেই জিনিসটা আমি সবচেয়ে ভালো করতে পারি এবং এইটা দিয়ে আমি জীবিকা নির্ভর করতে পারি, তার মানে কি এটা উইন উইন সিচুয়েশন হয়ে গেল। এবং সেই জন্য মনে হয় যে জীবনে কিন্তু এই যে যেটা বললাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার কিংবা লুজার, ওই ফিলসফিটা এখন ডেড। কিন্তু এখন আবার সবাই আমরা কি করি, সবাই জিজ্ঞেস করি কি পড়েন, বিবিএ পড়ি কিংবা টেলিকম ইঞ্জিনিয়ারিং পড়ি বা ডাক্তারি পড়ি। এখনো কিন্তু আমরা ওই গণ্ডির মধ্যে আছি। এই গণ্ডিতে কিন্তু আস্তে আস্তে আমরা বের হয়ে যাব, এবং এই গণ্ডি থেকে আমরা একদিনে বের হতে পারবো না। আমেরিকা আমাকে আরেকটা জিনিস শিখিয়েছে যে লাইফে মানুষ 3টা ক্যারিয়ার হতে পারে, এবং 3টা ক্যারিয়ার সম্পূর্ণ ভিন্ন একটা থেকে একটা। সেই সেন্সে কিন্তু আমার 4টা ক্যারিয়ার হয়েছে। 1 নম্বর আমি ইঞ্জিনিয়ার, 2nd আমি টিচার, 3rd আমি এক্সিকিউটিভ সিইও, 4th আমি কমেডিয়ান। একটার সাথে একটার খুব একটা সম্পর্ক নাই। এবং এইটাও শিখিয়েছে আমেরিকা আমাকে যে তোমার ক্যারিয়ারে কখন কোন ক্যারিয়ার চুজ করবা এটা তুমি বলতে পারবে না। তো আমি যে কমেডিয়ান হব ফুল টাইম, এটা আমি 2004 সালে জেনেছি, এর আগে জানি নাই। তার আগে তো আমি, অনেকে বলতে পারে তাহলে তুমি যদি কমেডিয়ানই হইতা তাহলে তুমি কেন ইঞ্জিনিয়ার হলো, এটা আমাদের সমাজে বলে না। তুমি যদি ব্যাংকিং এ যাও তাহলে কেন তুমি ডাক্তার হইলা। কিন্তু ব্যাপারটা ওইটা না, ডাক্তার যে হয়েছে সে, এটা কিন্তু একটা ট্রেনিং এর প্রসেস। ডাক্তারও তাকে কিন্তু হয়তো একটা ভালো ব্যাংকার হতে সাহায্য করেছে। এক্স্যাক্টলি রাইট। সো আমি লাইফের কোন সময় গিয়ে যে আমি আমার ওই রাইট ক্যারিয়ারটাকে আইডেন্টিফাই করবো, এই 3টা জিনিসকে এক করার সুযোগ আসবে এটা আমি জানি না। এটা কোন একটা সময় আমার যখন হজে গিয়ে আমার হয়েছে। এক্স্যাক্টলি। এবং আমার তো মনে হয় এটা ভালো হয়েছে, আপনি যদি প্রথম থেকেই কমেডিয়ান হতেন, আপনার এই জিনিসগুলোর প্রতি একটা আগ্রহ থাকতো, আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি যদি এটা হতে পারতাম, তারপরে সবকিছু হয়ে এটা হেসে না, সুতরাং ফুল কনসেন্ট্রেশন এখানে আছে। এক্স্যাক্টলি। এবং আমি একদমই বলবো না যে ইঞ্জিনিয়ার হওয়াটা আমার জন্য ওয়েস্টেজ। প্রবাবলি ইঞ্জিনিয়ার হয়েছে বলে আমি আরো বেশি মেথডিক্যাল একজন ইঞ্জিনিয়ার, আমি কমেডিয়ান। আবার আমি 2টা মাল্টিন্যাশনাল কমেডি সিইও ছিলাম বলে আমি কমেডি হিসাবে এখন মানুষকে ক্যারিয়ার অ্যাডভাইস দিতে পারছি। রাইট। সো এখন আমার জন্য আমি চাচ্ছি এবং আশা করছি যে কমেডিটাই আমার প্যাশন, এটাতে আমি ভালো করতে যেতে পারি এবং এটা আমার জীবিকা হয়। এবং যারা শুনছেন এই কথাটা, তাদের কথা আপনারাও আজকে পাবেন না, আজকেও হয়তো আপনি 50 বছরে গিয়ে আপনি রিয়েলাইজ করেন। আমার বাবা 70 বছর বয়সে গিয়ে রিটায়ার করার পরে উনি বলছে আমি ল পড়বো, এন্ড হি বিকেম আ লয়ার at the age of 70। সেই দিন তাকে আমি খুঁজে পাচ্ছি না। আমরা দাওয়াতে কি ব্যাপার, আব্বা নাই, আব্বার বয়স হলো 84, তখন তার 80-81 বয়স হবে। দাওয়াতে আব্বা নাই, কি ব্যাপার, আব্বা টিএসসি তে গিয়ে গান গাচ্ছে সে। সো ইট ইজ নেভার টু লেট। আমাদের দেশে বলে যে বয়স হয়ে গেছে, আমি যে বয়স হয় নাই, কোনো হয় না। আমাদের চাকরি যখন অ্যাপ্লাই করতে বলে যে এই চাকরির জন্য বয়স হতে হবে 45 to 50। আপনাকে কে বলছে 44-এ আমি রেডি না, অথবা আমাকে কে বলছে 51-এ আপনি হঠাৎ করে বুড়া হয়ে গেলেন। এই যে আমাদের 60 বছর বয়সে আমরা রিটায়ার করে দিই, 60 বছর তো এখন যুবক। আমার তো মনে হয় মানুষের 85 বছরে রিটায়ার করা উচিত। আমরা সেনাবাহিনী থেকে একটা জেনারেলকে আমরা 52-তে 53-তে আমরা রিটায়ার করে দিই, অথচ তার পিছিয়ে কত এক্সপিরিয়েন্স থাকতে পারে। হ্যাঁ, আমেরিকাতে একটা 4-স্টার জেনারেল 60-65 পর্যন্ত চলে যায়। তো আমার কথা এইটাই, নাম্বার 1 হলো যে এটা একটু উপদেশের দিকে চলে যাচ্ছে, কিন্তু দিস ইজ মাই লাইফ স্টোরি, ইজ দ্যাট কোন ক্যারিয়ার আমি চুজ করবো এটা আমি কখনো বলতে পারি না। এবং লাইফে 2-3টা খুব ভিন্ন ধর্মী ক্যারিয়ার আসতে পারে, এবং ইভেনচুয়ালি আমি যখন ক্যারিয়ারটা খুঁজে পাবো, এইটাই আমার প্যাশন, এইটাই আমি ভালো করতে পারি, আর এইটাই তাহলে আমাকে জীবিকা নির্ভর করতে সাহায্য করবে। তাহলে কি আমাকে অন্য কিছু তার কনসেন্ট্রেট করা লাগবে না, এটাতে আমি ফোকাস করতে পারি। ওকে ফাইন। আমি একদম শেষের দিকে এসে আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর চাইবো। সেটা হচ্ছে, আমরা তো সবাই কমেডিয়ান হতে পারবো না, আমরা সবাই ইঞ্জিনিয়ার হতে পারবো না, সবাই ডাক্তার হতে পারবো না। সবার জীবনে একটা জিনিস দরকার, জীবনটাকে অনেক সহজ করে ইজি ওয়েতে লিড করা, এবং সেটার জন্য ফান, কমেডি এসবের খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা সবাই কেন জানি সব জায়গাতে সিরিয়াস, বাজারে গেছি 2 টাকা বেশি দিতে হবে সেখানেও সিরিয়াস, রিক্সাওয়ালার কাছে সিরিয়াস, লেখাপড়াতে সিরিয়াস, কাজের ক্ষেত্রে সিরিয়াস। এই জায়গাগুলোকে আমরা ব্রেক করবো কিভাবে? এইটা হলো আমার একটি কথা যে সিরিয়াস হওয়ার অনেক অপশন আছে এবং অনেক সিচুয়েশনই আছে আমাদের সিরিয়াস হওয়ার, কারণ আমাদের অনেক
ইস্যুজ আছে। Right. কিন্তু কথা হলো যে আমি যেমন সবসময় বলি যে নাভিদ কমেডি ক্লাবে আসো, তুমি আসো এবং এখানে এসে জাস্ট প্রাণটা খুলে জাস্ট তোমার যা চিন্তা দরজায় রেখে এসে একটা প্রাণটা খুলে বেশি চিন্তাও করবে না, কমেডির মধ্যে লজিক খোঁজার চেষ্টা করবে না, প্রাণটা খুলে আসো। আচ্ছা কমেডি ক্লাবে আসবে না, ফাইন, টিভিতে এখন অনেক হাসির প্রোগ্রাম হচ্ছে, দেশের না হোক বিদেশি হচ্ছে, ফাইন, শোনো, রেডিওতে কিন্তু এখন অনেক প্রোগ্রাম আসছে যে হাসানোর চেষ্টা করছে, পেপারে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, যে এবং আমরা দেখবেন ফেসবুকে একটা হাসির কিছু দিলে এটা নিয়ে আমরা সিরিয়াসলি ডিবেট শুরু করে ফেলি, আরে জাস্ট টেক ইট অ্যাট ফেস ভ্যালু। তো আমার কথা হলো যে বলে না যে নেভার টেক লাইফ সিরিয়াসলি, ইউ উইল নেভার গেট আউট অফ ইট অ্যাংরি। ওকে ওকে, তো যে একটা কথা বলে যে নেভার টেক লাইফ টু সিরিয়াসলি বিকজ ইউ উইল নেভার গেট আউট অফ দিস লাইফ অ্যালাইভ, লাইফ অ্যালাইভ। তো এই জন্য বলে না যে ডোন্ট ফিল ইউর লাইফ উইথ আওয়ার্স, ফিল ইউর আওয়ার্স উইথ লাইফ, তাই না? তো আমার কথা হলো যে যদি কোনো সময় সুযোগ থাকে একটু হালকা হওয়ার, একদম প্রাণ খুলে এবং বেশি চিন্তা না করে জাস্ট স্রোতের সাথে ভাসিয়ে দেন, একটু হাসেন, মনটা ভালো হয়ে যাবে। কারণ সিরিয়াস হওয়ার অনেক অপশন, অনেক সুযোগ আমাদের পড়েই আছে। ওকে ফাইন, আমরা একেবারে শেষের দিকে, রাইট নাও আপনি তো আমাদেরকে অনেক হাসালেন, অনেক কিছু দিলেন, আপনার জীবন থেকে অনেক কিছু আমরা পেলাম। ইনফ্যাক্ট আমি সোলাইমান সুখনকে প্রপোজ করেছিলাম যে তার পছন্দের একটা কোনো গান আছে না, সেকেন্ড টাইম আই এম গোনা প্রপোজ ইউ যে আপনার পছন্দের গান যেটা আপনাকে আমরা শোনাতে পারি সবাই মিলে, এরকম কোনো গান আছে কিনা? এরকম আমরা একটা গান বাজিয়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব, তারপর আমরা লিসনারদের যে কমেন্টস এসছে আপনার সম্পর্কে সেটা শুনিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইবো ফিডব্যাকটা। বলেন এবার আপনার পছন্দের যে কোনো একটা গান যেটা আমরা আপনার জন্য এই মুহূর্তে বাজাতে পারি। আমার পছন্দের একটা গান, আসলে অনেক গানই আছে আমাদের বাংলাদেশে, এখন ব্যান্ডরা খুব সুন্দর ভালো ভালো গান গাচ্ছে। একটা গান বেশ সাম্প্রতিক একটা গান, সেটা হলো নেমেসিসের কবে। ওকে, জোহাদ, ও আমার শালাও হয় অ্যাকচুয়ালি, ওর বোন সাথে আমি বিবাহিত, কিন্তু সেই সূত্রে না। এখানে গানটা আমার কাছে ভালো লাগে কয়েকটা কারণে। একটা হলো খুব সুন্দর সুর, খুব সুন্দর গলা, আর খুব সুন্দর কথাগুলি, এবং কথা খুব ডিপ। আমার কোনো কিছু ডিপ হলেই ভালো লাগে, এই গানটা আমার খুব প্রিয়। ওকে ফাইন, আমরা নেমেসিসের এই গানটা শুনবো এবং তারপর প্রিয় শ্রোতা আপনারা যে কমেন্টস করেছেন ফেসবুকে সেগুলো নিয়ে আমরা ফিরে আসছি। আর আজকে যিনি আমাদের এখানে অতিথি হিসেবে ইনফ্যাক্ট এখনো আছেন, নভিদ মাহবুব, আমাদের প্রিয় মানুষ, প্রিয় অঙ্গন, আমাদের যে কমেডি সেই জায়গাটিতে তিনি একটা, আমরা বলতে পারি একটা ব্যারন ফিল্ডে তিনি অসম্ভব সুন্দর কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা সেই জায়গাটা থেকে তাকে অফকোর্স রিয়েলি কংগ্রাচুলেট হিম, এবং আমাদের জায়গা থেকে অবশ্যই অনেক বেশি শুভকামনা থাকবে। আর তার সম্পর্কে তার যে জীবনের গল্প আমরা বিশ্বাস করি যে আজকে যারা শুনেছেন তাদেরকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে। আমরা ফিরে আসতে চাই এই গানটির পরপরই। আর যারা তাকে দেখতে চান, তার সঙ্গে কমিউনিকেট করতে চান, তার ফেসবুকে ফলোয়ার হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, কারণ তার ফেসবুকের লিঙ্কটা আমাদের ফেসবুকে দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হেলো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক এই গানটির পরপর।
Close-Up presents Hello 8920. Close-Up. The closer, the better. Close-Up presents Hello 8920. Close-Up. The closer, the better. 1:40 হচ্ছে সময়। আর জিকিব দিয়ে আপনার সঙ্গে রয়েছি এবং আজকে নাভিদ মাহবুব ভাইয়ের জীবনের গল্প আমরা এখানে শুনলাম। অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, বিশেষ করে হো হো হা হা হি এগুলোতে ভরে গিয়েছে এবং যারা ওখানে গিয়েছেন তারা দেখলে বুঝতে পারবেন। নাভিদ ভাইয়ের পার্সোনাল পেজেও একটা শেয়ার দেওয়া ছিল এবং আমাদের যে Hello 8920 পেজ সেখানেও আমরা শেয়ার করেছি। যারা কমেন্টস গুলো পড়তে চান পড়তে পারবেন। তো সবকিছু মিলে আমরা তখন দেখছিলাম কমেন্টস গুলো। ওকে, নাভিদ ভাই, আপনি তো দেখলেন যে আমাদের লিসনারদের যেরকম ফিডব্যাক আপনার সম্পর্কে, এন্ড দে রিয়েলি এনজয় দ্যাট। থ্যাংক ইউ। আজকের এই শোটা কি বলার আছে আপনার শেষের দিকে এসে? শেষে একটাই বলা আছে যে যারাই আমার কথা একদম ফেস ভ্যালুতে নেবেন না, এটা বলি যে আমার নাভিদ বলছে বলে আপনি এখন হুক্কা হুয়া শুরু করে দিলে আপনার আব্বা আম্মাকে বলতে পারে এই পাগলের কথা শুনো না। কিন্তু এটা হলো আমার জীবনের ঘটনা এবং এই জন্য আমার হলো যে আমি আমার লাইফটাকে খুব ইন্টারেস্টিং করার চেষ্টা করি এবং মনে করি যে কোন সময় আমি বলতে চাই না আমার অনেক বুড়া হয়ে গেছো। আমার নাতিপতিকেও ইনশাল্লাহ আমি একটা খুব ইন্টারেস্টিং গল্প বলতে চাই, কিন্তু একটা সেম টাইম আমি সোসাইটিকেও দিতে চাই। তো আমার কথা হলো যে এটা আপনারা যেই যাই করুন না কেন, যে আপনারা নিজেকে সব জায়গায় দিতে হবে, তারপর আপনার পরিবারকে দিতে হবে, তারপর আপনার সমাজকে দিতে হবে। নিজের পেটে খিদা রেখে বউয়ের পেটে খিদা রেখে আপনি সমাজকে দিতে পারবেন না, এই হলো ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে আপনি জীবনে প্রথম একটা জিনিস করলেন কারো আগে এটা খারাপ হবে, তা না। আপনি কিন্তু পথ প্রদর্শক হতে পারেন। এক্স্যাক্টলি। এবং কোন একটা বইয়ের কোন একটা জায়গায় পড়েছিল, আমার থেকে ইনফ্যাক্ট মনে পড়ছে না এখন রাইট নাও, আমরা পুরো লাইফ স্টোরি শোনার পর একটা মনে হলো যে এক ভদ্রলোকের সামনে আজরাইল এসে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবং সে জানে আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তো তার মেমোরি তাকে রিকল করতে বলেছে যে লাইক তুমি একটু পুরো জীবনটা একটু চিন্তা করে তুমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেখানে চিন্তা করিয়ে তুমি একটা অ্যান্সার দাও, তুমি হ্যাপি কিনা। তুই মানুষটা একদম ছোটবেলা থেকে শুরু করে সমস্ত চিন্তা ভাবনা করার পর সে দেখতেছে না আমি তো অনেক কিছু করছি বাট আই এম নট হ্যাপি। এবং তখন অ্যান্সারটা হচ্ছে ইউ আর দ্য লুজার, ইউ আর দ্য আলটিমেট লুজার, বিকজ পুরো জীবনটাই তোমাকে দিয়ে দিলাম কিন্তু তুমি যাই করলে না কেন তুমি হ্যাপি না। এবং সেই কাজটা আসলে কখনোই হ্যাপি নিয়ে করা যায় না যেটা আলটিমেটলি মানুষ পছন্দ না করে। আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা বেতন পেতে পারি কিন্তু আমি মনে প্রাণ ওটা চাই না। এবং আমি বারবারই চেষ্টা করছি ওখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমার বয়স চলে যাচ্ছে, আমি শেষ পর্যায়ে হয়তো বের হয়ে গেলাম, যখন আমার এই কাজটা করার দরকার ছিল তখন আমি আর করতে পারছি না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে ফ্যাক্ট। এবং আমাদের মনে হয় নাভিদ ভাই আজকে যেই কথাগুলো বলেছে আমাদের লিসনারদেরকে, এন্ড দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আমরা আমাদের জীবনের জায়গাটি থেকে না, সবাই তো আর ওই বড় বড় প্রতিষ্ঠানে কাজ করতে পারবো না বা ওইরকম ব্যাপার নেই, কিন্তু একটা জিনিস যেন মনে রাখি, সেটা হচ্ছে আমরা যেটা ভালোবাসি সেই কাজটা আমরা যেন আমাদের মতো করে করার চেষ্টা করি। নাভিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ যে আপনার ব্যস্ত সময় আমি একবার মাত্র আপনাকে ফোন দিয়েছি, একবারই রিচ করতে পেরেছি এবং আপনি শোনার সঙ্গে সঙ্গে এবার সেলিব্রিটি, সো সেই জায়গা থেকে আপনি রাজি হয়ে গেছেন আমাদের এখানে সময় দেওয়ার জন্য এবং আমরা অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি সেলিব্রিটি কিনা জানি না, কিন্তু আপনি ডেকেছেন, এটা আসাটা আমারও দায়িত্ব। ইটস মাই প্লেজার এন্ড মাই অনার, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি।